যে যে জায়গাগুলোতে পাকিস্তানের মানুষেরা রয়েছেন তাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ পাক অধিকৃত কাশ্মীরের যারা নাগরিক বা বাসিন্দারা রয়েছেন তারা আমাদের, তারা কাশ্মীরি মানে তারা ভারতীয়। তাদের পাসপোর্ট দেওয়া হবে, তাদেরকে ভিসা দেওয়া হবে, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তার পাশাপাশি পাক সেনাবাহিনীর যারা যারা সদস্য রয়েছেন তাদেরকে পাক অধিকৃত কাশ্মীর খালি করতে হবে। খুব বড় স্টেটমেন্ট এই মুহূর্তে এর থেকে বড় কূটনৈতিক স্ট্যান্ড পয়েন্ট বোধহয় ক্লিয়ার করা এর কোনো নজির বোধহয় আমি দেখতে পাচ্ছি না। তার কারণ অনেকেই কালকের পর থেকে বলছিলেন যে ভারত কি নিজের অবস্থা যে একটু স্ল্যান্ট চেঞ্জ করলো। তার কারণ আমরা নেহেরুভিয়ান যে অর্থনীতি এবং নেহেরুভিয়ান যে ডিপ্লোমেসি সেটা আমরা দেখতাম যে আমরা সাধারণত আমরা কাউকে কোনো ধরনের কাউকে বন্ধু বেশি বা শত্রু বেশি মনে করব না, আমরা ইকুই ডিস্ট্যান্ট একটা রিলেশনশিপ মেনটেন করব। সেটা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ও আমরা দেখেছি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করের কথায় আমরা ইকুই ডিস্ট্যান্ট রিলেশন মেনটেন করব, কিন্তু আমরা নিজেদের বন্ধুত্বের যে বার্তা সেই বার্তাও দেব। আমরা বরঞ্চ একথা বলবো যে আমরা সারা পৃথিবীর বন্ধু, আমরা কারোর শত্রু নই। উই আর ফ্রেন্ডস অফ অল সিজন, উই আর ফ্রেন্ডস অফ অল ব্রাদার। এই বার্তা দিয়ে আমরা মধ্যপ্রাচ্যের যারা রয়েছেন তাদেরও বন্ধু, মধ্যপ্রাচ্যের যারা যে দেশগুলো রয়েছে তাদেরও বন্ধু এবং তার পাশাপাশি যে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে তাদেরও বন্ধু। আমরা কারোর মিডিয়েশন বা মধ্যস্থতা চাই না। কিশলয় একেবারে ময়ূক, যেমনটা ময়ূক জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ ময়ূক। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ছিলেন সরাসরি, যেমনটা জানাচ্ছিলেন কোনো মধ্যস্থতা নয় স্যার, কোনো ট্রাম্প নয়, কোনো অন্য দেশের কেউ নয়, ভারত, শুধু ভারত ঠিক করবে কি নিয়ে আলোচনা হবে, ভারত ঠিক করবে কাশ্মীর ভারতের ফেরত চাই, এই নিয়ে কোনো আলোচনা হতে পারে না স্যার। আর পাকিস্তানের কিছু বন্ধু যারা বাংলাদেশে বসে সারাদিন ফেসবুক আর এক্স হ্যান্ডেলে পোস্ট করে যুদ্ধ জয় করার চেষ্টা করছে, তাদের মুখের ওপর এই মুহূর্তে যে বার্তা দিচ্ছে ভারত তা হলো তোদের শক্তি অনেকটা কম, যে শক্তি কম সেরকমভাবেই থাকো তোমরা, আমরা তোমাদের খেয়াল রাখবো। কিন্তু যদিও পার থেকে একটা গুলি চলে, এপার থেকে গোলা চলবে, ওই দিকটা ফ্ল্যাট হয়ে যাবে। কেন করছেন স্যার? করবেন না। প্রধানমন্ত্রীর সরাসরি বার্তা একবার শুনবো, মনে করব প্রধানমন্ত্রী কি বলেছিলেন পহেলগাঁও হামলার পরে হিন্দুদের বেছে বেছে মারার পর প্রধানমন্ত্রী বলেছিলেন পৃথিবীর শেষ সীমা থেকে খুঁজে বার করব। কি বলেছিলেন প্রধানমন্ত্রী শুনবো, যাবো হাই ভোল্টেজ ডিবেটে, শুনুন। जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है उससे पूरा देश व्यथित है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। মাটিতে মিশে যাবে, মিट्टी में मिल जाएगा। প্রধানমন্ত্রী বলছেন মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। সন্ত্রাসবাদীদের এই যুদ্ধ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ, আমরা কোনো নাগরিক কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমরা সন্ত্রাসবাদীদের মাটিতে মেলাচ্ছি এবং তার পথে কেউ কাটা হয়ে দাঁড়ালে মাটিতে মিশে যাবে। স্যার বুঝে নিন আজকের কিশোরের অগ্নিবাণে আমার অগ্নিবাণ আজ প্রশ্ন করছি, এবার ফিরছে পাক অধিকৃত কাশ্মীর। প্রধানমন্ত্রী বলে দিলেন পাক অধিকৃত কাশ্মীর ফেরালে কথা, না হলে কথা নয়। সাফ বার্তা, কোন রকম ABC নয়, একদম পয়েন্টে বলছেন প্রধানমন্ত্রী। 1 নম্বর, গুলি চললে গোলা চলবে। 2 নম্বর, পাক অধিকৃত কাশ্মীর ফেরালে কথা, টেররিস্টদের ফেরালে কথা, না হলে কথা নয়। 3 নম্বর,
কোনো মধ্যস্থতা নয়, কোনো আঙ্কেল টম, কোনো আঙ্কেল স্যাম, কেউ কথা নয়। ভারত ঠিক করবে প্রধানমন্ত্রী মোদীর সাফ বার্তা। যাবো ডিবেটে। এই মুহূর্তে আলোচনায় কিশলয় অগ্নিমান এই মুহূর্তে যারা স্টুডিওয়ে রয়েছেন এবং অনলাইন যারা যোগ দিচ্ছেন আমার সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় করব প্রধানমন্ত্রী এই বার্তা নিয়ে এবং ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবো, তার সঙ্গে মনে করাবো আর 21 মিনিট বাকি। তারপর প্রেস কনফারেন্স, মিলিটারির তরফে ডিজিএমও প্রেস কনফারেন্স করবেন। বড় কোনো ঘোষণা হতে পারে প্রধানমন্ত্রী এই বার্তার পর। কি ঘোষণা নজর থাকবে 21 মিনিট পর। তার আগে হাই ভোল্টেজ ডিবেট রয়েছেন আমার সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, প্রাক্তন সেনাকর্তা, কার্গিলের সময় যুদ্ধ করেছেন, যুদ্ধে অংশ নিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি, প্রাক্তন সেনাকর্তা, পাকিস্তানের বর্ডারে, পাকিস্তানের সীমান্তে বহু এক্সপিরিয়েন্স রয়েছে। রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন ডিসি কলকাতা পুলিশের, তার নিজের এক্সপিরিয়েন্স রয়েছে সেই সময় 1971-এ পাকিস্তান যখন হার মেনেছিল সেই সময় কি হয়েছিল। আমি প্রথমে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, বার্তা স্পষ্ট, এর চেয়ে বেশি স্পষ্ট হয়তো জলও হতে পারে না। প্রধানমন্ত্রী 3টে বার্তা দিলেন। এক হচ্ছে গুলি ছুড়লে গোলা ছুড়বো, গুলি চললে গোলা যাবে, অর্থাৎ 1 হলে 10 করব। প্রধানমন্ত্রী দ্বিতীয় কথা বললেন কাশ্মীর ফেরত আসবে, তারপর কথা। প্রধানমন্ত্রী তৃতীয় বার্তা দিলেন কোনো তৃতীয় পক্ষ নয়, কোনো আঙ্কেল স্যাম টম কেউ নয়। বলুন স্যার। সিমলা ট্রিটিতে খুব ক্লিয়ার করে লেখা ছিল যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যস্থতা কোনো তৃতীয় রাষ্ট্র করবে না। আজকে আবার প্রধানমন্ত্রী সেই কথাটা আবার পরিষ্কার করে দিল যে আপনি যেটা একদম কারেক্টলি ব্রট আউট, আমাদের প্রত্যেকে 140 কোটি ভারতবাসী মনে একটা সংশয় ছিল যখন আগবারই আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একটা বিকেলবেলা একটা টুইট করে ওনার এক্স হ্যান্ডেল, এটা আমাদের ভারতবাসী হিসেবে ভালো লাগে। কিন্তু আজকে আমাদের জিনিস আমাদের কাছে একদম পরিষ্কার যে আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছে যে যদি গুলি করো তাহলে গোলা পাঠাবো এখান থেকে। এবং ভারতবর্ষ 100 কিলোমিটার ঢুকে ভাওয়ালপুরে যে জঙ্গি নাশকতার চাষ হয় সেই চাষটা কমপ্লিটলি গুলি দিয়ে চলে এসেছে। মানে একটা জায়গা না, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এই 3টে মেন জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার এবং যতগুলো লঞ্চ প্যাড আছে যেখানে জঙ্গিদের ট্রেনিং হয়, জেহাদি তৈরি করে, সেখানে কিন্তু কমপ্লিট গুঁড়িয়ে দিয়ে এসছে। ভারত পাক অধিকৃত কাশ্মীরে ঢোকেনি, ভারত এবার পাকিস্তানের মধ্যে ঢুকে যে জায়গাগুলো ভারতের বিরুদ্ধে, কাশ্মীরের বিরুদ্ধে বারবার আঘাত এনেছে সেই জায়গাগুলো একটা বার্তা দিয়ে এসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেন এত কিশলয় নড়ে চড়ে উঠল, আমাদের কাছে খবর আছে কিনারা হিলস যেটা সারগোডা এয়ারপোর্টের খুব পাশে, সেখানে ভারত অ্যাটাক করেছে গতকাল যখন এই সিজফায়ার ভায়োলেশন হয়েছিল। তারপর যে অ্যাটাক হয়েছে ওই কিনারা হিলসে হয়েছে। এবং কিনারা হিলস আমরা প্রত্যেককে জানিয়ে সারগোডা এয়ারবেসের পাশে ওখানে সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো আছে এবং ওখানে কিছু পাইল অফ অ্যামিউনিশন আছে। আমি কি পাইল অফ অ্যামিউনিশন বললাম না, আপনারা বুঝে নিন। সেই জায়গাতে, সেই একই জায়গাতে যখন বিস্ফোট হয় স্যার, একটা আলোচনা তো চলছে স্যার, আমরা সোশ্যাল মিডিয়াও তো দেখছি স্যার, আলোচনা চলছে পাকিস্তানের পরমাণু পরিকাঠামোয় নাকি আঘাত লেগেছে, এমনটা শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। একদম এই আঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসে এবং আমরা দেখেছি ওই সময় একজন স্কোয়াড্রন লিডার পাকিস্তান এয়ারফোর্সের মৃত্যু হয়েছে যখন এই আমাদের মিসাইল অ্যাটাক করেছিল ওদের এই স্টক পাইলে, এবং আরো 6 জনের মৃত্যু হয়েছে। আমাদের কাছে প্রত্যেকের নাম আছে এবং এটা মিথ্যে নয়, স্কোয়াড্রন লিডারের শেষকৃত্য ছবি ওর বাড়ি থেকে সেই ফটোগ্রাফও আমাদের কাছে আছে। এবং ওরা যখন নিউক্লিয়ার এই সরাচ্ছিল তখন এইটা ইচ্ছে করে সরাচ্ছিল, ভয় পেয়েছিল। সেই স্যাটেলাইট পিকচার মার্কিন যুক্তরাষ্ট্র তোলে এবং তারা ভয় পায়। এবং কাশ্মীরের ওপর যে কি হতে চলেছে সেটা একটা জিগির এই ওদের বিদেশ মন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে তুলেছিল। যেমন আমাদের কাছে অনেক নিউক্লিয়ার আছে বলে, যেমন রসগোল্লা আছে, বাঞ্ছারামের রসগোল্লা, সেইভাবে ভয় দেখাচ্ছিল, নিউক্লিয়ারের জিগির দেখাচ্ছিল। পাকিস্তান ভয় পেয়েছে এবং সোজা কথা, পাকিস্তান ভয় পেয়ে তাদের বড় কাকা আঙ্কেল ট্রাম্পের কাছে গিয়ে পায়ে ধরেছে, ভারতের থেকে আমাদের বাঁচাও। ভারত চারিদিক দিয়ে ঘিরে ধরেছে এবং তারা চেষ্টা করেছে 3 দিন 4 দিন
ভারতের এয়ার ডিফেন্স তারা ভেদ করতে পারেনি। স্যার একটু যদি- সঙ্গে থাকুন স্যার, আবার আসি আপনার কাছে। ভারতের থেকে আমাদের বাঁচাও বলে আমেরিকার পা ধরতে গিয়েছিল, এখন এই মুহূর্তে গুলি ছুড়লে গোলা যাবে পাল্টা ফেরত। প্রধানমন্ত্রী বলছেন এই মুহূর্তে ব্রেকিং নিউজ রয়েছে, দুটো পরপর ব্রেকিং নিউজ রয়েছে। একটা হচ্ছে সংঘর্ষ বিরতি ভাঙলে যোগ্য জবাব মুহূর্তের মধ্যে, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন সেনা প্রধান। গতকাল সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর সিদ্ধান্ত যে মুহূর্তে কোনো রকমভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন হবে সেই মুহূর্তে পাল্টা জবাব যাবে। আর পাল্টা জবাব কি যাবে? প্রধানমন্ত্রী বলছেন গুলি ছুড়লে গোলা। প্রধানমন্ত্রী বলছেন গুলি ছুড়লে গোলা। আমি পরের ব্রেকিংটাও নেব, এরপর মোদি অন অপারেশন সিন্দুর, আমি এরপরেই যাব। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তিনটে উদ্দেশ্য দিয়েছিলেন সেই তিনটে উদ্দেশ্য সফল হয়েছে। নেক্সট বিগ ব্রেকিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটে উদ্দেশ্য দিয়েছিলেন অপারেশন সিঁদুরের, সেই সিঁদুরের তিনটে উদ্দেশ্য সফল। 1 নম্বর, সন্ত্রাসী ক্যাম্প মাটিতে মিশে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন মিট্টি মে মিলা দুঙ্গা, বলেছিলেন, বাইকটা শোনালাম একটু আগে। মাটিতে মিশে গিয়েছে 6টা সন্ত্রাসী ক্যাম্প, 9 জায়গায় আঘাত। এরপর পরের কি উদ্দেশ্য ছিল? বলা হয়েছিল রাজনৈতিকভাবে কোণঠাসা হবে, গোটা বিশ্বে কোণঠাসা হয়েছে পাকিস্তান। সিন্ধু জল চুক্তি বন্ধ হয়ে গিয়েছে, জল পাচ্ছে না পাকিস্তান। 3 নম্বর, ঘরে ঢুকে সন্ত্রাসীদের মারা হয়েছে, স্নায়ুযুদ্ধে সফল হয়েছে ভারত। আমি ফিরবো আলোচনায়। পরপর 3টে উদ্দেশ্য সফল হয়েছে, অর্থাৎ অপারেশন সিঁদুর সফল। আমি যাব অশোক স্যারের কাছে, ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি। স্যার, ট্রাম্প এসে মধ্যস্থতা করবে আমাদের ভারতের হয়ে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এই এক্স হ্যান্ডেলে তড়িঘড়ি পোস্ট করে ট্রাম্প তারপরেই পাকিস্তান আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের চেষ্টা করে, তার নিজের নাক কেটেছে, পাকিস্তানের নাক কেটেছে। আজ প্রধানমন্ত্রী বলে দিলেন কোনো রকম মধ্যস্থতা নাই, কোনো এ টিম বি টিম হবে না, শুধু ভারত। বলুন স্যার। আজকে যা প্রধানমন্ত্রী বলেছেন কি কোনো থার্ড পার্টি মধ্যস্থতা হবে না, আর সেটা খুব যুক্তি ভরা কথা। কেন যা হবে এটা এখন ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে হবে। আর ইন্ডিয়া সে বলে দিয়েছে কি কোনো অ্যাকশন যদি পাকিস্তান নেয়, সন্ত্রাসবাদীর কোনো রকমের অ্যাকশন হয় या সিজ ফায়ারের উল্লঙ্ঘন হয়, তাহলে ইন্ডিয়া তার জবাব ईंट से देगा, नहीं छोड़ेगा। गोली का जवाब गोले से सर। Yes, गोली का जवाब गोले से जाएगा। गोली का जवाब गोले से। পাকিস্তানের কেউ শুনলে বা বাংলাদেশের যে সন্ত্রাসীরা ওদের সাপোর্ট করে শুনে পাঠিয়ে দাও, হিন্দি করে পাঠিয়ে দাও, গোলি কা জবাব গোলে সে। বলুন স্যার। আর একটা কথা হচ্ছে পিওকে যেটা হচ্ছে সেটা আমাদের দেশেরই জমি, আমাদের দেশেরই পার্ট, হিস্সা যাকে বলে। আর ওর একটা ভ্যালিউ আছে, খুব বড় স্ট্র্যাটেজিক ভ্যালিউ আছে। আমরা 70 বছর ধরে একটা ব্লান্ডারের পরে একটা ব্লান্ডার করে যাচ্ছি। এই প্রথম প্রাইম মিনিস্টার যার পলিটিক্যাল উইলের মধ্যে পিওকে ফেরত নেওয়ার একটা জোশ আছে, একটা জোর আছে। একটা উইন্ডো অফ অপরচুনিটি ছিল, তার উপরে সিজ ফায়ার হয়ে গেছে, সেই উইন্ডো অফ অপরচুনিটি আমরা হারিয়ে দিয়েছি। কিন্তু একটা ছোট কোনো ইনসিডেন্ট যদি হয় তো ওইটাকে অ্যাক্ট অফ ওয়ার কনসিডার করা হবে। অ্যান্ড এই ওয়ার্ড অ্যাক্ট অফ ওয়ার এর খুব বড় গুরুত্ব আছে। সেটা হচ্ছে ফুল মাইট, ফুল ফোর্স অ্যান্ড ম্যাক্সিমাম ডিস্ট্রাকশন। স্যার, বাংলা একবার যদি বলে দিই, ফুল ফোর্স, একদম সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া, আর ম্যাক্সিমাম ডিস্ট্রাকশন, সবকিছু ধ্বংস হয়ে যাবে। যদি পাকিস্তান চোখ তুলে তাকানোর চেষ্টা করে তো প্রত্যাঘাত হবে, তাই নয় কি স্যার? আর এই যে নিউক্লিয়ার বগি যেটাকে বলে, বারবার 250 গ্রাম 500 গ্রাম বোম ফেলবে, হ্যান করবে, ত্যান করবে, অতটা ক্ষমতা আছে? আমরা তো চাইনিজদের মিসাইল স্ট্যান্ডার্ড দেখে নিয়েছি, চাইনিজদের টেকনোলজিক্যাল স্ট্যান্ডার্ড দেখা হয়ে গেছে, তার থেকে আমাদের ক্যাপাবিলিটি অনেক গুণ বেশি। আমার তো মনে হচ্ছে এই যে নিউক্লিয়ার বগি, এইটা থেকে আমাদের একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটা ফেলুক,
তারপরে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, এইটা তো গ্যারান্টি দিয়ে মোদি বলেছে। কোনো অস্তিত্ব থাকবে না, পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকবে না। না। পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না, এমনিতেও থাকবে না, টুকরো টুকরো হচ্ছে। স্যার স্যার আমি আসছি, একটা ব্রেকিং নিউজ আছে আমার কাছে, একটা ব্রেকিং নিউজ নিতে হবে, তারপর আসি। পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটিতে নিখুঁত প্রত্যাঘাত হয়েছে, ছবি উঠে আসছে। পুরোপুরি মাটিতে মিশে গিয়েছে বায়ুসেনা ঘাঁটির রানওয়ে। একই পরিস্থিতি নূর খান বায়ুসেনা ঘাঁটির, তছনছ হয়ে গিয়েছে নূর খান বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি ধ্বংস, মাটিতে মিশে গিয়েছে। এরা আবার বড় বড় কথা বলে। গতকাল শাহবাজ শরীফ একটা প্রেস কনফারেন্স করে বলে দিল হাম লোগ কো জিত মিল গে। আরে ভাই, তোদের তো মাটিতে মিশে গেছে, ভারত তো প্রত্যাঘাত করেছে, আবারও করবে যদি চোখ তুলে তাকানোর চেষ্টা করে ভারতের দিকে। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমি সত্যজিৎ স্যারের কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার 30 সেকেন্ডের জন্য কর্নেল দীপ্তাংশুর কাছে যাব, কারণ আমার একটা বিষয় জানার রয়েছে। স্যার, কর্নেল দীপ্তাংশু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে এয়ারবেসগুলো ধ্বংস হয়েছে, অতি দ্রুত যদি বলেন এগুলো পাকিস্তানের জন্য কত বড় ক্ষতি? তারপর আমি আসছি সত্যজিৎ স্যারের কাছে, বলুন স্যার। কিশোর নূর খান যেটা আপনি বললেন, মুরিদ এয়ারবেস, মুজাফফরবাদ, সারগোডা, এই বিভিন্ন এয়ারবেস গুলো, এটা পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট। কোনোটা ওদের F-16, কোনোটা J-17 অথবা J-10, এই যে চীনে খেলনাগুলো, চীনে ফাইটার্স গুলো, আমার হয়তো খেলনা বলা ঠিক হয়নি কারণ ভেঙে পড়লো তো, তাই খেলনা বললাম। এই বিভিন্ন যে সস্তা ড্রোন যেগুলো তুরস্ক থেকে এনেছিল, টার্কি থেকে এনেছিল, এই সোনগা ড্রোন, যে ড্রোনের পঙ্গপাল পাঠাচ্ছিল, এই সবগুলো এরা যে লঞ্চ করছিল এই বিভিন্ন এয়ারবেস থেকে করছিল। ভারত কি করলো? শুধু প্লেন যেগুলো জেট ছিল, যেটা স্ট্র্যাটেজিক অ্যাটাক ছিল, সেটা তো অ্যাটাক করলো। আমরা যে ছবি দেখলাম, যেটা ভারত সরকার যে ছবি বার করলো, রানওয়ে গুলোকে কেটার করে দিল, রানওয়ে গুলোকে ভেঙে দিল, যাতে কোনো ফ্লাইট টেক অফ করতে না পারে, কোনো ফ্লাইট ইন এমার্জেন্সি ল্যান্ড করতে না পারে। তাহলে কি হলো? কমপ্লিট ডিলে ইন অ্যাকশন অফ দ্য এয়ারফোর্স। পাকিস্তান এয়ারফোর্সের কমপ্লিট ডিলে, না টেক অফ করতে পারবে, না টাচ ডাউন করতে পারবে। এবং যেই কমান্ড এন্ড কন্ট্রোল বলছেন ওই F-16 গুলো দিয়ে করবে কি? যদি না F-16 গুলো চলার যেখানে নামবে সেই জায়গাটাই তো নেই, তাই বলছেন স্যার? একদম কিশোর, যে কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার যেটা আর্ম ফোর্স অথবা এয়ারফোর্সে থাকে, যেখান থেকে কমপ্লিট কন্ট্রোল করা হয় ব্যাটলফিল্ড, দ্য ওয়ার সিনারিও যেখান থেকে কন্ট্রোল, ওই প্রত্যেকটা 3টে কমান্ড এন্ড কন্ট্রোল সেক্টর যেখান থেকে কন্ট্রোল করছিল এই সমস্ত ড্রোন অথবা ফাইটার জেট, সেইটাকে আমরা ভেঙে নষ্ট করে দিলাম। তৃতীয় যেটা আমরা করেছি, যে এই যে পাকিস্তানের বারবার এই জঙ্গি সংগঠন, যেখান থেকে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো, যেখান থেকে নাশকতার ছক হতো, সেই যে হেডকোয়ার্টার গুলো, বাড়িগুলো, বিল্ডিং গুলো আপাতত নেই, মাটির সঙ্গে মিশে গেছে। তো আমরা কিন্তু এই সময় একটা বার্তা দিচ্ছি কিশোরয় পাকিস্তানকে, ওই যেটা প্রধানমন্ত্রী বলেছে, গুলি মারলে গোলা মারা হবে, এবং পাকিস্তানে 100 কিলোমিটার ঢুকে মারা হয়েছে। আমরা যে নিউক্লিয়ারের জিগির, স্যার বললেন নিউক্লিয়ারের জিগির বারবার তোলে, ওরা জিগির তুলতে পারে, ভারতবর্ষ কি করতে পারে সেটা এই 4 দিনে আমরা বুঝিয়ে দিয়েছি। শুধু সোশ্যাল মিডিয়া জিগির তুলতে পারে স্যার। আমি সত্যজিৎ স্যারের কাছে আসার আগে আমার একটা দ্রুত ব্রেকিং নিতে হবে। ভারতের প্রত্যাঘাতে কুপকাত পাকিস্তান, মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানে হামলার চেষ্টা, ওরা চেষ্টা করেছিল হামলার, মুখ থুবড়ে পড়েছে। ইন্ডিয়া ইজ ফার অ্যাওয়ে দ্যান পাকিস্তান। পাক হামলার চেষ্টা রুখে দিয়েছে ভারত। সামরিক শক্তিতে পাকিস্তানের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে ভারত। গোটা বিশ্বের যারা মিলিটারি অ্যানালিস্ট তারা বলছে যে পাকিস্তান কুপকাত হয়েছে এবং এসে হাতে পায়ে ধরেছে ভারতের, বলেছে দয়া করে ছেড়ে দিন, দয়া করে আমাদের সঙ্গে সিজফায়ার করুন। ফিরবো আলোচনায়, সত্যজিৎ স্যারের কাছে যাব। 7 মিনিট বাকি, 7 মিনিট পর মিলিটারির সেই প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সের কথা ভেবে ভয় কাঁপছে পাকিস্তান। স্যার, 1971 সাল 93,000 পাকিস্তানি সেনা বেল্ট খুলে, প্যান্ট খুলে, মাথার টুপি খুলে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। গতকাল আবার পাকিস্তান হাত পা জোর করে বলেছে আমাদের প্লিজ সিজ ফায়ার করে দিন, আমরা আর পাচ্ছি না লড়াই করতে। কিন্তু সোশ্যাল মিডিয়া বড় বড় কথা বলছে, ওগুলো বাদ দিলাম, গ্রাউন্ডে হচ্ছে স্যার কোন ঠাসা হয়ে গেছে বলুন স্যার।
অ্যাকচুয়ালি কিশোলয় এই জিনিসটা যেটা জিজ্ঞাসা করলেন একটা উত্তর দেওয়া দরকার আছে। ৭১-এর যেটা যুদ্ধ হয়েছিল সেটা পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের, সেখানে ওয়ার ডিক্লেয়ার করা হয়েছিল। এই ওয়ার ডিক্লেয়ারে আমরা ওদেরকে পাকিস্তানকে পর্যুদস্ত করেছিলাম এবং ৯৩,০০০ সেনাকে আমাদের দখলে নিয়েছিলাম এবং টোটাল বাংলাদেশ আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা হয়েছিল অপারেশন সিন্দুর, অর্থাৎ জঙ্গিদের এগেনস্টে একটা ব্যাপার, জঙ্গিদের এগেনস্টে তার অ্যাটাক, জঙ্গি জায়গাগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, জঙ্গিদের বিরুদ্ধে কাজ করে দেওয়া। ভারতবর্ষের সরকার এবং সামরিক বাহিনী কোনোভাবে কোনো সাধারণ জনগণকে কোনো হ্যারাস করেনি, কোনো হাসপাতাল কোনো ডিস্ট্রয় হয়নি, কোনো সিভিল অ্যাবিলিউশন কোনো ঝামেলা হয়নি, শুধু জঙ্গিদের যে জায়গাগুলো সেগুলোকে তারা ভেঙে দিয়েছে। কিন্তু এই যে যেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন না, যে তখন নিক্সন ইসেকে বলা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্টকে যে আমরা তোমার কথা শুনবো না, ঘটনা হচ্ছে যে এখানে কেন আমেরিকা ঢুকতে পারলো এই জন্যই যে এখানে তখন আমাদের পাশে ব্রেজনেভ ছিল, তখন সোভিয়েত রাশিয়া ছিল, এখন শুধু রাশিয়া আছে। সেই জন্য এই যুদ্ধ এবং এটা হচ্ছে অপারেশন সিন্দুর। একটা নতুন জিনিস আপনাদের বলি, আমার কাছে আছে, এটা যদি দেখানো যায় আমি জানি না দেখাতে পারবেন কিনা। পাকিস্তান ১৯৫৫ সালে যে পাকিস্তানের প্রকাশিত ডাক টিকিট, সেই প্রকাশিত ডাক টিকিটে কোথাও কাশ্মীরের কোনো চিহ্ন নেই। কাশ্মীর যে ওরা এখন ডিমান্ড করছে যে পাকিস্তান সরকার যে কাশ্মীর হচ্ছে আমাদের, কিন্তু ওরা নিজেরাই যে ডাক টিকিট প্রকাশিত করেছিল ১৯৫৫ সালে, সেই ডাক টিকিটে কোনো কাশ্মীরের কোনো উদাহরণ নেই, কাশ্মীরের কোনো ছাপও নেই। কিন্তু আজকে তারা বলছে কাশ্মীর তো আমাদের, কাশ্মীর আমাদের এবং কাশ্মীর আমাদের ছিল, আমাদের থাকতে হবে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ারটা কিছুক্ষণ আগে করেছেন, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, ১৪০ কোটি দেশ ভারতবাসীর এটাই ডিমান্ড যে পিওকে আমাদের দখল থাকতে হবে, আমাদের কাশ্মীর ফেরত দিতে হবে এবং জঙ্গি চিরদিনের মতন বন্ধ করে দিতে হবে এবং হাজি পীরের দখল রাখতে হবে আমাদের কাছে। পিওকের যে আসল জায়গা হাজিপীর, যেটা আমাদের ব্রিগেডিয়ার গঙ্গুলি সাহেব একটু বলবেন হয়তো, যে হাজিপীরটা যদি আমরা দখল রাখতে পারি পিওকের মধ্যে, তাহলে কিন্তু আগামী দিন কোনো সন্ত্রাসবাদী, কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিসকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং কোনো তাদেরকে পর্যুদস্ত করে দিতে পারবো। আমাদের নরেন্দ্র মোদী, আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটাই চেয়েছেন যে কোনো মিডিয়েটর নেই, আমরা ডিসিশন নেব, গুলি চালালে গোলা চালাবো এবং আলটিমেটলি পিওকে আমাদের ফেরত দিতে হবে। পিওকে আমাদের ভারতবর্ষের পার্ট হয়েই থাকবে, তাই নয় কি স্যার? কোনো মধ্যস্থতাকারী নয়, কোনো আঙ্কেল স্যাম আঙ্কেল টম নয়। আমি আরো একবার বিবিজিটা চালাতে বলবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বক্তব্য, পাকিস্তান গুলি চালালে আমরা গোলা চালাবো। নরেন্দ্র মোদী বলছেন, আলোচনায় ফিরছি, 3 মিনিট বাকি আছে, 3 মিনিট পর বড় প্রেস কনফারেন্স। আরো একবার প্রধানমন্ত্রীর বক্তব্য, একবার ফুল স্ক্রিন জুড়ে প্রধানমন্ত্রী বলছেন ওদিক থেকে গুলি চললে আমরা গোলা চালাবো, পাল্টা প্রত্যাঘাত হবে। সেনাবাহিনীকে বার্তা প্রধানমন্ত্রীর, মধ্যস্থতাকারী হিসেবে কাউকে চাই না, কোনো মধ্যস্থতাকারী চলবে না। সাফ বার্তা নরেন্দ্র মোদীর, ওরা গুলি চালালে আমরা গোলা চালাবো, ওরা 1 করলে আমরা 10 করব। তেহেস নেহেস একটা হিন্দিতে শব্দ আছে। আমি আলোচনায় ফেরার আগে একবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেইটা নিয়েও বার্তাটা দেখিয়ে নেব। পরেরটা, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কি বলছেন প্রধানমন্ত্রী? পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে কোনো কথা নয়, সাফ জানালেন প্রধানমন্ত্রী মোদী। পরে ব্রেকিং, কাশ্মীর না ফেরালে একটা শব্দ উচ্চারণ হবে না, কাশ্মীর ফিরবে তারপর কথা হবে। আমি ব্রিগেডিয়ার স্যারের কাছে যাব। স্যার, কাশ্মীর কবে ফিরছে? পুরো ভারতবাসী তার হৃদয়ে কাশ্মীর রয়েছে স্যার। কাশ্মীর তখনই ফিরবে যখন কি নেক্সট সিজফায়ারের উল্লঙ্ঘন করবে পাকিস্তান। ওরা ঠিক করবে, ওরা পাকিস্তান কবে যে উল্লঙ্ঘন করবে আর তার জবাবে পাক অকুপাইড কাশ্মীর আমাদের হবে। একটা জিনিস বলতে চাই, পাক অকুপাইড কাশ্মীর খালি একটা ছোট দেখে গিলগিট বাল্তিস্তান নয়, এটা আজাদ কাশ্মীর প্লাস গিলগিট বাল্তিস্তান। ওরা যেটাকে আজাদ কাশ্মীর বলে, আমাদের কাশ্মীর, হ্যাঁ, ওই দুটো মিলিয়ে আমাদের পাক অকুপাইড কাশ্মীর সেটাকে বলা হয়। ঠিক আছে স্যার, একটা ব্রেকিং নিউজ আছে, একবার দ্রুত আমায় দিতে হবে। ভারত প্রত্যাঘাত করতে কাঁপুনি হয়েছে পাকিস্তানের, এর পরেরটা আমি নেব। রেডি থাকলে
নেব। আমেরিকার পায়ে পড়ে পাক সেনাপ্রধান, এই তথ্যগুলো উঠে আসছে, আমি দর্শকদের জানাচ্ছি, এগুলো ভেতরের তথ্য, আপনারা শুনুন, আপনারা জানুন। আমেরিকার পায়ে পড়েন পাক সেনাপ্রধান, ভারতের সঙ্গে কথা বলতে চায় পাকিস্তান, এই কথাটা বলা হয়। পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার পায়ে পড়ে এই কথা বলে। এরপর মার্ক রুবিও জয়শঙ্করকে ফোন করেন, ফোন করেন। কিশলয়ের অগ্নিবাণ এই তথ্যগুলো শুনুন, এটা গতকাল হয়েছে, এগুলো জানতে হবে, এগুলো প্রচার করতে হবে, কারণ পাকিস্তান এগুলো লুকোচ্ছে। প্রথমে আমেরিকার কাছে গিয়ে পাকিস্তান বলে আমাদের দয়া করুন, তারপর মার্ক রুবিও জয়শঙ্করকে ফোন করেন এবং বিদেশ মন্ত্রীকে ফোন করে মার্কিন বিদেশ সচিব বলেন যে দয়া করে এইটার সলভ করুন। তখন বিদেশ সচিব বলেন কথা হবে, বিদেশ মন্ত্রী বলেন, জয়শঙ্কর বলেন কথা হবে শুধু ডিজিএমওদের মধ্যে, নাহলে কথা নয়। রুবিওকে সাফ বার্তা দেন জয়শঙ্কর। তারপরে ওদের ডিজিএমও আমাদের ডিজিএমওকে কল করে বলে স্যার আর গুলি করবেন না স্যার, এই কথা চ্যালেঞ্জ করুক কোনো পাকিস্তানি, মিথ্যাচার করছে ওরা। গতকাল বেলা একটায় কথা হয় দুই দেশের মধ্যে। ব্রিগেডিয়ারের কাছে যাওয়ার আগে আমি আরও একবার কর্নেল স্যারের কাছে যাবো। কর্নেল স্যার, এই তথ্যগুলো উঠে আসছে, ওদের ডিজিএমও ফোন করেছে, হাতে পায়ে ধরেছে, স্যার প্লিজ আমেরিকার পায়ে পড়েছে গিয়ে, এরা আবার বড় বড় কথা বলে স্যার। একদম পাকিস্তান আবার ৭১-এ ৯৩,০০০ যেরকম হাঁটু গেড়ে বসে পড়েছে, ভারতের সামনে পাকিস্তান ৪ দিনে বসে পড়লো। এবং পাকিস্তান এবার কারা বসলো? পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন, ওদের পাপেট প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এবং এই পাগল লোকটা, এই পাগল আসিম মুনির, যার জন্য এই অবস্থা, যার পাগলামির জন্য এই অবস্থা, যে যে এই পেহেলগাঁও প্ল্যান করেছিল, যে এই 4টে টেররিস্টকে এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট লস্করে তৈবারের মাধ্যম দিয়ে ভারতে পাঠিয়ে সাধারণ ২৬ জন পর্যটককে কোল্ড ব্লাডেড মার্ডার করেছে, তার জন্য এই অবস্থা হয়েছে। এবং লাস্টে যখন পারেনি, যখন দেখলো ভারত ঘিরে দিয়েছে, তখন আলটিমেটলি সব সময় যেরকম দৌড়ে সেই আঙ্কেল ট্রাম্পের কাছে ওদের দৌড়তে হলো। কিন্তু কিশলয়, এই যে 4 দিনে যে অপারেশন হলো, আমি বলছি এটা মিলিটারি হিস্ট্রিতে এটা লিখে যাবে এবং সমস্ত ওয়েস্ট পয়েন্ট থেকে অস্ট্রেলিয়া পড়বে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে এই 4 দিন কাজ করেছে, ইট উইল গো ডাউন ইন দ্য মিলিটারি হিস্ট্রি অ্যাজ আ স্যাম্পল টেস্ট পেপার, যেখানে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন, ইউকে, যেখানে সবাই এই এডিএস সিস্টেম, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করেছে, কোন কোন সিস্টেম ইউজ করেছে, এটা নিশ্চিতভাবে একটা নতুন চ্যাপ্টার হবে। স্যার একটু সঙ্গে থাকুন স্যার, আমরা ফ্রেম পাচ্ছি স্যার, আমরা ফ্রেম পাওয়া শুরু করেছি, লাইভ ভিজুয়াল আসা শুরু হচ্ছে। এখানে ডিজিএমওর প্রেস কনফারেন্স হবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে শুরু হবে। গোটা দেশ নজর রেখেছে, প্রধানমন্ত্রীর বার্তার পরেই ডিজিএমওর প্রেস কনফারেন্স। আমি দ্রুত কমেন্ট নেব স্যার, এই প্রেস কনফারেন্সে কি ঘোষণা হতে পারে? কোনো বড় ঘোষণা হতে পারে, পরের পদক্ষেপ, নাকি বিগত পদক্ষেপগুলো বলবে, কি মনে হচ্ছে স্যার? আমার মনে হচ্ছে কি এই প্রেস কনফারেন্সে একটা পয়েন্ট ভেরি ক্লিয়ার বলা হবে কি অপারেশন সিন্দুর ইজ অন, ইট হ্যাজ নট বিন কল্ড অফ, চলছে। সেকেন্ড আছে কি ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড ফর এনি কন্টিনজেন্সি, কোনো কিছু যদি এদিক থেকে ওই দিক হয় তো ইন্ডিয়া জবাব দেবার জন্যে প্রস্তুত আছে। আর যে জবাবটা হবে সেইটা ভয়ানক হবে, ভয়ঙ্কর হবে, প্রলয় হবে। আমি একবার সত্যজিৎ স্যারের কাছে যাবো। স্যার, ডিজিএমওর এই প্রেস মিটিং এর দিকে গোটা দেশ নজর রেখেছে, আর আমাদের দেশ নয় স্যার, পাকিস্তান খুলে বসে আছে এখন যে কি হচ্ছে এখানে। দুটো পয়েন্ট খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যেরকম অবস্থায় সিন্ধুর জল এক ফোঁটাও পাচ্ছে না পাকিস্তান, সেটাকে কন্টিনিউ রাখতে হবে, কোনো জল ওরা পাবে না, অর্থাৎ জলে প্রথমে মারতে হবে, জলে। এবং দ্বিতীয় কথা, সিমলা এগ্রিমেন্টের কথা অনুযায়ী কোন রকম থার্ড পার্টি হবে না। স্যার আমি থামাচ্ছি স্যার, প্রেস কনফারেন্স শুরু হচ্ছে, ডিজিএমওর প্রেস কনফারেন্স শুরু হবে। আমরা দেখছি সামরিক বাহিনীর সদস্যরা এসে বসেছেন এবং শুরু হতে চলেছে, বড় ঘোষণা হতে চলেছে। এখানে রয়েছেন ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ, রয়েছেন মেজর জেনারেল এস এস শারদা, রয়েছেন এয়ার মার্শাল এ কে ভারতী, রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই।
Welcome to this special press conference on Operation Synindhur. We will begin with opening statements by the three senior officers to my right here, who have been directly overseeing operations during Operation Synindhur. We have Lieutenant General Rajiv Ghai, Director General Military Operations, who will cover the aspects related to land domain. Air Marshal A.K. Bharti, to his right, Director General Air Operations, will provide insights on the air domain. And to my right is Vice Admiral A.N. Pramod, Director General Naval Operations, who will cover aspects on maritime domain. Following their briefings, we will move on to the question answer session. I now request the DGMO to commence the opening brief. Thank you, Sandeep. A very good evening to all of you, ladies and gentlemen. You are all by now familiar with the brutality and the dastardly manner in which 26 innocent lives were prematurely terminated at Pahalgam on the 22nd of April. When you combine those horrific scenes and the pain of the families that the nation witnessed with numerous other recent terrorist strikes on our armed forces and defenseless civilians, we knew that the time had arrived to make yet another compelling statement of our resolve as a nation. Operation Synindhur was conceptualized with a clear military aim to punish the perpetrators and planners of terror and to destroy their terror infrastructure. What I do not state here, of course, is the often stated determination of India and its intolerance to terror. It set into motion a very diligent and microscopic scarring of the terror landscape across the borders and the identification of terror camps and training sites. The locations that emerged were numerous, but as we deliberated more, we realized that some of these terror hubs were now bereft of any presence and had preemptively been vacated, fearing retribution from us. There was also a term of reference and our own binding, self-imposed restriction to target only terrorists and thus prevent collateral damage. There were 9 camps that you are now all familiar with, which were confirmed by our various intelligence agencies to be inhabited. Some of these were in POJK, while there were others that were located in the Punjab province in Pakistan. Nefarious places such as Muridke, the hub center of the Lashkar-e-Taiba, has over the years bred infamous characters such as Ajmal Kasab and the likes of David Headley. What followed was a careful scrutiny of each of these sinister locations, their layout, configuration, even the type of construction in each structure, and the terrain obtained around these. This was with an obvious intent to deduce and identify the exact vector that was required for their neutralization, as also the eyes in the sky that we would send up to ensure that we brought back evidence that we had indeed targeted what we set out to. The precise images of these engagements on that fateful and historical night have already been showcased during the first press statement on the 7th of May that was helmed by our Foreign Secretary. I have no doubt in my mind that we achieved total surprise, and those strikes across
those 9 terror hubs left more than 100 terrorists killed, including high-value targets such as Yusuf Azhar, Abdul Malik Rauf, and Mudassir Ahmed that were involved in the hijack of IC-814 and the Pulwama blast. The line of control was also violated soon after by Pakistan, and the erratic and rattled response of our enemy was apparent from the number of civilians, inhabited villages, and religious sites such as Gurudwaras that were unfortunately hit by them, leading to a sad loss of lives. The Indian Air Force played a major part in these strikes by engaging some of these camps, and the Indian Navy provided wherewithal in terms of precision munitions. The Indian Air Force obviously had their assets up in the sky, and I will here request Air Marshal Bharti, the Director General of Air Operations, to detail for you the methodology that the men in blue adopted to successfully manifest this mission. Thank you, Rajiv. A very good evening, ladies and gentlemen. It indeed is a difficult time that we have to come here like this and brief you. We could have done without this, but we had no choice. As the DGMO has detailed, the event was precipitated by the dastardly act at Pahalgaon. The sequence of events have already been detailed. We carefully selected the targets, and out of the 9 selected targets, the target systems that were given to the Indian Air Force were the notorious training camps at Bhavalpur and Muridke, these being further from the international boundary. Through critical target system analysis, we analyzed what was to be done to annihilate these targets and plan to engage these targets with precision air-to-surface guided munitions so as to avoid collateral damage. The modalities of planning process I will not go through at this instant. However, what I would like to show you is the results that we achieved through our targeted airstrikes. Could I have the second slide, please? Yeah, change, please. Okay. This is what the terror infra at Muridke looks like. If you see, north is as indicated, and to the right is east, where the international boundary lies. Could we have the next slide, please? Orientating. Just go back to one slide. Okay. Please have a look at this red building, the series of buildings out here, and this empty ground. Next. If you relate, the empty ground is here, and you see this is the first weapon that is impacting. This is the impact point number 1 on Muridke training camp with our precision guided weapons on early morning 7th. Next, please. Keep your eyes glued for the second weapon coming in and the second impact on the selected target point. Next slide, please. Third weapon, third impact. Continue.
and fourth weapon, fourth impact. So through these targeted and precision targeting, we addressed the target at Murid Cave, which was the terrain infrastructure. Can you hear me? All right. Okay, I'll come closer to the mic. Now we go to the next target, which is the Bhavalpur training camp. Next slide, please. Okay, just wait. So the effect, if you see, the impact point, if I can point out, this is the impact point. The ammunition has gone through the roof and it has created a blast inside, the photographs of which you would have, all of you would have seen. And the red building, after that, there was this double-story building. It has been completely decimated by precision targeting. Next, please. The target system, which was in the north, a series of buildings. I'll show you how it looked. Next. Completely destroyed by our precision targeting. Next. Now coming to Bhavalpur, this is the target complex that we are dealing with, a fairly large target complex. So we had to carefully choose the points that we needed to address, which were high value and which would meet our stated objectives of eliminating the terrorists. I would like to draw your attention to this red canopy, and in relation to that, I would cover the targets. One target system is a series of buildings here, other one here, and other one out here. Next slide, please. This is how it looked before, and this is how the building looked after the impact of the weapon. And orientation in relation to this red canopy, you can see here. Next, please. Before, next, and after. The roofs have completely collapsed. Next. This is the target system. Next. Precision targeting, and we have achieved our objectives here. Next. All right. So that was what we did on the 7th. Our objective was to address these two terrorist camps, and that we did with precision. And thereafter, we maintained a robust air defense posture, because remember, our objective was to target the terrorists and terrorist infrastructure, not any other infrastructure, not the Pakistani military, not the Pakistani any other infrastructure. So that is what we have maintained on the 7th of May. However, what we saw in the evening of 7th of May, we were saturated with a raid of Pakistani unmanned aerial vehicles and small drones. And these came in waves in our civilian areas, over our military installations, and all of them were successfully intercepted. Few of them did manage to land. However, there was not much damage that they did. And we have our robust counter-US hard kill and soft kill systems which did the job. However, the difference here was that we had targeted the terrorists. The adversary now has targeted our civilians and the military infrastructure. So it had to be responded to. So in a quick and calibrated response, that very night, we struck their radar installations at Lahore and close to Gujranwala, the LYT installation, to indicate to him that we are ready, yet we do not want to escalate. Our fight was with the terrorists and not with the Pakistani military establishment. Thank you. Thank you, Air Marshal Bharti. So, ladies and gentlemen, he's outlined operations not only on the night of 6th and 7th of May, when Operation Synindhur commenced, but also on the subsequent night. Being well aware
and familiar with the congenital and impulsive nature of our adversary. And even though we did attempt to reach out and communicate our compulsions to strike at the heart of terror to my counterpart in the immediate wake of Operation Synindhur, the request was brusquely turned down, with an intimation that a severe response was inevitable and in the offing. We were, of course, prepared. Operations on the 7th and the 8th, Air Marshal Bharti spoken about. On the night of 8th and 9th of May, they flew drones and aircrafts into our airspace all across the borders and made largely unsuccessful attempts to target numerous military infrastructure. Violations on the line of control by Pakistan also commenced yet again and precipitated into fierce arty engagements. The air operations on the night of 8th and 9th of May, I'll yet again request the DG Air Operations to cover. So I just covered what happened on the night of 7th and 8th. What we found that on the night of 8th and 9th, starting as early as 22:30 hours, our cities had a mass raid of drones, unmanned aerial vehicles, UCAVs, starting right from Srinagar, going down right up to Nalia. It was a mass raid in waves, and it was relentless. However, we were prepared, and our air defense preparedness ensured that there is no damage on ground or to any of the intended targets that the enemy might have planned for. The difference between 7th night and 8th night was that on 7th night, he sent in his Jihad class of UAVs, however, these UAVs can go some distance, they are armed. However, on the 8th, less numbers of armed UCAVs were there or UAVs were there, and more numbers of quadcopters, maybe for surveillance or just for harassment of civilians. This continued till midnight. Our air defense preparedness ensured that there was no damage on the ground, either to the military installations or to the civilians. However, the enemy had yet again shown that he wanted to up the ante and he wanted a fight, and we were up to the task. In a measured and calibrated response, we once again targeted his military installations, which included his SAM sites at Malirkant. This also included his surveillance radar sites at Lahore and close to Gujranwala. These were suitably addressed, and thereafter his drone attacks continued even till morning, which we countered, and during the daytime there was some respite. Here I would like to bring out another aspect. What we found was that while the drone attacks were being launched from somewhere close to Lahore, enemy had allowed his civilian aircraft to also continue to fly out of Lahore. Not only his own aircraft, but international passenger aircraft, which is quite insensitive, and we had to exercise extreme caution, even at the cost of some tactical disadvantage, to ensure that there is no damage to any of the civilian aircraft. And this was also brought out in our press briefing during the day. So I will now hand over to my colleague to cover the events of 9th onwards.
On land, we also undertook certain measures such as deployment of air defense and electronic warfare assets to establish an integrated grid with the Indian Air Force, and I have seen and heard some of you wax eloquent about the benefits of such an architecture when it comes to negating and combating air intrusions. We also carried out deployment to include movement of our forces in the land, sea, and air domains. The night of the 9th and the 10th of May saw similar intrusions by drones and aircrafts, and this time there was a concerted effort to target airfields and some very, very important logistic installations, albeit yet again unsuccessful and denied gallantly and efficiently, I must say, by the integrated Indian Air Force and Indian Army Air Defense. We further strengthened our deployment and also initiated some pressure points to send a very clear and unambiguous message to the other side to desist from any misadventures on land. Some of the airfields and dumps saw repeated attacks in waves from the air. All were thwarted. The Pakistan Army has reported to have lost approximately 35 to 40 personnel in artillery and small arms firing on the line of control between the 7th and the 10th of May. What the other side had probably also not reckoned with was the speedy and precise turnaround and hit back by the Indian Air Force. And I will yet again ask Air Marshal Bharti to speak about these significant and game-changing strikes. I will thereafter request Vice Admiral Pramod, my colleague and Director General of Naval Operations, to tell us about some very telling naval maneuvers in the Arabian Sea that exerted pressure on the night of 9th and 10th of May. Over to you, sir. Thank you. Commencing about 2000 hours, that is 8 p.m. local time, on 8th of May, several Pakistani unmanned aerial systems, drones, combat vehicles attacked multiple IF bases. These included Jammu, Udhampur, Pathankot, Amritsar, Bhatinda, Nal, Dalhousie, Thois, Jaisalmer, Uttarlai, Falodi, Nalia. These were almost simultaneous and they came in waves. All our AD guns and other systems were waiting for them. All these waves were neutralized by our trained crew using the air defense systems that they have, and also some of them were utilized using our legacy systems like Pechoras and IF Summer, which we have recently acquired. And some were neutralized by the Garud snipers. There was no damage on ground from these incursions and these mass raids, if I could call them, from the Pakistani side. However, following these relentless attacks on our air bases, on our forward positions, and on our civilian targets, this was time to convey some message to our adversaries. And therefore, a decision was taken to strike where it would hurt. And towards that, in a swift, coordinated, calibrated attack, we struck his air bases, command centers, military infrastructure, air defense systems across the entire Western Front. The bases we struck include Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. Rahim Yar Khan, Sakar, sending a clear message that aggression will not be tolerated. This was followed by at Sargoda, Bholari, Jacobabad.
We also struck the C2 centers at Murid, the UAE complex at Murid, Rafiki, radar at Chunia, which I will show you, Rahimyar Khan airfield, and the unmanned combat aerial vehicle hangar at Sakar. I would like to reiterate here that we have the capability to target every system at these bases and more. However, it was only a measured response to instill good wisdom to our adversary to refrain from further escalation. IF response was directed only at military installations, avoiding civilian and collateral damage. I would now like to show you some of the effects that have been achieved as a result of our air operation. Here is the Pasrur air defense system, if you could see. Zoomed up view, this is the radar mounted on a high tower. And after the strike, thank you. Can you hear me? Yeah, thank you. And after the strike, this is what has happened. This radar has been taken out, completely burnt. Next slide, please. The Chunia air defense radar, which was taken out on 7th and 8th. This is the radar site. A blown up photograph, once again, on a tower. Not very clear, but what you see very clearly is the after effect after we have stuck. The radar head has been completely decapitated. Next slide, please. Arifwala air defense radar. In this complex, you see how it looked before, blown up image, and after really blown up. Next. Now coming to Sargodha airfield. Remember, this is one of their important airfields wherein they have a lot of assets, F-16s, other assets which they keep getting, training institutes. And we have stuck this airfield. It is not, if you zoom in here, then one impact point here on the runway and second impact point of our weapon, precision weapon on the runway. And if you see this blown up repairing going on, same here. Next. Rahimyar Khan. This is the area we have struck. A deep strike out here and one complex here. So this is how it looked before, and the same, you see a big crater, another crater here, and this complex, after strike, neutralized. Next. Chaklala airfield, Noor Khan, once again a major air base, a lot of their logistic assets out here. This was the chosen complex that we intended to strike and convey a message. Next slide, please. This is how it looked before, and this is how it looked after our strike. Next. Sakar. We chose the radar site at Sakar. This is the radar site, and after it was struck, this is the aftermath, completely burnt out. Next, please. Aircraft shelter. This is how it looked before the strike, and this is how it looked after the strike. The roof of the buildings completely caved in and burnt. Next. Bolari airfield, aircraft hangar. This is how it looked before, and this is how it looked after the precision strike. Next. Jacobabad, aircraft hangar, and this is how it looked after. Next. So what I'm trying to convey here, ladies and gentlemen, is to start with,
Our fight was neither with the Pakistani military nor with anybody else who's there on the other side. Our fight was with the terrorists. We neutralized the terrorists that we selected to be neutralized, and thereafter, we only maintained the air defense posture. However, we were relentlessly pounded by waves after waves, night after night, by his UCAVs, by his drones, and by his other unmanned aerial systems. And that left us with no choice but to retaliate, and yet our retaliation was calibrated, it was graduated, and it was proportionate. Thank you. Good evening, ladies and gentlemen. In the aftermath of the cowardly attacks on innocent tourists at Pahalgam in Jammu and Kashmir by Pakistani-sponsored terrorists on 22nd April, the Indian Navy's carrier battle group, surface forces, submarines, and aviation assets were immediately deployed at sea with full combat readiness in concert with the joint operation plan of the Indian Defence Forces. You may be aware that we tested and refined tactics and procedures at sea during multiple weapon firings in the Arabian Sea within 96 hours of the terrorist attack. The aim was to revalidate our crew, armament, equipment, and platform readiness to deliver various ordnance on selected targets precisely. Thereafter, our forces remained forward deployed in the Northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. The forward deployment of the Indian Navy compelled Pakistani naval and air units to be in a defensive posture, mostly inside harbors or very close to the coast, which we monitored continuously. The Indian Navy maintained seamless maritime domain awareness throughout the duration and was entirely aware of the location and movement of Pakistani units. In effect, we had and continue to have good battle space transparency using our maritime domain awareness grid. As you are aware, our response has been measured, proportionate, non-escalatory, and responsible from day one. Accordingly, the calibrated approach considered all options, including the ability of the Indian Navy for offensive action from and at sea. As part of this escalation control mechanism, the application of force by the Navy was planned in a synchronized manner in coordination with the Army and Air Force, the highlight being teams from the three services working closely in an integrated manner. Along with the kinetic actions by the Indian Army and Indian Air Force, the overwhelming operational edge of Indian Navy at sea contributed towards Pakistan's urgent request for a ceasefire yesterday. As we speak, Indian Navy remains deployed at sea in a credible deterrent posture to respond decisively to any inimical action by Pakistan or Pakistan-based terrorists. Thank you. Samno Varna, Jai Hind. Now I'll hand over to Director General Military Operations for further proceedings. Ladies and gentlemen, on the 10th of May, in the morning, even as we were getting into a huddle to wargame the events of the previous night, a routine exercise, I received a message on hotline from my counterpart in Pakistan seeking my willingness to communicate. Since our initial aim was to strike at terror camps, and all our actions in the subsequent days were in response to the intrusions and violations by the Pakistan Air Force and its army, it was decided that I would indeed speak with my counterpart. You are already aware
I've seen it being covered on national television, that my communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions by either side with effect from 1700 hours, 10th of May, after he proposed that we cease hostilities. We also decided to further speak on the 12th of May, that's tomorrow, at 1200 hours, to discuss the modalities that would enable the longevity of this understanding. However, disappointingly, and must I add, expectedly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions across the expanse of the Western Front through last night and in the early hours of the morning today. These violations were responded to robustly and dealt with as they must be. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently, or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our Army commanders for counter-actions in the kinetic domain in case of any violation by Pakistan. In the end, I pay my solemn homage to my 5 fallen colleagues and brothers from the armed forces and civilians who have tragically lost their lives in Operation Synindhur. Our hearts go out to the bereaved families, and we express our solidarity to them in this lifetime and beyond, at this grave juncture in their lives. Their sacrifices shall always be remembered and spoken of in glowing terms by a grateful nation. We have thus far, ladies and gentlemen, exercised, and my colleague Pramod highlighted this, immense restraint, and our actions have been focused, measured, and non-escalatory. However, any threat to the sovereignty, territorial integrity, and safety of our citizens will be met with decisive force. Jai Hind. Okay, ladies and gentlemen, we are now open for questions. All right, now, since I would not know all of you, I would expect you to please raise the placard or your hand, and once I indicate, I expect you to please give out your name and the media group that you belong to. Keep your questions short, so that we can take as many questions as possible. Also, ladies and gentlemen, kindly bear in mind that confidential aspects may not be answered by the 3 DGMOs. Right. I've got a lot of hands there. Let me start from the left. Left foot always in front when we start marching. So here we have to the left, okay. Yeah, 238. Hello. So this is Manas Pratimugyan from PTI, Press Trust of India. So the understanding that was reached yesterday on stopping the military operations and actions, was it for just 3 days? And what would be the cost escalation if there is violation of this understanding by the Pakistani side? And my subsequent question would be that we have a kind of ceasefire agreement with Pakistan.
that was finalized in 2003. So will there be some kind of similarities in frameworks between the two kind of understandings, 2003 ceasefire agreement and the current understanding on stopping military operations? And again, what are the costs that will be incurring on Pakistan if Pakistan again resorts to this kind of terrorist activities, because we have made it very clear that the cost will be very high. So I would like to have your thoughts on it. Okay, so I'll answer the latter part of the question first. I also want to add that while the initial ceasefire agreement, as you correctly pointed out, is of the 2003 vintage, but I must remind you that in 2021, in the month of February, and this was then when the crisis in eastern Ladakh was also on, the two DGMOs had spoken and arrived at a ceasefire understanding that lasted right up until this unfortunate attack at Pahalgam. Once our Foreign Secretary had announced the decisions of the CCS in the immediate wake of that attack, he had announced certain measures, and then of course Pakistan had in turn made its own announcements. Since then, there have been certain violations of this ceasefire understanding, and of course after the 7th of May, like I pointed out during my statement, that there have been numerous violations on the line of control especially, and of course along the international boundary by the Pakistan Army and the Pakistan Air Force. This understanding that we spoke about yesterday, no, it was not for 3 days. It was first to stop aggressive and hostile activities immediately, let that order and direction settle down for about 36 hours, and thereafter discuss modalities, like I said, to ensure its longevity. That is tomorrow, on the 12th of May. But unfortunately, we had a violation starting at approximately 1900 hours last night. And we've sent a communique, like I said, to the Pakistan Military Operations Directorate. And we will await as to what happens tonight. All right. The cost escalation, I'll leave it to your best imagination. I've already said that the response will be fierce and punitive. Now, the right foot forward. Yeah. Sir, I am Ajit Dubey from ANI, sir. Sir, my question is that you talked about the loss of lives to the Pakistan Army, that was around 35 to 40 kills secured by the Indian Army. Sir, can you tell us what would be the total loss of life to the Pakistan Army in both Army and Air Force attacks, sir? And how good was the performance of the BrahMos, Scalp and the S-400 during the operations? And sir, since we have just one line. No multiple questions, please. Sir, all right. And since sir, we have achieved such a spectacular, we have made good achievements in this entire operation, can we say that we have emerged victorious, or we have a big upper hand over the Pakistanis in this entire conflict? Thank you very much, sir. So I'll answer the question about the loss of lives on the other side. Of course, there are various means to ascertain that number. There is information from various agencies that come in. There are, of course, on the line of control, other ways to find out as to what has been the effect of what you are doing there in ceasefire violations. So therefore, I mentioned 35 to 40 on the line of control, and please remember that once Operation Synindhur was launched, the responses of the Pakistan Army were also on Indian Army or the Indian Armed Forces infrastructure. Let me put it that way.
So that's why I did not cover casualties of the Pakistan army, at least in the initial phases of battle, because those were not our targets. Our targets were terror-oriented, and of course later, once they launched air intrusions and air operations on our infrastructure, we've used heavier weapons, and of course there would have been casualties, but those are still being assessed. The effects of the weapons that you mentioned, I will request Air Marshal Bharti to apprise all of you about those. Good evening, Mr. Sujit. How are you? Ajit. Okay, we're meeting after some time. I never mentioned about any of the weapons that we used. Check. Okay. What I was saying, that I never mentioned of any of the weapons, the caliber that we used. All right, so we'll leave it at that. Those are matters of operational details which I would not like to go into. But suffice to say that whatever methods and whatever means we have chosen, it had the desired effects on the enemy targets. How many casualties? How many injuries? Well, to start with, our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. And the last part of your question, I wonder if you read out the tweet on ADG-PI at midnight once we'd done what we had to in Operation Synindhur. And that's credit to my friend here on the left. Justice has been served, Ajit. That is all that I will say. Ajit, I'll request you to, refrain putting words into his mouth. All right. Yeah, I'll come back to the left. 147. Sorry, 47. No, one more. 47. Did I see it here or? Yeah. Good evening, gentlemen. Sorry, 147. I saw it there. সরাসরি সাংবাদিক বৈঠকে ছিলাম এবং এই সাংবাদিক বৈঠকটা বোধহয় গোটা দেশের মানুষ শুধু নয় গোটা বিশ্বের মানুষ শুনছিলেন, কারণ খুব স্পেসিফিক্যালি এই যে প্রিসিশন নিয়ে যে অ্যাটাকগুলো করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করে যে জায়গাগুলো টার্গেট করা হয়েছিল শুধুমাত্র সেই জায়গা, এবং তারপরও পাকিস্তান কি রকমভাবে সাধারণ মানুষের জীবন, পাকিস্তানের মানুষের জীবন, সাধারণ নাগরিকের জীবন, সাধারণ বিমান যাত্রীদের জীবনকে কিভাবে দাওয়াতে লাগিয়ে দিয়েছিল, এবং সেখান থেকেও কত সাবধানতার সঙ্গে এই প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি সাকসেসফুলি ধ্বংস করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, তার সঙ্গে কিভাবে পরাজিত, পরাস্ত, নতজানু এবং পদদলিত খানিকটা বলা যেতে পারে এই পাকিস্তান কিভাবে হাতে পায়ে ধরে ফোন করে বলেছিল যে তারা সংঘর্ষ বিরতি চায়। এই মুহূর্তে অনেক আলোচনা চলছে এবং অনেক জায়গা থেকে অনেক রকমভাবে মনে হচ্ছে যে ট্রাম্প তার কি রিকোয়েস্ট কোথাও কাজ করলো, কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হলো কিছুক্ষণ আগেই মোদির কথা আমরা শুনিয়েছিলাম, যেটা বৈঠক থেকে তিনি বলেইছিলেন যে কোনো তৃতীয় পক্ষের কথা নয়, গুলি ছোড়া হলে গোলা ছোড়া হবে। আর আজকে এখন ডিজিএমওর বক্তব্য থেকে, প্রেস কনফারেন্স থেকে আরও স্পষ্ট হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের দেশ ভারতবর্ষ যা চেয়েছিল, ইন্ডিয়া যা চেয়েছিল, সেটা অলরেডি করা হয়ে গেছে, ডান, জব ডান। আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, এক এক করে আমি আলাপ করিনি, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সরকার। স্যার, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, এবং কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে যোগদান করতে চলেছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যেই আমি স্যার আপনাকে দিয়ে শুরু করব। এই যে বারবার করে পাকিস্তানের তরফ থেকে বারবার করে চুক্তি ভঙ্গ, এর আগেও আমরা দেখেছি, আপনি আরও ভালো জানেন, বিগত সময়ে বারবার করা হয়েছে, কিন্তু এবার এই সব কিছু চুক্তি করা, এই সময়ে নেওয়া এবং সময়ে নেওয়ার মধ্যে চুক্তি ভঙ্গ, তার আগে যে পরিসংখ্যান, যে ছবি আমরা দেখলাম, মনে হয় তার আগে কাজ সারা হয়ে গেছে। ভারত যেটা টার্গেট করেছিল সেই কাজটা করে চলে এসেছে, কি বলবেন? 100 বার প্রথম কথা বলে দিই যে পাকিস্তানকে যে ট্রাস্ট করার একটা ব্যাপার আমাদের মধ্যে চলছে, কথাবার্তা নানা জায়গায় কথা চলছে, ট্রাস্ট করা যায় না, আমরা কোনোদিনই করিনি, কারণ ওরা সকালে সিজফায়ার
ডিক্লেয়ার করে, বিকেলে সিজফায়ার ভেঙে দেয়। রাতের অন্ধকারে ওরা খুব ফায়ারিং করতে ওরা খুব ভালোবাসে এবং পুরো এলসি ধরে আপনার আইবি ধরে ওরা এই কাজটা করেই থাকে এবং কিছু কিছু জায়গায় ওরা এমন ফায়ার অ্যাসল্ট করে যেটা আমাদের নিরীহ গ্রামবাসীদের উপরে আর আমাদের পেট্রোল ডিপো, আমাদের অ্যামনিশন ডাম্প, আমাদের মিলিটারি হেডকোয়ার্টার্স এর উপরে ওরা ফায়ারিং করে থাকে এবং আন্ধাধুন ফায়ারিং করে এবং সেটার ওদের এম হচ্ছে সেই সময় ফায়ারিং করে যত উগ্রবাদীকে ভারতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়। এটা একটা ওদের ট্যাকটিক্স সবসময় থাকে। তার সাথে এটা বুঝতে হবে এইবারে যেটা হয়েছে ও আমরা যেভাবে ওদের টেররিস্ট ক্যাম্পগুলোকে অ্যাটাক করেছি এবং টেররিস্টকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি বা করেওছি, একদম যেটা হয়েছে, যেটা দেখানো হয়েছে এবং প্রেস ব্রিফিংয়েও বলা হয়েছে যে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটা আমরা অ্যাচিভ করেছি এবং খুব বড়োভাবে অ্যাচিভ করেছি। তার সাথে ওদের যে মিলিটারির ফায়ার মানে ওয়ার ওয়েজিং যে ক্যাপাবিলিটি যেটা তারা মানে করতে চেয়েছিল সেটার কিন্তু অনেকটাই কোমর ভেঙে দেওয়া গেছে। আসলে যুদ্ধ করার মতো কোনো জায়গাতেই নেই, যুদ্ধ বিমান ছাড়া হোক বা বিভিন্ন এয়ারবেস হোক সেগুলোর কোনো অস্তিত্বই নেই। আসলে সবটাই গুড়িয়ে দেওয়া হয়েছে, বেসিক ন্যূনতম রানওয়েটুকু পর্যন্ত নেই এবং সেই জন্যই বারবার করে নতজানু হয়ে হাঁটু গেড়ে এই ধরনের আবেদনগুলো করতে হচ্ছে। আসলে এই মুহূর্তে পাকিস্তানের ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু করার নেই। আমি এই মুহূর্তে রক্তিম দাসের কাছে আসার আগে এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসার আগে আরও একবার এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ যা গোটা দেশের মানুষ দেখছেন এবং বিশ্বের মানুষও নজর রাখছেন, বিভিন্ন প্রান্ত থেকে দেখা হচ্ছে সেই খবরেই নজর রাখবো। যে প্রেস কনফারেন্স আমরা শুনলাম নিঃসন্দেহে ঐতিহাসিক হয়ে থাকবে। সন্ত্রাস দমনে অপারেশন সিঁদুর ভারতের এবং সেই অপারেশন সিঁদুর যথেষ্ট সাফল্যমণ্ডিত অর্থাৎ সাকসেসফুল এই অপারেশন সিঁদুর আজ ক্লিয়ার হয়ে গেল। ভারত সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না, সন্ত্রাসবাদ এর আগে বরদাস্ত করা হয়নি এবং আজকে আরো একবার বলা হয়েছে সন্ত্রাসবাদ মানেই ভারতের কাছে সেটা যুদ্ধের সমান, সন্ত্রাস দেখলেই তার পাল্টা করতে হবে। এবং শুধু তাই নয়, বিগত কয়েকদিনে কি পরিমাণ সন্ত্রাসী শেষ করা হয়েছে, নিকেশ করা হয়েছে এবং তার সঙ্গে কতগুলো সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে তার পরিসংখ্যান আজকে স্পষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে। যে তথ্য আজকে স্পষ্ট হয়েছে যে সন্ত্রাস দমনে পাকিস্তান এবং পিওকে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। অফিসিয়ালি বলা হলো আজ 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, 100-র ওপর জঙ্গি খতম করা হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে স্পষ্ট করলো ডিজিএমও। এবং একদিনের অপারেশন, আমরা বলছিলাম যে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলছিলাম যে এক সময় সিঁদুর আছে কিনা দেখে দেখে তার পাশের মানুষটাকে হত্যা করা হয়, ধর্ম জিজ্ঞেস করে, কালমা টেস্ট নিয়ে, কালমা পরীক্ষা নিয়ে অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিঁদুর। আর আজকে সেই অপারেশন সিঁদুরে আসলে কি কি সাফল্য হলো, অ্যাকচুয়ালি কি টার্গেট করেছিল ভারত আর কি টার্গেট আমরা অ্যাচিভ করেছি সেটা দেখানো হলো শিব তাণ্ডবের মিউজিকের সঙ্গে। শুরুতেই আজকে ডিজিএমও তরফ থেকে প্রেস বিবৃতি করার আগে যে ছবিগুলো তুলে ধরা হলো একবার আপনাদের জন্য। A very diligent and microscopic scarring of the terror landscape across the borders and the identification of terror camps and training sites. The locations that emerged were numerous, but as we deliberated more, we realized that some of these terror hubs were now bereft of any presence
and had preemptively been vacated, fearing retribution from us, to target only terrorists and thus prevent collateral damage. There were 9 camps that you are now all familiar with, which were confirmed by our various intelligence agencies to be inhabited. Some of these were in POJK, while there were others that were located in the Punjab province in Pakistan. Nefarious places such as Muridke, the hub center of the Lashkar-e-Taiba, has over the years bred infamous characters such as Ajmal Kasab and the likes of David Headley. একদম সরাসরি রক্তিমদার কাছে আসি। রক্তিমদা, যে বক্তব্য স্পষ্ট করা হলো, অনেকেই বলছেন যে আসলে তাহলে কি আমরা কি তাহলে থেমে গেলাম, থমকে গেলাম, নাকি সংঘর্ষ বিরতি চুক্তি দিয়ে আমরা এই যুদ্ধ কোনো হাতের নাড়ু নয়, বাচ্চার কোনো হাত ঘোরালেই নাড়ু আসবে সেরকম যুদ্ধ এরকম বিষয় নয়। এই বিষয়টা প্রত্যেক মুহূর্তে ভারত শুধুমাত্র প্রত্যাঘাত করেছে, জবাব দিয়েছে, এবং পাকিস্তানের যে হামলার চেষ্টা, কিছু সস্তা, কিছু 2 নম্বরী চীনের ড্রোন নিয়ে সেগুলোকে প্রতিহত করা হয়েছে। কিন্তু ভারতের প্রত্যাঘাতগুলো কি ভয়ঙ্কর! কিভাবে 9টা জঙ্গি ঘাঁটি, তার সঙ্গে একের পর এক যে জায়গাগুলো, আমি যে কিছুক্ষণ আগে ছবি দেখছিলাম, তিনটে জায়গা পরপর, 3টে বড় বড় এয়ার বেস, সেগুলো যেভাবে ধ্বংস হয়ে গেছে, এরপর সত্যি সত্যি পাকিস্তানের আর কিছু উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকতে পারে কি রক্তিমদা? প্রথম কথা আমি বলি যে যারা এই মাতৃভূমি রক্ষার যুদ্ধে নেমেছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে প্রথমে আমি শ্রদ্ধা জানাই যে তাদের কারণেই আজকে আমরা এই সাফল্য দেখতে পেরেছি। একটা জিনিস লক্ষ্য করবেন স্বর্ণালী, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, অনেকে 1971-এ ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করছে, কিন্তু ইন্দিরা গান্ধী সেদিন কি করেছিলেন? পাক আর্মিকে ছেড়ে দিয়েছিলেন। ইচ্ছা করলেই উনি সেদিনকে কাশ্মীরকে দখল করতে পারেন, কিন্তু কেন করেনি? কংগ্রেসি বন্ধুদের আমি জিজ্ঞেস করবো, যেটা একজন ভারতের সাধারণ নাগরিক হিসাবে, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, একজন সাংবাদিক হিসাবে আমার প্রশ্ন, যে কেন সেদিনকে কাশ্মীরকে ছেড়ে দেওয়া হয়েছিল? কাশ্মীরকে যদি ছেড়ে না দিত তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। এবার প্রশ্ন হচ্ছে, মোদি, আমি মনে করি নরেন্দ্র মোদি এখানে ছাপিয়ে গেছেন। সেদিন ইস্ট পাকিস্তানে শুধুমাত্র যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, এই যে এয়ারবেস, এগুলোকে ধ্বংস করতে পারিনি। আজকে কিন্তু মানে পাকিস্তানের থোতা মুখকে ভোতা করে দিয়েছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং এই যে চীনের যে মোবাইল যেমন সস্তা, মানুষ বিশ্বাস করতে পারে না, চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেরকম, সেটা কিন্তু এর দ্বারা প্রমাণিত হয়ে গেছে। চীন এই এয়ার ডিফেন্স সিস্টেম আর কারোর কাছে বিক্রি করতে পারবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। এবার ক্ষতির পরিমাণ, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পাকিস্তান নিজে বলছে। প্রায় $4 বিলিয়ন এখন পর্যন্ত তাদের ক্ষতি হয়েছে, $1 বিলিয়ন। করাচির শেয়ার বাজারে সেন্সেক্স পড়ে গিয়ে ক্ষতি হয়েছে $2.5 বিলিয়ন। পাকিস্তানের সুপার লিগ বন্ধ হয়ে গিয়ে $10 বিলিয়ন ক্ষতি হয়েছে। আকাশসীমা বন্ধ থাকায় $20 মিলিয়ন। সামরিক খাতে প্রতিদিন এই যুদ্ধ করতে গিয়ে $25 বিলিয়ন ব্যয় হয়েছে। পাশাপাশি ড্রোন, মিসাইল $300 মিলিয়ন ব্যয় হয়েছে প্রতিদিন, সব উড়ে ধ্বংসস্তূপ হয়ে গেছে। এখন দেখুন অবস্থাটা কি, যে আমরা প্রত্যাঘাত করেছি আর জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছি, কিন্তু ওরা আমাদের সাধারণ নাগরিককে টার্গেট করেছে। যুদ্ধ কিন্তু ওরা করেছে, আমরা কিন্তু যুদ্ধ করিনি। এবং শুধু সাধারণ নাগরিকদের টার্গেট নয়, তাদের বাড়িঘর, মন্দির, গুরুদ্বারাকে ভেঙে দিয়েছে ওরা। ভাবুন কতখানি ভয়ঙ্কর হতে পারে এই যাত্রা। এবং আমি এই কারণে একটা কথা বলি, যে এই যে স্যার এক্ষুনি বললেন যে পাকিস্তানিদের বিশ্বাস করা যায় না, ঠিকই, এরা মোগলদের বংশধর, এদের ইতিহাস আছে, এরা বাবা ভাইদের খুন করে ক্ষমতা দখল করে, সেই মোগলদের বংশধর হচ্ছে পাকিস্তানিরা। সুতরাং এরা করবেই, এরা হচ্ছে এই জিনিস, এই জাতসাপকে কেটে ফেলতে হবে। এই জাতসাপকে কেটে না ফেললে এরা আবার মাথা তুলে দাঁড়াবে। তাই অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ করেনি ভারতীয় সেনাবাহিনী। এবং মোদী যে কথাটা বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সঠিকভাবেই বলেছেন। এবার দেখুন যে তুরস্ক কতখানি বিট্রিয়ার, যে তুরস্কের জন্য ভূমিকম্প হওয়ার সময় আমরা অপারেশন দোস্তি নাম দিয়ে সেখানে গিয়ে তাদের ভূমিকম্পে যখন কেউ আসছিল না পাশে, ভারত সরকার পাশে গিয়ে দাঁড়ালো, সাহায্য করলো। তারা কিনা আমাদেরকে মিসাইল আর ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করলো আমাদের মানুষকে মারার জন্য। তুরস্ক ভুলে গেল সেদিনকে তাদের এই সময় কে তাদের পাশে দাঁড়িয়েছিল। এবার দেখুন আপনি নুরে খান এয়ারপোর্ট, একটা ভিডিও দেখা যাচ্ছে, এয়ারবেস
এই এয়ারবেসগুলো শুধু পাকিস্তান সামরিক বাহিনী ব্যবহার করে না, এখানে কিন্তু ওদের বিভিন্ন মালামাল, বিভিন্ন বেসামরিক বিষয়গুলো ব্যবহৃত হয়। সেই নূরে খান এয়ারপোর্টের ছবি আমরা দেখতে পাচ্ছি, ধ্বংসস্তূপ হয়ে গেছে। এখানে প্লেনগুলো শেষ এবং মালবাহী প্লেনগুলো শেষ। আগামী দিনে পাকিস্তান বাইরে থেকে খাদ্যদ্রব্য, পণ্যদ্রব্য প্লেনে করে আনতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় সন্দেহ তৈরি হয়েছে। তাই IMF এর কাছে গিয়ে হাত পা ধরতে হচ্ছে যে আমাদের ভিক্ষা দিন। ঋণের জালে জড়িয়ে গেছে তারা। ওদিকে কোয়েটাতে আজকেই খবর পাওয়া যাচ্ছে বালুচিস্তানের আর্মিরা পাইপলাইন এবং গ্যাস লাইন উড়িয়ে দিয়েছে। এরপর তো অন্ধকারে ডুবে যাবে পাকিস্তান। পাকিস্তান সর্বনাশ। রহিম এয়ারবেসের ছবি দেখতে পাচ্ছি, রহিম ইয়ার খান এয়ারবেস দক্ষিণ পাঞ্জাব। তার সঙ্গে কি অবস্থা, এটা হচ্ছে এয়ারবেস যে ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। এটা এয়ারবেস এবং এদের কাছে যে রক্তিমবাবু আপনি বলছিলেন যে এদের কাছে কিন্তু আলাদা করে কোনো এয়ারপোর্ট বা কিছু নেই, এখান থেকে আর ফ্লাই করার কোনো অবস্থা নেই। একটা বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত হয়েছে। আসল জায়গাটাই তো সবচেয়ে বড় সোনালী, আমি যে কথাটা বলছি আপনি লক্ষ্য করে দেখবেন যে পাকিস্তানের সাধারণ মানুষ কাঁদছে, তারা বিক্ষোভ করছে। পাকিস্তানের মিডিয়ায় এগুলো কিন্তু আমাদের ছবি নয়, পাকিস্তানের মিডিয়ার ছবি তারা দেখাচ্ছে। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যারা এত নিপীড়িত হয়েছে পাকিস্তানের দ্বারা, তারা বলছে যে না এসব কিছু হয়নি, ভারতের সব ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের সবচেয়ে বড় দালালের ভূমিকা নিয়েছে এখন বাংলাদেশের মিডিয়াগুলো, এবং তারা তাদের বলছে যে এই ভারতের সব কিছু ভেঙে দিয়েছে। সমস্ত মিথ্যে কথা তারা প্রচার করছে। কি অদ্ভুত ব্যাপার, ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে, অথচ পাকিস্তানের পক্ষে দাঁড়াচ্ছে। এদের বিরুদ্ধেও কিন্তু স্টেপ নেওয়ার সময় এসে গেছে আমার মনে হয়। তারা যদি ভুলে গিয়ে থাকে যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ একদম বাংলাদেশ শিক্ষা নিচ্ছে না যে পাকিস্তানকে 4 দিনের মধ্যে ভারতীয় সেনাবাহিনী ধ্বংসস্তূপ করে দিতে পারে, বাংলাদেশকে করতে 1 সেকেন্ডও লাগবে না। তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, তোমাকে ডেস্ট্রয় করতে আমার কিন্তু আমি এইটা দেখতে বলবো যে এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি দেখাচ্ছেন স্যাটেলাইট ইমেজ, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ভোলারির ছবি। দেখুন ভোলারি এয়ারবেস কিছু আর অস্তিত্ব নেই। এর পাশে জাকোবাবাদ এটাও আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং স্পেসিফিক্যালি বলা হচ্ছে অনেকেই ভাবছেন না যে কি হয়েছে যারা খবরটা নিন স্যাটেলাইট ইমেজগুলো দেখুন, পাকিস্তানের কিছু নেই। আর বাংলার একটা সংবাদপত্র গণশক্তি তারা লিখছে যে পরিমিত আঘাত করা হয়েছে। এটা পরিমিত আঘাত। আমি বলছি যে সিপিএম এর পলিটব্যুরোর নেতাদেরকে যদি একটা প্লেনে করে নিয়ে ঘুরিয়ে আসা হোক, কারণ ওনারা তো এদের জন্য কান্নাকাটি করছেন, ওখানে কিছু রিলিফও দিয়ে আসবেন এবং ঘুরে প্রকাশ্যে দেখে আসুন যে ভারতীয় সেনাবাহিনী কি বানিয়ে দিয়েছে ওখানে। ধ্বংসস্তূপ হয়ে গেছে। বলতে নূর খান বিমানবন্দর, এটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে। দেখুন এই ছবি স্যাটেলাইট ইমেজ আজকে প্রকাশ করেছে। আর এবং এখানে লুকোছাপার কোনো জায়গা নেই, দেখতে পাওয়া যাচ্ছে আসল জায়গাগুলো নেই। পাকিস্তানের আর কিছু করার ক্ষমতা নেই, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আসল জায়গাটাই তো নিয়ন্ত্রণ করে দিয়েছে সারগোদা এয়ারবেস, সেখানে ওটা নিউক্লিয়ার সাইট, সেটাকে ধ্বংস করে দিয়েছে। এবং সেই জন্যই নিউক্লিয়ার ওয়েপনই হয়তো ব্যবহার করতে পারে। আমি আসবো দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে রয়েছেন, এই কথায় নিশ্চয়ই উনি পার্টিসিপেট করতে চাইবেন। দীপাঞ্জন বাবু কথা বলেনি, এই ভিজুয়ালগুলো একটা কথা বলি যে কমিউনিস্টরা তারপরে কলকাতার রাস্তায় মিছিল করছে, যুদ্ধ নয় শান্তি চাই। তারা কি এটা বোঝে না যে শান্তি আনতে গেলে একটা যুদ্ধ করতে হয়? যুদ্ধ না করলে কোনোদিন শান্তি আসে না। ওদের কথা বাদ দিন, ওরা যুদ্ধ না করলে বলবে যে মোদি কেউ কোনো স্টেপ কেন নিচ্ছে না, কেউ কিছু নেই কর রায়, আর যুদ্ধ করলে বলে যুদ্ধ নয় শান্তি চাই। ওদের কথা বাদ দিন। আপাতত আমরা পাকিস্তানের এই পরাক্রমী প্রত্যাঘাতের ছবিগুলোকে শুধু দেখি। যারা এখনো পর্যন্ত দেখতে পারেননি, জানতে পারেননি, তারাও সোজাসুজি স্বর্ণালীতে সেই ছবিগুলো দেখুন এবং বুঝুন যে ভারতের যা করার, ভারত সেটা করে বসে আছে। মুরিদকের ছবি দেখুন, নেই কিছু আর। প্রত্যাঘাতের আগে একটা এয়ারবেস ছিল, এখন শূন্য, ব্ল্যাঙ্ক। এই যে পয়েন্ট করে দেখাচ্ছি আমরা, 0.1, 0.3, 0.4 এর অস্তিত্ব নেই। এইটাকে বলে প্রত্যাঘাত, এটা হচ্ছে ভারতের প্রত্যাঘাত। আর এর পাশাপাশি দীপাঞ্জন বাবুর কাছে যাওয়ার কাছাকাছি আমি পাশে একটা ছবি চালাতে বলবো, যে রাফালের ছবি, রাফালের প্রত্যাঘাত, যে রাফাল রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেই রাফালের ছবিটা একবার পাশে চালাতে বলবো আমার টিমকে। আর এই অসাধু ভাওয়ালপুরের ছবি দেখুন যে জায়গাগুলো আমি স্পট করে দেখাচ্ছি একটা নীল রঙের আলো দিয়ে, সেগুলো কিছু আর নেই। যেটা ছিল প্রত্যাঘাতের আগে সেগুলো কিন্তু এখন আর কিছু নেই। আমি আসছি দীপাঞ্জন বাবু। ভারতীয় সেনা যা করার সেটা অলরেডি করে বসে আছে, কিছু যায় আসে না। আঙ্কেল টম কে কি বললেন, কে কি করলেন, তাতে কিছু যায় আসে না। আজকে ব্রাহ্মসদের ছবি সামনে এসছে, ব্রাহ্মস কিভাবে গিয়ে প্রত্যাঘাত করেছে এবং কি ধ্বংসের ছবি বাড়িয়েছে, সেই ব্রাহ্মসের ছবিটা আমি দেখাবো। আর তার পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাইবো যে সত্যি ভারত, নরেন্দ্র মোদীও যেটা বলেছেন
পিওকে এই মুহূর্তে সত্যি হয় পিওকে এই মুহূর্তে পিওকে আসুক, পিওকে যত দ্রুত সম্ভব পিওকে নিয়ে আসাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়, পিওকে না হয় এই সাবাক চলতে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে যেটা অনেকেই ভাবছেন যে কেউ আঙ্কেল টম আঙ্কেল সাম কেউ কিছু বললেন বলে তাই হয়তো কিছু ভাবা হচ্ছে, তা নয়। আসলে আজকে ডিজিএমওর তরফ থেকে বৈঠক করে ক্লিয়ার করে দেওয়া হলো ভারত যে টার্গেট সেট করেছিল সেইটা অলরেডি কাজ হয়ে গেছে, জব ডান। দীপাঞ্জন বাবু, প্রথমে বলি স্বর্ণালী, আমার না মানে দীর্ঘ 35 বছরের ক্যারিয়ারে আজকে আমার না খুব হতাশ লাগছে এগুলো দেখে, যে আমাদের সময় আমরা কেন নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে পাইনি। রক্তিমবাবু বলছিলেন শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে, কত আমাদের এজেন্সির লোক শহীদ হয়েছে জানো এই মুরিদকে, এই ভাওয়ালপুরের কোঅর্ডিনেটস দিতে গিয়ে? কেউ তাদের নাম জানে না। এবং তৎকালীন ভারত সরকারগুলো কর্ণপাত করতো না আমাদের কথা। কতবার 1989 তৈরি হয়েছিল এই মুরিদকে, কতবার ভারত সরকারকে আমাদের এজেন্সির বড় কর্তারা জানিয়েছিলেন যে আমাদের কাছে কোঅর্ডিনেটস আছে, গুড়িয়ে দিন, না হলে কিন্তু ভারতকে এরা বিপদে ফেলেন। আমরা আজকে গর্ব হচ্ছে, হতাশা হচ্ছে যে এরকম প্রধানমন্ত্রীকে আমরা আমাদের কাজের সময় পাইনি। পেলে হয়তো ভারতের এই যে ক্যান্সার অনেক আগে শেষ হতো। দেখো, আমি একটা কথা বলি, এই যে যেটা বলেছেন আমি সম্পূর্ণ বিশ্বাস করি। যদি পিস টক তো এখন হবেই না, পাক অকুপায়েড কাশ্মীর আমাদের চাই। দাউদ ইব্রাহিম, হাফিজ মোহাম্মদ সঈদ আর মাসুদ আজাহার আর তার সঙ্গে এই পেহেলগামের 4 হিরো, এদের আমাদের চাই। হ্যাঁ, আমরা খালি হাতে নেব না, তার বদলে কলকাতা থেকে অনেক পাকিস্তান শ্রমিককে আমরা প্যাক করে পাঠিয়ে দেবো, ওরা পাকিস্তানে গিয়ে বসবাস করুক, ওখানকার যদি বিধানসভা থাকে একটা দুটো জিতুক, মহাশূন্য থেকে ফিরে আসুক, আমাদের খুশি হবে। পাকিস্তানের অনেক ক্ষতি পরে বুঝবে ওরা কাদের দিয়ে সংসার চালায়। নাও একটা পরিষ্কার কথা, মানে এটা আমাদের দাবি, মানুষের দাবি, এই সিন্ধু চুক্তি যেন কোনো মতে এখন রিনিউ না করা হয়। পাকিস্তান আমাদের সিভিলিয়ানদের টার্গেট করবে, মারবে, আমরা পাঞ্জাব সিন্ধে আমরা শুকিয়ে মারব। কোন মানে দয়া মায়া সহমর্মিতার দরকার নেই, কারণ পাকিস্তানকে বিশ্বাস করা একদম আর কোবরা বকরোর সঙ্গে বিছানায় শুয়ে থাকা একই ব্যাপার, যে কোনো সময় চবল। পাকিস্তানকে কোন রকম দয়া মায়া নেই। সিমলা চুক্তি ওরা ভঙ্গ করে দিয়েছে, এবার কেন আমরা ঢুকবো না পাক অকুপায়েড কাশ্মীর? আমরা দাবি করব একদম। এবং যদি একটা গুলি চলে, এবার পাক অকুপায়েড কাশ্মীরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উঠবে। পাকিস্তান ধ্বংস, 35,000 কোটি মিলিটারি বাজেটের 35,000 কোটি ওদের এর মধ্যে ওরা শেষ করে ফেলেছে। আমি সিভিলিয়ান ক্ষয়ক্ষতির মধ্যে যাচ্ছি না। 2.5 লক্ষ কোটি টাকার বছরের বাজেট, তার মধ্যে 35,000 কোটি, এরা আবার যুদ্ধের স্বপ্ন দেখে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। এরপর আমরা ওই 71 যে ভুলটা হয়েছিল, হবে না, এইবার আমরা ওদের প্যান্ট গুলো খুলে নিয়ে আসবো। বাট আসিম মুনিরেরও প্যান্ট খুলতে হবে, শাহবাজ শরীফেরও প্যান্ট খুলতে হবে। আর এই হাফিজ, দাউদ আর মাসুদ আজাহার, এদের আমাদের চাই, এর নিচে কোনো কথা হবে না। পাক অকুপায়েড কাশ্মীর চাই, আমরা ফিরিয়েও আনবো, মোদীজি ফিরিয়ে আনবেন। থ্যাংক ইউ সো মাচ। খুব ক্লিয়ার স্টেটমেন্ট। এবং নরেন্দ্র মোদী আজকে বলেছেন হয় পিওকে না হয় সাবাক, আর অন্যদিকে হচ্ছে সমস্ত সন্ত্রাসবাদী একদম যেখান থেকে শেষ করলেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, তাদের প্রত্যেককে ফেরত দিতেও হবে। এই মুহূর্তে আত্মসমর্পণ করা ছাড়া পাকিস্তানের কোনো রাস্তা নেই। নতজানু হয়েছে, হাঁটু গেড়ে বসে আছে, হাতে পায়ে ধরছে। এরপরে সারা বিশ্ব আরও দেখবে যে পাকিস্তান কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আর যারা এখনো পর্যন্ত এই ধরনের ভুল প্রোপাগান্ডার ফাঁদে পা দিচ্ছেন দেশে থেকে, তাদের জন্য বলা রইল যে সেখান থেকে বেরিয়ে আসুন। আপনার দেশ কি করছে, আমার দেশ কি করছে, সেইটা আমাদের বলার কর্তব্য। দেশ নিয়ে গর্ব করুন, মিথ্যে প্রোপাগান্ডা থেকে বেরিয়ে আসুন, অন্যের দেশের ফাঁদে পা দেওয়া থেকে বেরিয়ে আসুন। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায়, তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল TMT বার একদম সলিড। পাহাড়ে এটা হাইকিং স্টিকের কাজেও লাগতে পারে। দেশ
দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH ব্রহ্মসের প্রত্যাঘাতে ভয়ে পাকিস্তান আমেরিকার দ্বারস্থ হয়েছে। ভারতের সঙ্গে কথা বলার পরামর্শ দেয় আমেরিকা। গতকাল বিকেলে ভারতের সঙ্গে কথা হয় পাকিস্তান এবং তার পরের ঘটনা আমরা জানি। আমি ময়ূকের কাছেই চলে যাব। ময়ূক, এই ব্রহ্মসের প্রত্যাঘাতে ভয় পেয়ে পাকিস্তান দ্বারস্থ হয়েছিল আমেরিকার এবং তারপর ভারতের কাছে কাকুতি মিনতি আবেদন করে সংঘর্ষ বিরতি চুক্তি করা হয় এবং তারপরে আবার সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান তো জীবনে শোধরাবে না, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাকিস্তান কি এই ব্রহ্মসের প্রত্যাঘাতের ছবিগুলো ভুলে যাচ্ছে? ভারত প্রত্যাঘাত করলে কি করতে পারে? একদমই, এবং তার পাশাপাশি এই ব্রাহ্মস মিসাইল একদিকে সমাদৃতা, আরেকদিকে F-16 গুলোকে লাগাতার ধ্বংস করে দেওয়ার চেষ্টা এবং আমাদের নিউ জেনারেশন একেবারে টপ মডেল যে রাফাল বিমানগুলো রয়েছে সেই বিমানগুলোকে কাজে লাগানো। আবারও বলছি, যারা এই মুহূর্তে হয়তো সকালবেলা আমাদের রিপাবলিক বাংলা দেখছেন, তাদেরকে যদি নিউজ এবং ওয়ার অ্যানালিসিস দেওয়া যায়, যুদ্ধ বা সংঘর্ষ বা প্রত্যাঘাত কোনোদিন ওই 2 মিনিটে নুডলস রান্নার মতন হয় না। যুদ্ধ বা সংঘাত বা প্রত্যাঘাত কখনো ইনস্ট্যান্টলি আমার এই মুহূর্তে চাই আমি একটা খেলনা বাটি পেয়ে গেলাম এরকম বিষয় হয় না। সুতরাং এটা একটা লং প্রিসিশন স্ট্রাইক। এর মধ্যে ন্যারেটিভ ওয়ার যেরকম রয়েছে, তথ্য যুদ্ধের যুগে যেভাবে সত্য প্রতিষ্ঠা করবার একটা তাগিদ রয়েছে, ডিজিটাল স্ট্রাইক যেভাবে রয়েছে এবং তার পাশাপাশি ফিজিক্যাল স্ট্রাইক রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল ওয়ারফেয়ার, যেটা ব্রাহ্মস যেটা রাফাল করছে এবং ব্রাহ্মস রাফাল যে কাজগুলো করছে সেইটা মহাভারতের সময় যে একেবারে সম্মুখ সমরে দুই পক্ষ দাঁড়িয়ে রয়েছে তেমনটা হয় না। প্রাইমারিলি আবারও আমি যেটা উদাহরণ হিসেবে বলছি, পাকিস্তানের কাছে ধরে নেওয়া যাক, পাকিস্তানের কাছে এই মুহূর্তে খুব দামি একটা মোবাইল ফোন রয়েছে, কিন্তু মোবাইল ফোনের চার্জারটা ভারত ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ যে ফ্লাইটসগুলো রয়েছে, F-16 গুলো রয়েছে, যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে, সেই ক্যান্টনমেন্টগুলো থাকছে, যে আর্মি অফিসাররা রয়েছে তারা থাকছেন, কিন্তু তাদের যে ক্রুশিয়াল ইনস্টলেশন, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশন যেগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই মুহূর্তে ভারত। এবং এইগুলোকে ধ্বংস করার জন্য আজ অফিসিয়ালি বলা হলো যে ব্রাহ্মস মিসাইল ব্যবহার করা হয়েছে, রাফাল জেটস ব্যবহার করা হয়েছে এবং আবারও ভারতবর্ষের তরফ থেকে জানিয়ে নেওয়া হয়েছে কোনো সিভিলিয়ানকে কোনো ধরনের আঘাত করা হয়নি। আমার ভীষণ আগ্রহ তৈরি হচ্ছে, আমার মনে হয় আমাদের দর্শকদেরও সেই আগ্রহটা তৈরি হবে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি একের পর এক পাক বিমান ঘাঁটি যেগুলো থেকে জঙ্গিদের প্রশ্রয় দিয়ে জায়গা করে দেওয়া হচ্ছিল মিসাইল উৎক্ষেপণের জন্য, সেই জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সরকারিভাবে জানানো হলো যাতে জঙ্গিদেরকে আর প্রশ্রয় না দিতে পারে পাকিস্তান। সেই কারণেই কি গতকাল যখন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান, তখন শুধুমাত্র ড্রোন হামলার চেষ্টা করেই ক্ষান্ত দিল, মিসাইল হামলার চেষ্টা করতে আর ওরা পারলো না, কারণ মিসাইল ওড়াবার মতো জায়গাটাই তাদের নেই, ধ্বংস করে দেওয়া হয়েছে। একদম ঠিক এবং তার পাশাপাশি যদিও আবারও বলছি, আমি এই একদম ঠিক শব্দটা বলার পরেও আমার মাথায় আরেকটা অংশ আমাকে জানান দিতে বললো যে পাকিস্তানকে ভরসা করো না। তার কারণ পাকিস্তান তার কোথায় কি আছে, কোন সিন্ধুকে কি লুকিয়ে আছে সেটা পাকিস্তানের না সরকার জানে, না প্রধানমন্ত্রী জানে, না সেনাবাহিনী জানে, না জঙ্গি নেতা জানে, না ইমরান খানের মতন বিরোধীরা জানে। কিন্তু প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে এই মুহূর্তে আগামী কয়েকদিন তাদের মিসাইল স্ট্রাইক করার কোনো লঞ্চ প্যাড নেই। যে লঞ্চ প্যাডগুলো ছিল সেগুলো আবারও বলছি প্রিসিশন স্ট্রাইক। এটা গোটা ভারতের প্রত্যেক মানুষের জানা উচিত যে আমরা কোনো সাধারণ মানুষকে একটা নখের আঁচড়ও কাটতে দিইনি। আমরা প্রিসিশন স্ট্রাইক করেছি যে মাদ্রাসাগুলোতে জৈশে মোহাম্মদের টেরর ক্যাম্প চলতো সেখানে আমরা প্রিসিশন স্ট্রাইক করেছি, যে বাড়িগুলোতে লস্করে তৈবার টেরর ক্যাম্প চলতো সেখানে প্রিসিশন স্ট্রাইক করেছি। পাকিস্তান আর্মড ফোর্সেস এবং পাকিস্তান এয়ারফোর্স যেখানে যেখানে নিজের লঞ্চ প্যাডগুলোকে রেখেছিল সেগুলো আমরা গুড়িয়ে দিয়েছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছে, রানওয়েগুলোকে গুড়িয়ে দেওয়ার প্রাথমিক কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি বিমানগুলো উঠতে পারে না, কারণ একটা লম্বা হাইওয়ে। সময় আরো একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ।
মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন। শুভ্রাংশু নিউজরুম থেকে রয়েছে। প্রতি মুহূর্তে আমরা আপডেট দিচ্ছি দর্শকদের কিভাবে বেঈমান পাকিস্তান নিজেরা প্রথমে হাতে পায়ে ধরে হাত জোড় করে বলে আমরা আর পারছি না স্যার, আমাদের আর মারবেন না, আর তার খানিকক্ষণ পর তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। এরপর কি অ্যাকশন, এরপর কি অ্যাকশনের কথা ভাবছে ভারত? শুভ্রাংশু, দেখো, ভারতের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভারত চিরকাল যেটা মেনে চলে, শান্তির ললিত যে বাণী, শান্তির ললিত বাণী ভারত চিরকালই শোনায় এবং মেনে চলে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই শোনানোটা চিরকালই পরিহাসের মতো মনে হয়। তার কারণ এই পাকিস্তান চিরকাল একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা গোটাটাই একটা মিথ্যাচারের উপর নির্ভরশীল। তার সাধারণ যে মানুষ আছে তাদেরকে পাকিস্তানের যত নেতা, সে যে দলেরই হোক না কেন, তারা একটা মিথ্যে কথা বলে যায়, তাদের সেনারা মিথ্যে কথা বলা যায় এবং সেটা প্রকাশ্যে বলে। এবং যেটা হয় কি, গোটা দেশটা যেন একটা জঙ্গি রাষ্ট্র। যদি কাউকে জঙ্গি রাষ্ট্র বলে তাহলে খুব একটা ভুল হয় না পাকিস্তানকে নিয়ে। কেননা পাকিস্তান, এই যে তুমি বলছিলে একটু আগে, পাকিস্তানের যে অবস্থা, যখন ভারত প্রত্যাঘাত শুরু করলো, তখন পাকিস্তানের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হলো। পাকিস্তান করলো কি, বিশ্বের তাবড় দেশের কাছে দৌড়াচ্ছে, কখনো আমেরিকার কাছে, কখনো চীনের কাছে, এবং বিশ্বের যত বড় বড় দেশ, রাষ্ট্রপ্রধান, তাদেরকে সারাদিন একটা কথা, বাঁচান বাঁচান বাঁচান, মানে আর্তনাদ করে যাচ্ছে, আর্তচিৎকার করছে। এবার তারা করছে কি, যখন এই সব শুনে ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষ মনে করছে যে একটা শান্তির জায়গায় পৌঁছানো যেতে পারে, একটা এই যে সীমানাতে যে ঝামেলা হচ্ছে, সীমান্তে যে সমস্যা হচ্ছে, পাকিস্তানকে আবার যদি ক্ষমা করে দেওয়া যায়, এই ভাবনা যখন তৈরি হচ্ছে, তখন একটা চুক্তি হলো যে আবার এই 2 ঘন্টা এই সময়টা আমরা কোনো লড়াই করব না, সীমানাতে সংঘর্ষ বিরতি চুক্তি হলো। কিন্তু ভারতবর্ষ নিজের অবস্থানে ঠিক থাকলেও পাকিস্তান যা হয়, পাকিস্তানের ওদের যে দুর্গতি হওয়ার যা আছে, তাদের দুর্গতি ওদের কপালেই লেখা আছে, এবং ওরা চিরকালই দুর্মতি। এবং এই দুর্মতির জন্য তারা আবার তোমার রাত্রেবেলা যে আমরা খবরগুলো ব্রেক করছিলাম বারবার, যে কি হচ্ছিল, কথা হলো কিছুক্ষণ আগে, একটু আগে কথা হলো আমরা আলোচনা করব, আমরা কোনো গুলি ছোড়াছুড়ি করবো না, ড্রোন হামলা করব না, কোনো কিছু করব না। তার কিছুক্ষণ পরে আবার ওটা ভুলে গেল, আবার শুরু করলো মিসাইল ছোড়া, ড্রোন ছোড়া শুরু করলো। আটকে দিয়েছে ভারত, সব আটকে দিয়েছে। কারণ ভারত জানে তার পাশাপড়শি দেশটি মোটেই সুবিধার নয়, তাদের এটাই কাজ, এবং বারবার এটা করে যাচ্ছে। সুতরাং ভারত ওটা আটকেছে, ভারত জানতো এটা করতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষ এখনও সত্যি কথা বলতে কি, নিজে থেকে হামলা করা বা আক্রমণ করা, এই জায়গাটায় ভারতবর্ষ নেই, কোনোদিনও করে না। কেবলমাত্র ওরা যে হামলা করছে, সেই হামলার চেষ্টাটাকে ভারতবর্ষ রুখে দিচ্ছে। এবং ভারতবর্ষ গতকালই একটা প্রত্যাঘাত করেছিল, ওদের 3টে বিমানবন্দর একবার তছনছ হয়ে গেছে, খালি প্রত্যাঘাতে তছনছ হয়ে গেছে। তাতেই যে অবস্থা, আমি বললাম একটা কথা, সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে সবার কাছে, বিশ্বের বিভিন্ন দেশের কাছে। ওরা যেটা করেছিল যে গত কদিন ধরে ড্রোন ব্যবস্থা। তোমাকে আরেকটা কথা বলছি কিশলয়, তুমি যদি দেখো ভারত পাকিস্তান বা এই যে গোটা এশিয়ার এই জায়গাটায় নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, এটাকে বলা হয় ড্রোন অধ্যায়। মানে ড্রোন দিয়ে হামলা হচ্ছে, কিন্তু এটাও কিন্তু একটা ভয়ানক বিষয়। মানে পাকিস্তান করছে কি, এদিক থেকে পাঠিয়ে দিচ্ছে ড্রোন, ভারতবর্ষের বিভিন্ন সীমান্তে দিয়ে হামলা চালাচ্ছে, বা হামলা চালানোর চেষ্টা করছে, কোনো মিসাইল পাঠিয়ে হামলা করার চেষ্টা করছে, কিন্তু ভারত আটকে দিচ্ছে। কিন্তু ভারতেরও সেই ড্রোন ব্যবস্থা পাকিস্তানের থেকে যে অনেক বড় শক্তিশালী, এই আকাশে যে আকাশ যুদ্ধ শুরু হচ্ছে, সেই আকাশ যুদ্ধই ভারত যে অনেকটা শক্তিশালী, সেটাও বারবার প্রমাণিত হয়েছে। এর মধ্যে পাকিস্তান যেটা বুঝতে পেরেছে যে তাদের কাছে যে অবস্থা আছে, তারা যে বিমান বাহিনীর কথা বলে, তাদের কাছে যে ড্রোন আছে, তাদেরকে যে আকাশ যুদ্ধের যে ব্যবস্থা আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা অতটা দুর্বল সেটা বুঝতে পেরে গতকাল যেটা করেছিল, বিশ্বের সমস্ত দেশের কাছে এটা করেছিল, দিয়ে
এই জায়গায় দাঁড়িয়ে এখনকার বর্তমান অবস্থা, আজকে আরেকটা মিটিং আছে কিছুক্ষণ পর ভারতবর্ষ থেকে জানানো হবে, আমরা তার অপেক্ষায় রয়েছি। জয়া কলিবার স্টুডিও থেকে সোজাসুজি শর্টালে এই পর্যন্ত, একটু পরেই দেখুন জব চাই বাংলা মৈত্রের সঙ্গে। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল, চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes MDH। 3 দিনের সব থেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা। কাপুরুষের মতো হামলা চালিয়েছে পাকিস্তান, ভারতের পশ্চিম সীমান্ত নিশানা করেছে পাকিস্তান। 3 দিনের সব থেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা। কাপুরুষের মতো হামলা চালিয়েছে পাকিস্তান, ভারতের পশ্চিম সীমান্তকে নিশানা করেছে পাকিস্তান। 3 দিনের সব থেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের ভারতের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাপুরুষের মতো হামলা চালিয়েছে এই নির্লজ্জ পাকিস্তান, ভারতের পশ্চিম সীমান্তকে নিশানা করেছে পাকিস্তান। মাত্র 3 দিন, আর 3 দিনেই সব থেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে এবার হামলা চালানো হচ্ছে। কাপুরুষের মতো হামলা চালাচ্ছে পাকিস্তান, ভারতের পশ্চিম সীমান্ত নিশানা করেছে পাকিস্তান। লাগাতার ভারতের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান, আর তার প্রত্যাঘাত করছে ভারত। 3 দিন এবার সব থেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের ভারতের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এবার হামলা চালানোর চেষ্টা। কাপুরুষের মতো হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান, আর ভারতের এবার পশ্চিম সীমান্ত, সেই পশ্চিম সীমান্তকে নিশানা করছে পাকিস্তান। একাধিক জায়গায় তারা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, কিছু এমন পদার্থ হয়তো খেয়েছে যে পদার্থের কারণে সেরকম ভুলভাল কথা বলছিল। সে বলছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো। আরে ভাই, তুমি যুদ্ধ কি করবে? তোমার বিরুদ্ধে তোমার সেনাবাহিনী যুদ্ধ করছে। এই যে ছবিগুলো আমি দেখাচ্ছি, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, তারপরে আরেকটা ধাক্কা, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, তারপরে আরেকটা ধাক্কা, বা এক নাগারে আনকাট আনএডিটেড ফুটেজ পাবলিশ করতে পারে। জাম্প কাট মানে তখনই হয় যখন কিছু জিনিস লুকিয়ে দিতে হয়। শুভ্রাংশু নিউজ রুম থেকে রয়েছে, প্রতি মুহূর্তে আমরা আপডেট দিচ্ছি দর্শকদের কিভাবে বেঈমান পাকিস্তান নিজেরা প্রথমে হাতে পায়ে ধরে হাত জোড় করে বলে আমরা আর পারছি না স্যার, আমাদের আর মারবেন না, আর তার খানিকক্ষণ পর তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। এরপর কি অ্যাকশন, এরপর কি অ্যাকশনের কথা ভাবছে ভারত? শুভ্রাংশু, দেখো, ভারতের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভারত চিরকাল যেটা মেনে চলে, শান্তির ললিত যে বাণী, শান্তির ললিত বাণী ভারত চিরকালই শোনায় এবং মেনে চলে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই শোনানোটা চিরকালই পরিহাসের মতো মনে হয়। তার কারণ এই পাকিস্তান চিরকাল একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা, গোটাটাই একটা মিথ্যাচারের উপর নির্ভরশীল। তার সাধারণ যে মানুষ আছে তাদেরকে পাকিস্তানের যত নেতা, সে যে দলেরই হোক না কেন, তারা একটা মিথ্যে কথা বলে যায়, তাদের সেনারা মিথ্যে কথা বলা যায় এবং সেটা প্রকাশ্যে বলে। এবং যেটা হয় কি, গোটা দেশটা যেন একটা জঙ্গি রাষ্ট্র। যদি কাউকে জঙ্গি রাষ্ট্র বলে তাহলে খুব একটা ভুল হয় না পাকিস্তানকে নিয়ে। কেননা পাকিস্তান, এই যে তুমি বলছিলে একটু আগে, পাকিস্তানের যে যখন ভারত প্রত্যাঘাত শুরু করলো, তখন পাকিস্তানের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হলো। পাকিস্তান করলো কি, বিশ্বের তাবড় দেশের কাছে দৌড়াচ্ছে, কখনো আমেরিকার কাছে, কখনো চীনের কাছে, এবং বিশ্বের যত বড় বড় দেশ, রাষ্ট্রপ্রধান, তাদেরকে সারাদিন একটা কথা, বাঁচান বাঁচান বাঁচান, মানে আর্তনাদ করে যাচ্ছে, আর্তচিৎকার করছে। এবার তারা করছে কি,
যখন এই সব শুনে ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষ মনে করছে যে একটা শান্তির জায়গায় পৌঁছানো যেতে পারে, একটা এই যে সীমানাতে যে ঝামেলা হচ্ছে, সীমান্তে যে সমস্যা হচ্ছে, পাকিস্তানকে আবার যদি ক্ষমা করে দেওয়া যায়, এই ভাবনা যখন তৈরি হচ্ছে, তখন একটা চুক্তি হলো যে আবার এই 2 ঘন্টা এই সময়টা আমরা কোনো লড়াই করবো না, সীমানাতে সংঘর্ষ বিরোধী চুক্তি হলো। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। অনেক ফিসফাস, অনেক গুজব, অনেক ধরনের অনেক সম্ভাবনার জন্ম কয়েক ঘন্টার মধ্যে হচ্ছে, আবার কয়েক ঘন্টার মধ্যে বদলে যাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে আজ জবাব চায় বাংলা, এবং জবাব চায় বাংলা আমি শুরু করব একটা অভূতপূর্ব ঘটনা আজ নতুন ভারতবর্ষে ঘটছে। এটা একটা নতুন ভারতবর্ষ। এই নতুন ভারতবর্ষ চোখে চোখ রেখে বিশ্ব নেতাদের সাথে কথা বলে, বিশ্ব রাষ্ট্রনেতা বিশ্ব নেতাদেরকে বলে যে ভাই তুমি তোমার কাজ করো, তুমি তোমার দাদাগিরি তোমার ঘরে করো, আমি যেটা মনে করব সেটাই করব। এটা এমন এক দেশ যে প্রতিবেশীকে সবক শেখাতে পারে, ছোট বাচ্চাকে, ছোট ভাইকে বাঁদরামি করলে টাইট দিতে পারে। এবং এই নতুন দেশে, এই নতুন ভারতে, এই নয়া ভারতে কোনো মায়ের যদি সিঁদুর মোছার চেষ্টা হয়, দেশমাতৃকার সিঁদুর যদি মুছে ফেলা হয়, এই নতুন ভারতে কি সবক শেখানো হয় সেটা পাকিস্তান এখন বুঝছে। এই নতুন ভারতে অনেকে ছিটকে গেছিল, অনেকে নড়ে চড়ে বসেছিল। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সামরিক বাহিনীর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশনের নাম হয়েছিল অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর। আর এবার অভাবনীয় আনপ্রেসিডেন্টেড, অকল্পনীয় একটি ঘটনা প্রথমবার ভারতীয় সামরিক বাহিনীর একটি প্রেস কনফারেন্সে ঘটে। প্রেস কনফারেন্স শুরু হয় শিব তাণ্ডব স্তোত্র দিয়ে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সে ব্রেকিং নিউজগুলো দিয়ে এবার জবাব চায় বাংলা শুরু করব। এই মুহূর্তে যে একের পর এক যে ব্রেকিং নিউজগুলো রয়েছে, সেই ব্রেকিং নিউজগুলো দিয়ে জবাব চায় বাংলা শুরু করব। এবং অভাবনীয় ঘটনা, প্রথমবার একসঙ্গে 3 বাহিনীর প্রধানের বিবৃতি, 3 ডিজিএমওর প্রত্যাঘাত নিয়ে প্রথম বিবৃতি 3 বাহিনীর ডিজিএমওর। এবং সেখানেই ঘটল এক অভাবনীয় ঘটনা। ডিজিএমওর বিবৃতিতে শিব তাণ্ডব স্তোত্র, যে শিব তাণ্ডব স্তোত্র আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, যে স্তোত্র স্থিতি, ধ্বংস, সৃষ্টি, যে স্তোত্র আদি এবং অনন্তকে বোঝায়, সেই স্তোত্র দিয়ে শুরু হয় প্রেস কনফারেন্স। এক আলাদাই জোশে, এক আলাদাই লেভেলে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী রয়েছে, এক আলাদাই মুডে। প্রথমবার একসঙ্গে 3 বাহিনী, এবং তারা নিজেদের প্রেস কনফারেন্স শুরু করার আগে তাদের এই মুহূর্তে হাউস দ্য জোশ, সেটা আসলে হয়তো এই স্তোত্রের মাধ্যমে বুঝিয়ে দেন। শুনুন।
এটা এক নতুন ভারতবর্ষ। এই ভারতবর্ষে অপারেশনের নাম হয় অপারেশন সিঁদুর। এই ভারতবর্ষে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সামরিক বাহিনী নিজেদের প্রতিঘাত, নিজেদের প্রতিশোধের, নিজেদের প্রত্যাঘাতের বার্তা দেন শিব তাণ্ডব স্তোত্র উচ্চারণ করে। সত্যি রুদ্র লীলা দেখাচ্ছে ভারতবর্ষ, তাণ্ডব লীলা চলছে পাকিস্তানে। পাকিস্তান এই মুহূর্তে ধ্বংস হওয়ার আগে দেখছে শিবের তাণ্ডব। পার্বতীর সিঁদুর মোছার যারা চেষ্টা করেছিল তারা বুঝতে পারছে এই মুহূর্তে যে শিবের তাণ্ডবটা ঠিক কি হতে পারে। এটাই কাল হলো। লক্ষ্মীর সিঁদুর মোছার চেষ্টা করেছিল পাকিস্তানিরা, পার্বতীর সিঁদুর মোছার চেষ্টা করেছিল এই সন্ত্রাসবাদীরা। ভারতীয় সেনাবাহিনী প্রেস ইনফরমেশন ব্যুরো আজ এই নতুন ভারতে কোনো লজ্জা, কোনো আড়ষ্টতা না, একেবারে সমস্বরে সারা বিশ্বকে বলল, হ্যাঁ আমরা শিব তাণ্ডব করছি, হ্যাঁ আমরা তাণ্ডব নৃত্য করছি, হ্যাঁ আমরা রুদ্রলীলা দেখাচ্ছি। এই মুহূর্তে আরেকটি ব্রেকিং নিউজ, এবং সেইটাই বোধহয় এবার জবাব চায় বাংলার আরেকটা দিক উন্মোচন করবে। শিব তাণ্ডব স্তোত্রম একদিকে, এবং অন্যদিকে শিব তাণ্ডব স্তোত্রমটা ঠিক কিরকম দেখতে, শিব তাণ্ডবটা ঠিক কিরকম লাগছে পাকিস্তানিদের। ব্রাহ্মস মিসাইল কিভাবে স্ট্রাইক হয়েছে, কিভাবে স্ট্রাইক হয়। ভারতবর্ষ আজ সরকারিভাবে ঘোষণা করলো, হ্যাঁ আমরা ব্রাহ্মস মিসাইল ব্যবহার করেছি, আমরা ব্রাহ্মস মিসাইল ব্যবহার করে একের পর এক বায়ুসেনার ঘাঁটি উড়িয়ে দিয়েছি। ব্রাহ্মস মিসাইল কি আপনারা জানেন? ব্রাহ্মস মিসাইল কিভাবে ব্যবহার করা হয়েছিল, শিবের তাণ্ডব কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ওপর হয়েছিল, রুদ্র লীলা কি করে ভারতীয় সেনাবাহিনী দেখিয়েছে দেখুন। আপনারা যে ছবি দেখছেন এই মুহূর্তে 3070 আমি দেখানোর জন্য বলবো, একদিকে ব্রাহ্মস মিসাইল ফায়ার করা হচ্ছে এবং অন্যদিকে শিব তাণ্ডব যে হচ্ছে সেটা সরকারি ঘোষণা। তোমরা আমাদের মারবে আর আমরা চুপচাপ ভজন শুনবো? আরে যারা ভজন শোনে, যারা নগর সংকীর্তন করে, তারা শিব তাণ্ডবও করতে জানে। এটা কবে বুঝবে তোমরা? ভারতবর্ষ ওম মানি পদ্মে হুম বলে, যে ভারতবর্ষ শান্তির দেশ, সেই দেশ যে শিবের তাণ্ডব করে, কবে বুঝবে তোমরা? এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কল্পনাতীত জবাব দেওয়া হবে। আমরা জানি না এবার কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা নিয়ে নেওয়ার পালা। প্রধানমন্ত্রীর বার্তায় বা ইঙ্গিতে সেটাই স্পষ্ট হচ্ছে। পাকিস্তান নিয়ে কি বলেছিলেন প্রধানমন্ত্রী, শুনবো। जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, उससे पूरा देश व्यथित है। कोटि कोटि देशवासी दुखी हैं। सभी पीड़ित परिवारों के इस दुख में
पूरा देश उनके साथ खड़ा है। जिन परिवारजनों का अभी इलाज चल रहा है वे जल्द स्वस्थ हो, इसके लिए भी सरकार हर प्रयास कर रही है। साथियों, इस आतंकी हमले में किसी ने अपना बेटा खोया, किसी ने अपना भाई खोया, किसी ने अपना जीवन साथी खोया है। उनमें से कोई बांग्ला बोलता था, कोई कन्नड़ा बोलता था, कोई मराठी था, कोई ओडिया था, कोई गुजराती था, कोई यहां बिहार का लाल था। आज उन सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 24 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাগুলো বলেছিলেন যে কল্পনাতীত জবাব দেওয়া হবে, এবং তারপর আজ ভারত সরকার স্পষ্ট করলো যে পাকিস্তানের সাথে, পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে, আরও জবাব দেওয়া হবে, কিন্তু পাকিস্তানের সাথে কোনো কথার কোনো জায়গা নেই। এই মুহূর্তের যেটা ফিসফাস ছিল, যেটা গুঞ্জন ছিল, এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বাংলা টেলিভিশনে নয়, ভারতীয় টেলিভিশনে। ভারত সরকার, নরেন্দ্র মোদী সিরিয়াস। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনতে ভারত সরকার সিরিয়াস, এবং সেটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে দেখুন, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাশ্মীর নিয়ে ভারতের একটাই অবস্থান, পিওকে ফেরত দিতে হবে। পিওকে ফেরত দিলে তবেই পাকিস্তান এবং ভারতের কথা হতে পারে। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, কাশ্মীর নিয়ে কোনো মধ্যস্থতা নয়। কাশ্মীর নিয়ে কোনো মধ্যস্থতা নয়, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিলে তবেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কথা সম্ভব।
দেখুন, ভারতবর্ষ খুব স্পষ্ট অবস্থান নিয়েছে এবং এই ভারত নতুন ভারত, এই ভারত রাগ ঢাক করে না, এই ভারত মিনমিন করে কথা বলে না, এই ভারত খুব নির্দিষ্টভাবে যেটা ভারত চেয়ে এসেছে, যেটা ভারতের সম্পত্তি, সেটাই ভারতবর্ষ আবার স্পষ্ট করলো যে পাকিস্তানের সাথে কথা তখনই সম্ভব হবে যখন পাকিস্তান জবরদখল করে রাখা, পাকিস্তান অধ্যুষিত বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেবে। কাশ্মীরটা আমাদেরই, কাশ্মীর আমাদের ছিল, কাশ্মীর আমাদের আছে, কাশ্মীর আমাদের থাকবে। কাশ্মীর এই মুহূর্তে যতটুকু আমাদের ভারতীয় সেনা, ভারতীয় পুলিশ তাদের দখলে রয়েছে, তা বাদেও কাশ্মীরের একটা বড় অংশ সেটা পাকিস্তান দখল করে রেখে দিয়েছে, আজ থেকে নয়, প্রায় 70 বছর ধরে। এবং এই 70 বছরের ভুলগুলো এখন ঠিক করার সময় এসেছে। ভারত নিজের যে শক্তি, সেই শক্তি প্রদর্শন এখনো করেনি। ভারত এই মুহূর্তে একটা জিনিসই চাইছে, সেটা হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীর। এবং ভারত সরকার ওপেনলি যারা বলছিলেন যে পিওকে কি অবশেষে নেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাবে, নিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দিতে হবে। ওটারই শুধু মীমাংসা হয়নি, দ্য লাস্ট থিং। কাশ্মীর নিয়ে, এটা ছাড়া আর কোনো কিছু নিয়ে, কোনো বিষয় নিয়ে, কাশ্মীরের ট্যুরিজম নিয়ে, কাশ্মীরের সমস্যা নিয়ে, জল হাওয়া নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে, এগুলো নিয়ে আমরা বিদেশি শক্তির সাথে কথা বলতে চাই না। আমরা শুধুমাত্র পাকিস্তানের সাথে কথা বলতে পারি কাশ্মীর নিয়ে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরটাকে ফিরিয়ে দেওয়ার কথা। এবং এটাই আমরা বলবো। এটা যদি না বলা হয় তাহলে কোনো ধরনের কোনো কথা পাকিস্তানের সাথে ভারত অন্তত বলবে না। আর এটা যদি ইমিডিয়েট দেওয়া না যায় তাহলে সন্ত্রাসবাদীদেরকে হস্তান্তর করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্ট কথা বলেছেন, সন্ত্রাসবাদীদেরকে হস্তান্তর করুন এবং তারপর কথা শুরু হোক। আদারওয়াইজ কোনো কথা শুরু হবে না। বড় স্টেটমেন্ট। এবং এই বড় স্টেটমেন্ট দিয়ে এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে অতিথি, তাদের সাথে একবার আলাপ করিয়ে দেব এবং তাদের প্রতিক্রিয়া নেব। রয়েছেন এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল কৌশিক সরকার, এই মুহূর্তে রয়েছেন মেজর জেনারেল অরুণ রায়, পথিকৃৎ পাইন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি আপনার সাথে আপনাকে দিয়ে শুরু করছি, তারপর আমি লেফটেন্যান্ট জেনারেল কৌশিক সরকার আপনার কাছেও যাব। ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি, এই মুহূর্তে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীরটাকে ফিরিয়ে দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একদম সরাসরি বলে দিয়েছেন কাশ্মীর নিয়ে আর পাকিস্তানের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। খুব বড়, খুব অ্যাম্বিশাস কি এই বক্তব্য, এই স্ট্যান্ড? না, ভারত নিজের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিল, এবার পিওকে নিতেই হবে। একটা জিনিস সবাইকে জানতে হবে কি 70 বছর হয়ে গেছে, তার বেশি পিওকে আমাদের কাছে নেই, পাকিস্তানের সাথে আছে। এখনও ওইটাকে ডিসপিউটেড টেরিটরি বলে কাউন্ট করা হয়। প্রাইম মিনিস্টার মোদি যা বলেছে কি পিওকে ফেরত দিতে হবে, পিওকে এত সোজাভাবে পাকিস্তান কোনোদিন ফেরত দেবে না, পিওকে লড়ে নিতে হবে আমাদের। ঠিক, ছিনিয়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। ঠিক। কেন কি যদি এখন আপনি দেখেন কি পিওকের ভেতরে, পিওকে বেসিক্যালি হচ্ছে গিলগিট বাল্টিস্তান, এই এলাকাটাকে পিওকে বলা হয়। নাহলে আর একটা পিওকে আছে, সেটা যাকে পাকিস্তানিরা বলে আজাদ কাশ্মীর, সেটাও পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। কিন্তু মেজর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স যেটা আছে সেটা হচ্ছে গিলগিট বাল্টিস্তানের যে পিওকেটা আছে, সেটা ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ভ্যালু আছে। এবং ব্রিগেডিয়ার ঠিক সেই জায়গাতে প্রচুর সন্ত্রাসবাদীও রয়েছেন, এবং সেখানে সন্ত্রাসবাদীদের বেশি, হ্যাঁ, ইয়েস, টেরর স্ট্রাইক করতে হবে। সাদার্ন পিওকেতে যতগুলো ক্যাম্পস আছে সাদার্ন পিওকেতে আছে, নর্দার্ন পিওকের দিকে অতটা নেই। কিন্তু নর্দার্ন পিওকে একটু ইনহসপিটেবল টেরেন, ওখানে অতটা কমিউনিকেশন নেই, লিঙ্ক নেই, পপুলেশন কম। আর সাদার্ন পিওকেতে
যেটা আপনার গিলগিট সাকরদু, তার নিচে আরও চলে আসুন, মুজফরাবাদের দিকে চলে আসুন। তো সেখানে ক্যাম্পগুলো এই সব জায়গায় লোকেটেড আছে। আর কিছু ক্যাম্প আছে আজাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। ঠিক, আমি আপনার কাছে আসবো, কিন্তু আবার আমাকে একটি ব্রেকিং নিউজ দিতে হচ্ছে, যেখানে খুব স্পষ্ট ভাষায় অনেকে বলছেন যে এরপর ভারত কি করবে। অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন ভারত কি তার মানে এই যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষ বন্ধ হয়ে গেল, ভারত কি এবার একেবারে শান্ত হয়ে যাবে, ভারত কি যা যা করছিল সেগুলো সমস্ত কিছু শান্ত হয়ে যাবে, আমরা কি সন্ত্রাসবাদীদের ঘাঁটি একেবারে নির্মূল করে দেব না, আমরা কি সব কিছু ভুলে গেলাম, আমরা কি সব কিছু ছেড়ে দেবো? বোধহয় না। কারণ এই মুহূর্তে চোখে চোখ রেখে মার্কিন অর্থাৎ আমেরিকান স্টেটকে, তার সরকারকে নির্দিষ্টভাবে ভারতের বিদেশ মন্ত্রী কিছু কথা জানিয়ে দিয়েছেন, এবং সেই কথাগুলো কি? এক, আমরা সন্ত্রাসবাদীদের মারব, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মারা হবে। একদম চোয়াল শক্ত করে ভারতবর্ষের বিদেশমন্ত্রী এই বার্তাটা খুব ভদ্রভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের যে মারা হবে সেটা জানিয়ে দিলেন মার্কিন বিদেশ সচিবকে, মার্ক রুবিওকে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমরা শান্তির কথাই বলি, কিন্তু আমাদেরকে যারা মেরেছে, আমাদের মায়েদের যারা সিঁদুর মুছে দিয়েছে, যারা কালমা পড়িয়ে বেছে বেছে আমাদের ভারতীয়দেরকে মেরেছে, তাদেরকে আমরা মারব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ওরা যদি গুলি চালায় আমরা গোলা মারব, গোলা চালাবো। খুব স্পেসিফিক বার্তা এই মুহূর্তে। আমি পথিকৃৎ পাইনের কাছে যাব। পথিকৃৎ পাইন এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। পথিকৃৎ পাইন, যদি আমি এটাকে যদি ভেঙে বোঝার চেষ্টা করি, এই অ্যানালিসিসটা, তার মানে ভারতবর্ষ যেটা মনে করা হচ্ছিল, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, বাম লিবারাল, লেফট লিবারাল, তারা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে আমেরিকাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। না, আমেরিকা দিয়ে আমরা কাজ করাইনি, বরঞ্চ ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত যে ডোনাল্ড ট্রাম্প সব বিষয়ে মন্তব্য না করলেও ডোনাল্ড ট্রাম্পের সম্মান যাবে না। ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন তাতে ডোনাল্ড ট্রাম্পের লজ্জা পারল, কারণ পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প বলার পরেও সিজফায়ার করলো এবং সিজফায়ার সেই ভায়োলেশন হলো। খুব খুব খারাপ অবস্থা। কিন্তু তার মধ্যে আশার আলো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেটা আমরা নেব, সেটা যতক্ষণ না দেবে আমরা পাকিস্তানের সাথে কোনো কথা বলবো না। দুই, এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী হিসেবে আমেরিকাকে জানিয়ে দিলেন যে আমরা ভাই সন্ত্রাসীদের মারব, মানে এটা আমাদের লিগ্যাল রাইট। প্রতিকৃত ময়ূর, প্রথম কথা হচ্ছে অপারেশন সিন্দুর এখনো চলছে, এটা বন্ধ হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে গত 30 বছরে এই প্রথম আপনি ভাবতে পারছেন যে 26/11 পরে কেউ ভেবেছিল, 2008-এর 26/11 পরে কেউ ভেবেছিল একদিন ইন্ডিয়ার ঢুকে জৈশ-এ মোহাম্মদ লস্কর-ই তয়বা হেডকোয়ার্টার উড়িয়ে দেবে? কেউ কোনোদিন ভেবেছিল যে গত 30 বছরের মধ্যে কেউ 10টার মতন পাকিস্তানের এয়ারবেস এবং একটা হচ্ছে স্ট্র্যাটেজিক এয়ারবেস, তার কাছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে, সেটাকে উড়িয়ে দেবে, টোটাল এয়ার ডিফেন্স সিস্টেমটাকে শেষ করে দেবে? এবং এগুলো ইন্ডিয়া করেছে আমেরিকা প্রেশারের সত্ত্বেও। সুতরাং আমেরিকা বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প একটু ফুটেজ খাওয়ার চেষ্টা করেছে, কারণ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ একদিনে বন্ধ করে দেবে বলেছিল, কিছু করতে পারেনি। এই ক্ষেত্রেও এখনো কিন্তু কোনো সিজ ফায়ার হয়নি। যেটা হয়েছে সেটাকে বলে সেসেশন অফ ফায়ারিং। সেসেশন আর সিজ ফায়ার এক জিনিস নয়। এবং আজকে যেটা চিফ অফ ডিফেন্স স্টাফ বলে দিয়েছে ক্লিয়ারলি যে কোনো রকম ভায়োলেশন হলে পুরোপুরি অ্যাকশন হবে। সেই জন্য অপারেশন সিন্দুর কিন্তু ফল অফ হয়নি। যে ধরনের পাকিস্তানের ক্ষতি হয়েছে, প্রবলেমটা আমাদের হচ্ছে আমাদের আরো প্রপারলি কমিউনিকেট করা উচিত ছিল ওরা যে কিভাবে ওদের লসটা হয়েছে। আমি একটা কথা আরো বলতে চাই যে শুধুমাত্র পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয়, আমাদের লড়াইটা, ভারতবর্ষের লড়াই পাকিস্তানের আর্মির সাথে। সেই জন্য দেখবেন স্টেট অফ পাকিস্তানকে কিন্তু হার্ট করা হয়নি, কোনো ব্রিজ, কোনো রাস্তা, কোনো সিভিলিয়ান লোকেশনকে নষ্ট করা হয়নি। যেটাকে নষ্ট করা হয়েছে ওদের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমটা নিয়ে রীতিমতো খেলা করা হয়েছে। এবং যে ধরনের প্রধানমন্ত্রী, আমি এটা বলতে চাই, গত 10 বছরে ইন্ডিয়ার মিলিটারি মডার্নাইজেশন করেছে, যে ধরনের ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, যে ধরনের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়ার আছে, আপনি ভাবতে পারেন 2টো ব্যালিস্টিক মিসাইল পাকিস্তান ছুড়েছিল
এবং দুটোকে ইন্টারসেপ্ট করা হয়েছে। আমাদের S-400, এমারস্যাম, তারপরে আকাশ, এই তিনটেকে অ্যাপ্লাই করা হয়েছে। যে ধরনের 400-500 ড্রোন পাঠিয়েছে, একটা কিছু কেউ করতে পারেনি। সুতরাং ইটস অনলি আ ম্যাটার অফ টাইম যে নেক্সট অ্যাকশন হবে। এটা ভাবা, অনেকে ভাবছে যে আমেরিকা প্রেশার দিয়েছে, কিছু চ্যালেঞ্জেস আছে। একটা কথা মনে রাখতে হবে, চায়না আর আমেরিকা কেউ চায় না যে পাকিস্তান শেষ হয়ে যাক। সেই জন্য ওরা ডেসপারেটলি চাইবে আমরা কোথাও আটকে যাই। কিন্তু সবচেয়ে এটা মনে রাখতে হবে, এখানে সবচেয়ে বেশি পলিটিক্যাল ক্রেডিবিলিটির রিস্ক প্রধানমন্ত্রী নিজের আছে। সেই জন্য এটা ভাবা যে প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করে দিচ্ছে, ইট ইজ অ্যাবসলিউটলি ফলস থিং। তার কারণ হচ্ছে, আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, আপনি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেন, আপনি দেখবেন মাঝে মাঝে বন্ধ হয়েছে, একটা বিরতি হয়েছে, আবার শুরু হয়েছে। এবং ইটস অনলি আ ম্যাটার অফ টাইম এই যুদ্ধটা আবার শুরু হবে। এবং পাকিস্তানকে কিভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তানকে করা হয়েছে সেটা পাকিস্তান খুব ভালো করে জানে। আমি একটা জিনিস বলতে চাই, আমার একটাই রিগ্রেট আছে। আমার মনে হয় আর্মিকে আরেকটা দিন দেওয়া উচিত, কারণ সেইটুকু যে করাচি পোর্ট আর করাচিতে ওদের যে নেভাল বেস, সেটাকে হিট করা উচিত ছিল। ঠিক আছে, ইট উইল হ্যাপেন সাম আদার ডে, কিন্তু শুধুমাত্র পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয়, পাকিস্তানকে 5 ভাগে ভাগ করা উচিত। কারণ পাকিস্তানের যে স্টেট অফ পাকিস্তান, সেটা প্রবলেম নয়। প্রবলেম ইজ পাকিস্তান আর্মি এবং মিলিটারি এস্টাবলিশমেন্ট, যারা টেররিজমকে ইনস্ট্রুমেন্ট অফ স্টেটক্রাফট হিসেবে ব্যবহার করে। ওরা এখনো অবধি, আপনি ভাবতে পারেন একটা দেশ যুদ্ধ করতে যাচ্ছে টেররিজমের পক্ষে। আমরা যেহেতু টেরর ক্যাম্পকে হিট করেছি, সেই জন্য যুদ্ধ করতে এসছে। এবং তা সত্ত্বেও আমেরিকা কিন্তু তাদেরকে লোন দিয়েছে $1 বিলিয়ন IMF থেকে। আমাদের এখানে অনেক শত্রু আছে, শুধুমাত্র পাকিস্তান নয়। এবং কারণ কেন শত্রু? কারণ আমরা $4 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছি, কারণ আগামী 10 বছরে $10 ট্রিলিয়ন ইকোনমি হব। সুতরাং ইকোনমিকে ঠিক রেখে এই যুদ্ধটা যেভাবে 3-4 দিনে পাকিস্তানকে ধরাশায়ী করা হয়েছে, আরো করা হবে, কিন্তু একটু সময় দরকার। তার মানে এই নয় যে পিছুপা হয়ে গেছে নরেন্দ্র মোদী। এই যে একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা করা হচ্ছে আজকে, তারা যারা যুদ্ধ এক্স্যাক্টলি প্রতিকৃত, আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ আরেকটা বিষয় খুব স্পষ্ট করে দেওয়াটা প্রয়োজন। যারা এই মুহূর্তে বিভিন্ন কিছু লিখে বেড়াচ্ছেন, যারা এই মুহূর্তে বিভিন্ন ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করছেন, এবং সেই ন্যারেটিভগুলোর অনেকটা পাকিস্তানকেও সাহায্য করছে, এই মুহূর্তে এটা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন যে পাকিস্তান সুর নরম নয়, বাপ করে ভারতের পায়ে পড়ে এই সিজ ফায়ার করবার জন্য বা সংঘর্ষ বিরতি করবার জন্য। তার কারণ আমরা আজ জানতে পারি, আমাদের সূত্রে যে খবর সেটা সরকারিভাবে আমরা দেখতে পাই, ডিজিএমও স্পষ্ট বলে দেন যে ভারতবর্ষ হেল ফায়ার শুরু করেছিল। রাফাল থেকে হেল ফায়ার শুরু হয়েছিল, অর্থাৎ নৃশংসভাবে টার্গেট করে ব্রাশ ফায়ারিং যাকে বলে। 44 সেকেন্ডের মধ্যে আমরা জানি আমাদের ক্যাপাসিটি আছে পিনাকার মতন মিসাইল দিয়ে 77-এর বেশি মিসাইল লঞ্চ করার। ঠিক সেরকমভাবে আমাদের অত্যাধুনিক যে রাফালগুলো রয়েছে বা যুদ্ধ বিমানগুলো রয়েছে, সেটা দিয়ে একেবারে টার্গেট করে মারা, তারপর মারতে গুড়িয়ে দেওয়া। এটা করাতে ঘাবড়ে গেছিল পাকিস্তান। সে ব্রেকিংটা এই মুহূর্তে নিয়ে নেব। এই মুহূর্তে যে ব্রেকিংটা নেব, হেল ফায়ার যাকে বলা হয়, একেবারে নরকের দর্শন করিয়েছিল পাকিস্তানকে। এবং এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ, আজ রাতে গুলি চালালে বুঝে নেব একদম স্পষ্টভাবে। আমরা অপেক্ষা করছি রাতের জন্য। আমরা জানি রাত 8টা, 8:30টার পরেই শুরু হয় পাকিস্তানের বদমাইশি। বিগত 4 দিন ধরে এই বদমাইশি চলছে। আজ ডিজিএমও রাজীব ঘাই স্পষ্ট বলে দিয়েছেন, হটলাইনে পাকিস্তানিদেরকে বলেছেন যে যদি আজ কোনো বদমাইশি হয়, একটাও যদি মিসাইল স্ট্রাইক হয়, একটাও কালকে রাতের মতন যদি ড্রোন অ্যাটাক করার চেষ্টা হয়, আজ রাতে গুলি চালালে বুঝে নেবে ভারত। সুতরাং আজ আমি যে কথাটা বলছিলাম, হেলফায়ার নরক দর্শন করিয়েছিল বলে বাপ করে পায়ে পড়ে পাকিস্তান ভারতবর্ষে। আজ ফের বোধহয় নরক দর্শন করানো হবে যদি পাকিস্তান আজ একটুও গুলি ছোড়ে। ডিজিএম রাজীব ঘাই কি বলেছিলেন শুনবো। I received a message on hotline from my counterpart in Pakistan seeking my willingness to communicate. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively.
if repeated tonight, subsequently, or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our Army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. মেজর জেনারেল অরুণ রায় এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। অরুণ বাবু, স্বাগত আপনাকে। আজকে ডিজিএমও লেভেলের যে কথা, সেই কথা আমরা শুনলাম, কিন্তু তার পাশাপাশি একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হলো, ভারত যথেষ্ট আপার হ্যান্ড নিয়ে রয়েছে, আমরা যথেষ্ট ভালো পজিশনে রয়েছি। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই, তার মানে মেজর জেনারেল রয়। দেখুন, এই জিনিসটাকে চারটে ভাবে ভাগ করা যায়। একটা হলো গ্লোবাল, একটা হলো রিজিয়নাল, একটা হলো ইন্ডিয়া পাকিস্তান, আর একটা হলো যে আফটার এফেক্ট। গ্লোবালি আমেরিকা নিজের ফার্স্ট পজিশনটা কায়েম রাখতে চায়, আর সেটার জন্যে যা কিছু ট্রাম্প করছে, এদিকে ওদিকে যা লড়াই টড়াই হচ্ছে রাশিয়া ইউক্রেনের সাথে, ইন্ডিয়া পাকিস্তানের সাথে, ওটাতে একটা মিডিয়েশন করতে চায় নিজের পজিশনটা ঠিক রাখবার জন্যে, পপুলারিটিটা ওয়ার্ল্ডে রাখার জন্যে, সো দ্যাট এভরিবডি থিঙ্কস উইনি নাম্বার ওয়ান। সেকেন্ড হলো রিজিয়নাল ইস্যুতে আপনারা জানেন বাংলাদেশে কি হয়েছে গত বছরে, ওটাতে পাকিস্তানের হাত ছিল কি না ছিল এটাও প্রায় মানে হয়ে এসছে যে জানা যে ওদের হাত ছিল। আর পাকিস্তান কখন যা শুরু করলো আমাদের সাথে এই সময় আসিফ মুনিরের ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে লেকচার দেওয়ার পরে, ইন্টারনালি আমাদের দেখা উচিত আমাদের ইন্টারনালে যেটা 0.5 ফ্রন্টটা, সেটা আমরা কতটা কন্ট্রোল করতে পেরেছি। আমি একটু স্যার আপনাকে একটু থামাচ্ছি, কারণ অনেক দর্শক হয়তো এই 0.5 ফ্রন্ট মানে জানেন না, একটু যদি আপনি বিস্তারিত বলে দেন এই 0.5 ফ্রন্ট বা ঘরের শত্রু বিভীষণ কারা। দেখুন, মিস্টার জেনারেল বিপিন রাওয়াত যখন সিরিয়াস ছিলেন উনি বলেছেন আমরা 2.5 ফ্রন্টে ছিলাম। 2.5 ফ্রন্ট মানে চায়না 1 ফ্রন্ট, পাকিস্তান 1 ফ্রন্ট অ্যান্ড 0.5 ফ্রন্ট উইচ ইজ ইন্টারনাল, মানে আমাদের ওই ঘরের শত্রু বিভীষণ ওই কথা নিয়ে। কিন্তু আজকে কিন্তু ওটা প্রায় 3.5 ফ্রন্ট, কেন কি বাংলাদেশকেও গুনে নিতে হবে আপনাকে এটার সাথে। কিন্তু ওই 0.5 ফ্রন্টটার কোনো মুখ নেই, ওদের একটা খালি মুখোশ আছে, ওটাকে আমাদের ভীষণ দরকার ওটাকে কন্ট্রোলে করে আনা। এনিওয়ে, এখন আলাম ইন্ডিয়া পাকিস্তানের সাথে। অনেক লোকেই অনেক কিছু বলছে, পিওকে নিতে হবে, পিওকের পরে কথা বলবো, এই সই। একটা জিনিস আমাদের জানতে হবে যে আজকালের দিনে অ্যাবসলিউট ভিক্টরি বলে কোনো জিনিস নেই। অ্যাবসলিউট ভিক্টরি পিওকে নেওয়ার জন্যে আপনাকে পুরো অ্যাবসলিউট ভিক্টরি করতে হবে, তার মানে পাকিস্তান সার্ভাইভাল ইজ নট দেয়ার। আপনাদের গেস্ট প্যানেলিস্ট বলছিলেন পাকিস্তানকে ভেঙে দিতে হবে 5টা প্রভিন্সে। হ্যাঁ, যদি ভেঙে যায় তো ভেঙে গেল, কিন্তু ভেঙে দিতে হবে, কি করে ভাঙতে হবে এটা এখনও নাই। আর অ্যাবসলিউট ভিক্টরির দিকে মিশনও হওয়া উচিত নয়, কেন কি নিজের ক্ষতি ছাড়া একটা কোনো দেশকে ছাড়ুন, একটা কোনো জানোয়ারকে যদি আপনি কোণঠাসা করবেন, ও কিন্তু বেঁকে উঠবে, লড়তে তৈরি হয়ে যাবে। আর সার্ভাইভেবিলিটি অফ এ নেশন যখন কোশ্চেন হয়, তখন সে যা কিছু করতে রাজি, হয়তো নিউক্লিয়ারই ইউজ করে ফেলবে। তো এইটা নিয়ে অনেক ভেবে চিনতে স্থির মাথাতে এইসব ভাবতে হয় কি যে এসকেলেশন যদি করতে হয় আমাদের কিভাবে করা। রয়ে গেল এখন অস্ত্র। এই প্রথমবার আমি শুনলাম যে আমাদের ইন্টিগ্রেটেড অ্যান্টি এয়ার ডিফেন্স আর্কিটেকচার, এটা কিন্তু সত্যিই একটা মানে ওয়ার্ল্ড শেকিং নিউজ। অ্যান্ড আমাদের যে আকাশ তীর আছে, আকাশ তীর আর আকাশ দুটো কিন্তু আলাদা জিনিস। আকাশ তীরটা যেরকমভাবে ইউজ হয়েছে, ইসরো, আমাদের বেল আর এই সব মিলিয়ে ওয়ান্ডারফুল ইভেন। ইট হ্যাজ বিকাম এ ওয়েপন অফ দি ওয়ার্ল্ড। আমেরিকা, চায়না সবাই তটস্থ হয়ে গেছে এটা মানে অ্যাকশন দেখে।
ব্রাহ্মস অনেকে জানে যে ব্রাহ্মসের ক্যাপেবিলিটিটা কি। ব্রাহ্মস ইউজ করা হয়েছে, ব্রাহ্মসের সাথে সাথে বাংকার বাস্টিং বম্বসও ইউজ হয়েছে, এটা মনে রাখবেন। এই আমার কথা বলা কি আপনাকে সব দিক থেকে ভেবে চিন্তে করা উচিত এসব। এখন লাস্টে যেটা আমার বলার কথা, এটা থামবার আগে ভারতকে চাই কয়েকটা দাবি রাখা। ওই দাবির মধ্যে 4 জনকে চাওয়া কি হ্যান্ড ওভার করে দেওয়া, মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, হাফিজ সাইদ আর আসিম মুনির, ফর ট্রায়ালস ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। সেটার জন্য আমাদের ওদের হ্যান্ড ওভার করে দেওয়া উচিত বিফোর এ সলিউশন। আর ওটা ওদেরকে আদালতে নিয়ে গিয়ে ওদের খাড়া করা উচিত। আপনি আপ দেখবেন সন্ত্রাসবাদী আর টেরোরিজম কমে যাবে। সেকেন্ড জিনিস হলো, প্রত্যেকটা ফ্যামিলির যারা ভিকটিম পেহেলগামে হয়েছে, পাকিস্তান গভর্নমেন্টকে 25 কোটি টাকা করে কম্পেনসেশন দেওয়া উচিত। থার্ড জিনিস, টেরিটোরিয়াল গভর্নেন্স, যেটা প্রথম প্যানেলিস্ট বলছিলেন ব্রিগেডিয়ার AK সানিয়াল, পিওকেটা হয়তো পুরোটা, দেখুন ওটা স্বপ্নের কথা, আস্তে এরকম করে ওটা ছিনিয়ে নিতে হবে যদি নিতে হয়, ওটার জন্য অনেক আমাদের ক্ষতিও হতে পারে। একটা টেরিটোরিয়াল গভর্নেন্স, এটার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপরেই যদি পাকিস্তানের সাথে কিছু করা হয়। আর ততক্ষণ ডিপ্লোমেসি অ্যান্ড ইকোনমিক প্রেশার শুড বি কেপ্ট আপ। থ্যাংক ইউ। ঠিক, আমি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। আমি যেটা বলছিলাম প্রতিকৃতের কাছে যাওয়ার আগে, হেলফায়ার, এবং এটা কনফার্ম হচ্ছে রিপাবলিক বাংলার হাতে যে সমস্ত ইনসাইড ডিটেলস আসছে এই মুহূর্তে অপারেশন সিন্দুরের, নির্দিষ্টভাবে বায়ুসেনার যে অপারেশন, সেই বায়ুসেনার অপারেশনের যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব, যেখানে বলা হয় নরক দর্শন করানো হয়েছিল পাকিস্তানকে। ভারতীয় বায়ুসেনা বাহিনী নরক দর্শন করিয়েছিল পাকিস্তানকে। 9 ও 10ই মে ভারতের যে বিমান হানা হয়, সে বিমান হানায় এমন ভয়ানক স্ট্রাইক ভারতবর্ষ করে, দুদিনের বিমান হানাতেই খেলা শেষ করে দেওয়া হয়। নরক দর্শন করে পাকিস্তান। এটিকে সামরিক ভাষায় বলা হয় হেল ফায়ার। এরপরেই ভারতের পায়ে ধরে পাকিস্তান। রিপাবলিক বাংলার হাতে এই মুহূর্তে যে তথ্য রয়েছে, সেই তথ্যে একেবারে স্পষ্ট অনেকগুলো জিনিস। এর পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব, যে ব্রেকিং নিউজটা আতপে স্পষ্ট করে দেবে যে পাকিস্তান কিভাবে মিথ্যাচার করে যাচ্ছিল। আসলে ভারতবর্ষ দুর্মুষ করে দিয়েছিল, পালিশ করে দিয়েছিল। দুদিনের বিমান হানাতেই খেলা শেষ করে দিয়েছিল পাকিস্তানের। এরপরেই ভারতের পায়ে পড়ে পাকিস্তান, হেল ফায়ারেই স্পষ্ট, এবং তার পাশাপাশি স্যাটেলাইট ইমেজে। এর পরবর্তী ব্রেকিং, যে ব্রেকিংয়ে আরও স্পষ্ট হবে যে ভারত কেন আপার হ্যান্ড নিয়ে এই গোটা যে সংঘর্ষ, সেই সংঘর্ষে রয়েছে। এর পরের ব্রেকিং, খুব নির্দিষ্টভাবে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত। রাত 8:38 বেজে গেছে এবং করাচি বন্দর ঘিরতে প্রস্তুত ছিল ভারতীয় নৌসেনা। প্রথমবার ভারত সরকারের তরফ থেকে এটা জানানো হলো, সব পরিস্থিতিতে প্রত্যাঘাতের জন্য তৈরি ভারত। এবং এই প্রথম, আমি ছবিটাও দেখানোর জন্য বলবো, ফুল ফ্রেমে সেই ছবিটা দেখানোর জন্য বলবো, যেখানে নৌবাহিনী অ্যাগ্রেসিভ মোডে চলে গেছিল করাচিকে ঘিরতে। দেখুন, ভালো করে দেখুন, অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা বাহিনীর অবস্থান। এবং মাথায় রাখুন, এগুলো কিন্তু রিপ্রেজেন্টেটিভ বা সাধারণ সময়ের ছবি নয়, এটা অপারেশন সিঁদুরের সময়ের ছবি। আমি এক্সক্লুসিভ ওয়াটারমার্ক দিতেও বলবো, তার কারণ এই ছবিগুলো এক্সক্লুসিভ ছবি, যে ছবি অপারেশন সিন্দুরের সময় তোলা হয়েছে। এগুলো ঠিক 2 দিন আগের ছবি এবং এগুলো রিপ্রেজেন্টেটিভ ইমেজ নয়। সুতরাং যে ফিসফাস যে গুঞ্জনটা ছিল, সেটা একেবারে নির্দিষ্ট। আমি আরেকবার বিবিজি ব্রেকিংয়ে এই করাচি খবরটা দেখানোর জন্য বলবো। করাচি বন্দরের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে সেই সময় বলেছিলেন করাচি বন্দর, সেই করাচি বন্দরকে ঘিরে ফেলার জন্য ভারতীয় নৌবাহিনী প্রস্তুত ছিল। আরেকবার ব্রেকিং নিউজটা, বিবিজি ব্রেকিং নিউজটা আরেকবার দেখছি। নৌসেনা বাহিনী প্রস্তুত ছিল। যখন এরকম ধরনের ঘটনা ঘটে, তখন ভারতীয় নৌসেনা বাহিনী এগিয়ে আসে, অ্যাগ্রেসিভ মোডে অনেকটা এগিয়ে আসে। ভারতীয় ওয়াটার, অর্থাৎ ভারতীয় যে জল সীমান্ত রয়েছে, তারই মধ্যে ছিল ভারতীয় নৌসেনা, কিন্তু করাচি বন্দর ঘিরতে প্রস্তুত ছিল। আবারও বলছি, করাচি বন্দর ঘিরতে প্রস্তুত ছিল ভারতীয় নৌসেনা বাহিনী।
করাচি বন্দরকে চারদিক থেকে ঘিরে করাচি বন্দরকে দুর্মুষ করে দেওয়া প্রয়োজনে, সন্ত্রাস দমনে, আবারও বলছি সন্ত্রাস দমনে দুর্মুষ করে দেওয়ার সেই চেষ্টা ভারতীয় নৌসেনা বাহিনী তারা নিয়ে ফেলেছিল। অর্থাৎ প্রয়োজনে আমরা কিন্তু করাচি কেন অনেকগুলো বন্দরকে, অনেকগুলো এয়ার স্টেশনকে দুর্মুষ করে দিতে পারি, প্রতিকৃত পাই। মানে প্রতিকৃত, তার মানে এটা সত্যি কথা যে রিপোর্টসগুলো আসছিল যে করাচি বন্দরে একটা টার্গেট হয়েছে এবং করাচি বন্দর বন্ধ, তার মানে এটা ফ্যাক্ট। যদিও 48 ঘন্টা পরে সরকারিভাবে আমরা জানতে পারছি যে একদম অ্যাগ্রেসিভ লাইনে নেভি ছিল। না ময়ূক, একটা কথা আমি বলতে চাই, নেভি ছিল না, নেভি এখনো আছে ওখানে। অপারেশন সিন্দুর এখনো চলছে, ওরা ওই রকম ভাবে ডেপ্লয়েড আছে। এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা পাকিস্তানের ঠিক তার আগে, তার একটু পেছনে ডেপ্লয়েড আছে, এবং ওখানে যে ধরনের ডেস্ট্রয়ার বা ফ্রিগেট ওখানে আছে, এক একটা মিনিমাম 16টা করে ব্রাহ্মস ক্যারি করে, এবং এয়ারক্রাফট ক্যারিয়ারও ওখানে ডেপ্লয়েড। আমি নাম্বার নেবো না কতগুলো আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দুটো জিনিস বলতে চাই। প্রথম কথা হচ্ছে, বালাকোট এয়ার স্ট্রাইক যখন হয়েছিল তখন আমাদের মিরাজ 2000 ভিতরে ঢুকেছিল। গত 5 বছরে মোদী সরকার যে মডার্নাইজেশনটা করেছে, আজকে কোনো ইন্ডিয়ার ফাইটার জেটের অ্যাকচুয়ালি লাইন অফ কন্ট্রোল বা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করার দরকার নেই। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, বিবিআর ক্যাপাবিলিটি, যেটা লং রেঞ্জ মিসাইলস আছে, যেটা ইন্ডিয়ার মধ্যে থেকে, ইন্ডিয়ার এয়ার স্পেসের মধ্যে থেকেই এখান থেকে লঞ্চ করতে পারে, সেটা 250-300 কিলোমিটার ভিতরে গিয়ে পড়বে। তার মধ্যে একটা হচ্ছে স্ক্যালপ, যেটা একটা ক্রুজ মিসাইল, যেটা রাফালের সাথে এসেছিল। যারা রাফালের সময় বড় বড় চেঁচাচ্ছিল যে রাফালের কি এসছে, জবাব দেওয়া উচিত, রাফাল নিয়ে যারা বিরোধী করেছিল তাদেরকে বলা উচিত যে রাফালসের সঙ্গে যে হ্যামার বম্ব এবং ক্রুজ মিসাইল স্ক্যালপ, সেগুলো ডিপ্লয়েড করা হয়েছে। এবার এটা ওপেন সোর্স, আমি আলাদা করে কিছু বলছি না। ব্রাহ্মস যে মিসাইলের যে এয়ার লঞ্চ ভার্সন, যেটা ফাইটার প্লেন থেকে মোস্ট প্রবাবলি সুখয় থেকে ছাড়া হয়, সেটা গিয়ে পড়েছিল যেটা মার্কাজ সুবান আল্লাহ, যেটা হচ্ছে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার। সেটার পিকচার অনেক নিউজ চ্যানেল বিদেশি দেখিয়েছে এবং হতভম্ব করার মতো, তারা অবাক হয়ে গেছে ব্রাহ্মসের এত। এবং তার সাথে আরেকটা আমি জিনিস বলতে চাই, আপনি যদি দেন সময়, একটা জিনিস মনে রাখবেন, S-400 এর এমন এবার ডেপ্লয়মেন্ট এবং অপারেশনালি ইউজ করা হয়েছে। সার্গোডা বলে ওদের একটা এয়ার বেস আছে পাকিস্তানের, ওখান থেকে ফাইটার প্লেন ওঠার সাথে সাথে ক্র্যাশ করে গেছে। এখান থেকে মিসাইল গিয়ে ওখানে হিট করেছে জাস্ট টেক অফ করার পরে। আপনি বুঝতে পারছেন কোন ধরনের, এবং এই জন্য আজকে পাকিস্তান হাত জোর করে এসছে। আমাদের সেখানে সিজফায়ার এগ্রি করা উচিত ছিল কিনা, বা একটা দিন আরো সময় দেওয়া কি উচিত ছিল কিনা আর্মিকে, আর্ম ফোর্সেসকে, যে ওদেরকে হাঁটুতে বসিয়ে দাও, সেটা একটা অন্য বিষয়, সেটা একদম ডিবেট করা যায়। আমার একেবারে সময় শেষ, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কারণ এই এক্সক্লুসিভ ব্রেকিংগুলো, সেই ব্রেকিংগুলো আমরা কন্টিনিউ করবো, কিন্তু একটা ছোট্ট বিরতি এই মুহূর্তে নিতেই হচ্ছে। সঙ্গে থাকুন। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল TMT বার একদম সলিড। পাহাড়ে এটা হাইকিং স্টিকের কাজেও লাগতে পারে। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। শুভ্রাংশু নিউজ রুম থেকে রয়েছে। প্রতি মুহূর্তে আমরা আপডেট দিচ্ছি দর্শকদের, কিভাবে বেঈমান পাকিস্তান নিজেরা প্রথমে হাতে পায়ে ধরে হাত জোড় করে বলে আমরা আর পারছি না স্যার, আমাদের আর মারবেন না, আর তার খানিকক্ষণ পর তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। এরপর কি অ্যাকশন, এরপর কি অ্যাকশনের কথা ভাবছে ভারত? শুভ্রাংশু, দেখো, ভারতের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভারত চিরকাল যেটা মেনে চলে, শান্তির ললিত যে বাণী, শান্তির ললিত বাণী ভারত চিরকালই শোনায় এবং মেনে চলে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই শোনানোটা চিরকালই পরিহাসের মতো মনে হয়। তার কারণ
এই পাকিস্তান চিরকাল একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা গোটাটাই একটা মিথ্যাচারের উপর নির্ভরশীল। তার সাধারণ যে মানুষ আছে তাদেরকে পাকিস্তানের যত নেতা সে যে দলেরই হোক না কেন তারা একটা মিথ্যে কথা বলে যায়, তাদের সেনারা মিথ্যে কথা বলা যায় এবং সেটা প্রকাশ্যে বলে। এবং যেটা হয় কি গোটা দেশটা যেন একটা জঙ্গি রাষ্ট্র, যদি কাউকে জঙ্গি রাষ্ট্র বলে তাহলে খুব একটা ভুল হয় না পাকিস্তানকে নিয়ে। কেননা পাকিস্তান এই যে তুমি বলছিলে একটু আগে পাকিস্তানের যে অবস্থা, যখন ভারত প্রত্যাঘাত শুরু করলো, ভারত যখন প্রত্যাঘাত শুরু করলো তখন পাকিস্তানের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হলো, ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হলো। পাকিস্তান করলো কি বিশ্বের তাবড় দেশের কাছে দৌড়াচ্ছে, কখনো আমেরিকার কাছে, কখনো চীনের কাছে, এবং বিশ্বের যত বড় বড় দেশ রাষ্ট্রপ্রধান তাদেরকে সারাদিন একটা কথা বাঁচান 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 মানে আর্তনাদ করে যাচ্ছে, আর্তচিৎকার করছে। এবার তারা করছে কি, যখন এই সব শুনে ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষ মনে করছে যে একটা শান্তির জায়গায় পৌঁছানো যেতে পারে, একটা এই যে সীমানাতে যে ঝামেলা হচ্ছে, সীমান্তে যে সমস্যা হচ্ছে, পাকিস্তানকে আবার যদি ক্ষমা করে দেওয়া যায়, এই ভাবনা যখন তৈরি হচ্ছে তখন একটা চুক্তি হলো যে আবার এই 2 ঘন্টা এই সময়টা আমরা কোনো লড়াই করব না, সীমানাতে সংঘর্ষ বিরোধী চুক্তি হলো। কিন্তু ভারতবর্ষ নিজের অবস্থানে ঠিক থাকলেও পাকিস্তান যা হয়, পাকিস্তানের যে ওদের যে দুর্গতি হওয়ার যা আছে তাদের দুর্গতি ওদের কপালে লেখা আছে এবং ওরা চিরকালই দুর্মতি। এবং এই দুর্মতির জন্য তারা আবার তোমার রাত্রেবেলায় যে আমরা খবরগুলো ব্রেক করছিলাম বারবার যে কি হচ্ছিল, কথা হলো কিছুক্ষণ আগে, একটু আগে কথা হলো আমরা আলোচনা করব, আমরা কোনো গুলি ছোড়াছুড়ি করব না, ড্রোন হামলা করব না, কোনো কিছু করব না। তার কিছুক্ষণ পরে আবার ওটা ভুলে গেল, আবার শুরু করলো মিসাইল ছোড়া, ড্রোন ছোড়া শুরু করলো। আটকে দিয়েছে ভারত, সব আটকে দিয়েছে। কারণ ভারত জানে তার পাশাপাশি দেশটি মোটেই সুবিধার নয়, তাদের এটাই কাজ এবং বারবার এটা করে যাচ্ছে। সুতরাং ভারত ওটা আটকেছে, ভারত জানতো এটা করতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষ এখনও সত্যি কথা বলতে কি নিজে থেকে হামলা করা বা আক্রমণ করা এই জায়গাটায় ভারতবর্ষ নেই, কোনোদিনও করে না। কেবলমাত্র ওরা যে হামলা করছে সেই হামলার চেষ্টাটাকে ভারতবর্ষ রুখে দিচ্ছে। এবং ভারতবর্ষ গতকালই একটা প্রত্যাঘাত করেছিল, ওদের 3টে বিমানবন্দর একবার তছনছ হয়ে গেছে, খালি প্রত্যাঘাতে তছনছ হয়ে গেছে। তাতেই যে অবস্থা আমি বললাম একটা কথা, সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে সবার কাছে, বিশ্বের বিভিন্ন দেশের কাছে। ওরা যেটা করেছিল যে গত কদিন ধরে ড্রোন ব্যবস্থা। তোমাকে আরেকটা কথা বলছি কিশলয়, তুমি যদি দেখো ভারত পাকিস্তান বা এই যে গোটা এশিয়ার এই জায়গাটায় নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, এটাকে বলা হয় ড্রোন অধ্যায়। মানে ড্রোন দিয়ে হামলা হচ্ছে, কিন্তু এটাও কিন্তু একটা ভয়ানক বিষয়। মানে পাকিস্তান করছে কি, এদিক থেকে পাঠিয়ে দিচ্ছে ড্রোন, ভারতবর্ষের বিভিন্ন সীমান্তে দিয়ে হামলা চালাচ্ছে, হামলা চালানোর চেষ্টা করছে, কোনো মিসাইল পাঠিয়ে হামলা করার চেষ্টা করছে, কিন্তু ভারত আটকে দিচ্ছে। কিন্তু ভারতেরও সেই ড্রোন ব্যবস্থা পাকিস্তানের থেকে যে অনেক বড় শক্তিশালী, এই আকাশে যে আকাশ যুদ্ধ শুরু হচ্ছে, সেই আকাশ যুদ্ধই ভারত যে অনেকটা শক্তিশালী সেটাও বারবার প্রমাণিত হয়েছে। এর মধ্যে পাকিস্তান যেটা বুঝতে পেরেছে যে তাদের কাছে যে অবস্থা আছে, তারা যে বিমান বাহিনীর কথা বলে, তাদের কাছে যে ড্রোন আছে, তাদেরকে যে আকাশ যুদ্ধের যে ব্যবস্থা আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা অতটা দুর্বল সেটা বুঝতে পেরে গতকাল যেটা করেছিল, বিশ্বের সমস্ত দেশের কাছে এটা করেছিল দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে এখনকার বর্তমান অবস্থা। আজকে আরেকটা মিটিং আছে, কিছুক্ষণ পর ভারতবর্ষ থেকে জানানো হবে, আমরা তার অপেক্ষায় রয়েছি কিশলয়। ঠিক, আমরা সেই অপেক্ষায় রয়েছি শুভ্রাংশু। অনেক ধন্যবাদ। সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি ছিলেন নিউজ রুম থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, কিছু এমন পদার্থ হয়তো খেয়েছে যে পদার্থের কারণে সেরকম ভুলভাল কথা বলছিল। সে বলছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো। আরে ভাই, তুমি যুদ্ধ কি করবে? তোমার বিরুদ্ধে তোমার সেনাবাহিনী যুদ্ধ করছে। এই যে ছবিগুলো আমি দেখাচ্ছি, 5 সেকেন্ড 6 সেকেন্ড, তারপরে আরেকটা ধাক্কা, 7 সেকেন্ড 8 সেকেন্ড, তারপরে আরেকটা ধাক্কা, বা এক নাগারে আনএডিটেড ফুটেজ পাবলিশ করতে পারে। জাম্প কাট মানে তখনই হয় যখন কিছু জিনিস লুকিয়ে দিতে হয়। তিন দিনের সব থেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের, ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, 1 সপ্তাহ বন্ধ থাকবে পাকিস্তানের রহিম ইয়ার
রহিম ইয়ার খান বিমান ঘাঁটি। ভারত হেলফায়ার বা নরদর্শন করিয়েছে এই বিমান ঘাঁটিতে। রানওয়ে মেরামতির পর শুরু হবে পরিষেবা। রহিম ইয়ার খান বিমান ঘাঁটি অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি বিমান ঘাঁটি, একটি এয়ার স্ট্রিপ, একটি এয়ার স্পেস, যেখান থেকে একাধিক সেনাবাহিনীর অনেকগুলো মুভমেন্ট হয় পাকিস্তানে। প্রত্যাঘাতে ধ্বংস রহিম ইয়ার খান বিমান ঘাঁটি। রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি ময়ূক জগৎছায় বাংলা এখানে শেষ করছি। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম। সঙ্গে থাকুন। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। Morning, sir. New perfume? Yes. Nice perfume. Thank you. Introducing the all-new range of perfumes by Wildstone. লোকেরা তো নোটিস করবে। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes MDH। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। পাকিস্তানের এই মুহূর্তে ঘরে বাইরে যে দশা, তাতে সত্যি খান খান পাকিস্তান, এটা আর বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান ভারতের পায়ে ধরে রীতিমতো সিজফায়ারের জন্য আবেদন করেছে, তারপর তারা সেই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু তাদের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, তাদের টালমাটাল অবস্থা, বালুচিস্তান আজ নয়তো কাল পাকিস্তান থেকে আলাদা হচ্ছেই, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। 3 দিনের সবথেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের। ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা। কাপুরুষের মতো হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের পশ্চিম সীমান্ত নিশানা করেছে পাকিস্তান। 3 দিনের সবথেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের। ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা। কাপুরুষের মতো হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের পশ্চিম সীমান্তকে নিশানা করেছে পাকিস্তান। 3 দিনের সবথেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের। ভারতের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাপুরুষের মতো হামলা চালিয়েছে এই নির্লজ্জ পাকিস্তান। ভারতের পশ্চিম সীমান্তকে নিশানা করেছে পাকিস্তান। মাত্র 3 দিন, আর 3 দিনেই সবথেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের। ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে এবার হামলা চালানো হচ্ছে। কাপুরুষের মতো হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারতের পশ্চিম সীমান্ত নিশানা করেছে পাকিস্তান। লাগাতার ভারতের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান, আর তার প্রত্যাঘাত করছে ভারত। 3 দিন এবার সবথেকে বড় ড্রোন হামলা পাকিস্তানের। ভারতের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এবার হামলা চালানোর চেষ্টা। কাপুরুষের মতো হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। আর ভারতের এবার পশ্চিম সীমান্ত, সেই পশ্চিম সীমান্তকে নিশানা করছে পাকিস্তান। একাধিক জায়গায় তারা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, কিছু এমন পদার্থ হয়তো খেয়েছে যে পদার্থের কারণে সেরকম ভুলভাল কথা বলছিল। সে বলছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো। আরে ভাই, তুমি যুদ্ধ কি করবে? তোমার বিরুদ্ধে তোমার সেনাবাহিনী যুদ্ধ করছে। এই যে ছবিগুলো আমি দেখাচ্ছি, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, তারপরে আরেকটা ধাক্কা, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, তারপরে আরেকটা ধাক্কা, বা এক নাগারে আনকাট, আনএডিটেড ফুটেজ পাবলিশ করতে পারে। জাম্প কাট মানে তখনই হয় যখন কিছু জিনিস লুকিয়ে দিতে হয়।
শুভ্রাংশু নিউজরুম থেকে রয়েছে, প্রতি মুহূর্তে আমরা আপডেট দিচ্ছি দর্শকদের কিভাবে বেইমান পাকিস্তান, যারা প্রথমে হাতে পায়ে ধরে হাত জোড় করে বলে আমরা আর পারছি না স্যার, আমাদের আর মারবেন না, আর তার খানিকক্ষণ পর তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। এরপর কি অ্যাকশন, এরপর কি অ্যাকশনের কথা ভাবছে ভারত? শুভ্রাংশু। দেখো, ভারতের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভারত চিরকাল যেটা মেনে চলে, শান্তির ললিত যে বাণী, শান্তির ললিত বাণী ভারত চিরকালই শোনায় এবং মেনে চলে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই শোনানোটা চিরকালই পরিহাসের মতো মনে হয়। তার কারণ এই পাকিস্তান চিরকাল একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা গোটাটাই একটা মিথ্যাচারের উপর নির্ভরশীল। তার সাধারণ যে মানুষ আছে তাদেরকে পাকিস্তানের যত নেতা, সে যে দলেরই হোক না কেন, তারা একটা মিথ্যে কথা বলে যায়, তাদের সেনারা মিথ্যে কথা বলা যায় এবং সেটা প্রকাশ্যে বলে। এবং যেটা হয় কি, গোটা দেশটা যেন একটা জঙ্গি রাষ্ট্র, যদি কাউকে জঙ্গি রাষ্ট্র বলে তাহলে খুব একটা ভুল হয় না পাকিস্তানকে নিয়ে। কেননা পাকিস্তান, এই যে তুমি বলছিলে একটু আগে, পাকিস্তানের যে অবস্থা, যখন ভারত প্রত্যাঘাত শুরু করলো, তখন পাকিস্তানের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হলো। পাকিস্তান করলো কি, বিশ্বের তাবড় দেশের কাছে দৌড়াচ্ছে, কখনো আমেরিকার কাছে, কখনো চীনের কাছে, এবং বিশ্বের যত বড় বড় দেশ, রাষ্ট্রপ্রধান, তাদেরকে সারাদিন একটা কথা, বাঁচান বাঁচান বাঁচান, মানে আর্তনাদ করে যাচ্ছে, আর্তচিৎকার করছে। এবার তারা করছে কি, যখন এই সব শুনে ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষ মনে করছে যে একটা শান্তির জায়গায় পৌঁছানো যেতে পারে, একটা এই যে সীমানাতে যে ঝামেলা হচ্ছে, সীমান্তে যে সমস্যা হচ্ছে, পাকিস্তানকে আবার যদি ক্ষমা করে দেওয়া যায়, এই ভাবনা যখন তৈরি হচ্ছে, তখন একটা চুক্তি হলো যে আবার এই 2 ঘন্টা এই সময়টা আমরা কোনো লড়াই করব না, সীমানাতে সংঘর্ষ বিরতি চুক্তি হলো। কিন্তু ভারতবর্ষ নিজের অবস্থানে ঠিক থাকলেও পাকিস্তান যা হয়, পাকিস্তানে ওদের যে দুর্গতি হওয়ার যা আছে, তাদের দুর্গতি ওদের কপালে লেখা আছে, এবং ওরা চিরকালই দুর্মতি। এবং এই দুর্মতির জন্য তারা আবার তোমার রাত্রেবেলায় যে আমরা খবরগুলো ব্রেক করছিলাম বারবার, যে কি হচ্ছিল, কথা হলো কিছুক্ষণ আগে, একটু আগে কথা হলো আমরা আলোচনা করব, আমরা কোনো গুলি ছোড়াছুড়ি করব না, ড্রোন হামলা করব না, কোনো কিছু করব না, তার কিছুক্ষণ পরে আবার ওটা ভুলে গেল, আবার শুরু করলো মিসাইল ছোড়া, ড্রোন ছোড়া শুরু করলো। আটকে দিয়েছে ভারত, সব আটকে দিয়েছে, কারণ ভারত জানে। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আজ আমি সৃজিতা, এবং আপনাদের সঙ্গে রয়েছে সন্তু। বাংলার প্রাইম টাইম ট্রেন্ডিং নিয়ে আজ এই আধ ঘন্টায় আমরা যে দিকে নজর রাখবো, সব থেকে ট্রেন্ডিং যে বিষয়গুলোতে নজর রাখবো, আপনাদেরকে এক ঝলকে জানিয়ে রাখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা, যদি গুলি ছোড়া হয় তাহলে তার জবাবে গোলাই আসবে। কাশ্মীর নিয়ে একটাই অবস্থান, পাক অধিকৃত কাশ্মীর ফেরত চাই, আর কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই। স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, গুলির জবাবে গোলা। এরপর আমরা আর কোন দিকে নজর রাখছি? নির্ভুল প্রত্যাঘাত সেনার তরফ থেকে, ডিজিএমওর তরফ থেকে সাংবাদিক বৈঠক, সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে মূল লক্ষ্য ছিল 9 সন্ত্রাসবাদী ঘাঁটি। স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে ঘাঁটি ধ্বংস করা হয়েছে, এবং অকারণ পাক সেনার হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। নির্ভুল প্রত্যাঘাত। অপরদিকে আমাদের দেশের গর্ব, আমাদের দেশের সেনা। কেন? অপরদিকে নৌসেনাও চূড়ান্ত প্রস্তুতি রেখেছিল, আরব সাগরে তার মহড়া করেছে, এবং সেই মহড়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে মহড়া স্বরূপ। দেখিয়ে দেওয়া হয়েছে নৌসেনা কি করতে পারে। এমনকি করাচিতেও আঘাত হানার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল নৌসেনা। অন্যদিকে খান পাকিস্তান
বালোচাই বিধ্বস্ত পাকিস্তান, কারণ বালোচিস্তান এবার আলাদা করে নিজের আত্মপ্রকাশ করতে চাইছে। তার প্রস্তুতি তুঙ্গে একের পর এক পাক সেনা থেকে জায়গা দখল করছে, নিজেরা থানা দখল করছে, রেলওয়ে দখল করছে, নিজেদের অবস্থান স্পষ্ট করছে। কার্যত ঠকঠক করে কাঁপছে পাক সেনা বালোচিস্তানের প্রভাবে। এই সমস্ত খবরের যাবতীয় আপডেটের দিকে আমরা নজর রাখবো, তবে তার আগে সন্তুর সঙ্গে দেখুন হেডলাইন। কাশ্মীর নিয়ে ভারতের একটাই অবস্থান, ফেরত দিতে হবে পাক অধিকৃত কাশ্মীর। কড়া বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা হবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। পাকিস্তান থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর। সন্ত্রাসীদের ভারতের হাতে তুলে দিলেই আলোচনা, সাফ বার্তায় প্রধানমন্ত্রী। Across those 9 terror hubs, left more than 100 terrorists killed. সন্ত্রাস দমন করতেই প্রত্যাঘাত ভারতের। পাকিস্তান ও পিওকে 9টি জঙ্গি ঘাঁটি টার্গেট করা হয়, 100 সন্ত্রাসীকে খতম করা হয়েছে। ভারতের প্রত্যাঘাত নিয়ে প্রথম সাংবাদিক বৈঠক। ডিজিএমওর বিবৃতিতে শিব তাণ্ডব স্তোত্র। Received a message on hotline from my counterpart in Pakistan. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs. পাক ডিজিএমও আমাকে ফোন করেন, 10ই মে ফোন করে ভারতকে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। প্রথমবার একসঙ্গে 3 বাহিনীর কর্তাদের সাংবাদিক বৈঠক। পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় উস্কানি দেয়, ভারতের সাধারণ নাগরিকদের টার্গেট করে। প্রত্যাঘাত ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। রবিবার অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ সাংবাদিক বৈঠকে জানালেন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন। পাকিস্তানের 4টি বিমান ঘাঁটিতে ব্রহ্মসের প্রত্যাঘাত। পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে গতকাল ব্রহ্মসের প্রত্যাঘাত। ব্রহ্মসের ধ্বংস, রাওয়ালপিন্ডি, স্কার্দু, জোকাবাবাদ, ভোলারি বিমান ঘাঁটি। সুস্পষ্ট প্রত্যাঘাত। আর এর পাশাপাশি নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে যে দেশের প্রধানমন্ত্রীর এই সময় দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে, পাকিস্তান নিয়ে কি অবস্থান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিচ্ছেন, তোমরা যদি গুলি ছোড়ো আমরা তাহলে গোলা ছুড়ব। কাশ্মীর নিয়ে কোনো আলাদা মধ্যস্থতাকারীর দরকার নেই। আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎই সামাজিক মাধ্যমে একটা পোস্ট করে সংঘর্ষ বিরতির কথা বলেন। যদিও পাক ডিজিএমও তরফ থেকে এই অনুরোধ করা হলেও পাকিস্তান নিজেই সেই অবস্থানে ঠিক থাকতে পারেনি। আর তারপরে আমরা ডিজিএমওর তরফ থেকে আমাদের দেশে একটা ব্রিফ পাই। কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলছেন যে ভাই পাক অধিকৃত কাশ্মীর আমাদের হবে, জঙ্গিদের ভাই আমাদের হাতে তুলে দাও, এবং দ্বিতীয়ত তোমরা যদি গুলি ছোড়ো আমরা কোনো চুপ করে বসে থাকবো না। তোমরা যদি গুলি ছোড়ো তাহলে গুলির পাল্টা গোলা পেতেই হবে। স্পষ্ট অবস্থান ভারতের। আমি আরো বিস্তারিত জানবো। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেশের প্রধানমন্ত্রী
দেশ সম্পর্কে দেশের সরকারের যে অবস্থান সেটা স্পষ্ট করেছেন। আমি তোমার থেকে আরো বিস্তারিত জানবো ময়ূর। স্পষ্টভাবে ভারত সরকার জানিয়ে দিল, এক, আমরা আমাদের যে অপারেশন সিন্দুর, যেটা তুমি কিছুক্ষণ আগে শোনাচ্ছিলে, অপারেশন সিন্দুরের এই মুহূর্তের যে আপডেটগুলো আমরা দেখছিলাম এবং শিব তাণ্ডব স্তোত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। কোনো রাগঢাক করে ভারত সরকার এমন কোনো বার্তা দিতে চায় না। ভারত সরকার স্পষ্টভাবে বলছে যে ভাই, তোমরা যদি পার্বতীদের, লক্ষ্মীদের সিঁদুর মোছার চেষ্টা করো, শিব তাণ্ডব হবে এবং এই যে রুদ্রলীলা, সেই রুদ্রলীলা হবে এবং পাকিস্তানের ওপরে এই শিব তাণ্ডব হবে এবং তার স্তোত্র তোমরা শুনবে। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা স্পষ্ট করে বলে দেওয়া হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে একটা গুঞ্জন আছে, জল্পনা আছে। ভারত কোনোদিন কি নেওয়ার চেষ্টা করবে? ভারত কি নিজের জমি নিজে ফিরিয়ে আনতে পারবে? খুব স্পষ্ট অবস্থান ভারত সরকার করে দিল। এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমাদের আর কোনো ধরনের কোনো কথাবার্তা নেই। আমরা পাকিস্তানের সাথে কাশ্মীরের আবহাওয়া, কাশ্মীরের ট্যুরিজম, কাশ্মীরের খাবার, কাশ্মীরের আইন শৃঙ্খলা কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না, কারণ সেগুলো আমাদের ঘরোয়া ব্যাপার। ভারত সরকার এই মুহূর্তে একটি বিদেশি শক্তির সাথে শুধু কাশ্মীর, যেটা পাকিস্তান অধিকৃত করে রেখেছে, অধিগ্রহণ করে রেখেছে, সেটুকু নিয়েই কথা বলতে পারি এবং সেইটাই টেবিলে বসার অন্যতম একটি লাইসেন্স বা টিকিট হবে। তুমি কাশ্মীর আমাদের দিয়ে দাও, যে কাশ্মীরটা তোমরা রেখে দিয়েছো, যে অংশের কাশ্মীরটা তোমরা রেখে দিয়েছো, অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীরটা তুমি দিয়ে দাও, তারপরে আমরা কথা বলতেই পারি। আর যদি না বলো, তাহলে সন্ত্রাসবাদীদেরকে আমাদের হাতে হস্তান্তর করো। দাউদ ইব্রাহিমকে দিয়ে দাও, হাফিজ সাইদকে দিয়ে দাও, মাসুদ আজহারকে দিয়ে দাও। একটি বাসের মধ্যে করে মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, হাফিজ সাইদকে তুমি ওয়াঘা আটারি বর্ডার বা আটারি ওয়াঘা বর্ডার যেটাকে বলা হয়, সেখানে পাঠিয়ে দাও। আমরা ট্রায়াল করি, আমাদের মুম্বাইয়ের কোর্টে আমরা তিহার জেলে তাদেরকে রাখি, তারপরে ফাঁসিতে চড়াই। তাদেরকে একটা বার্তা দিতে হবে। ভদ্রতা সাধারণত আসে না, কিন্তু ভদ্রতা এই মুহূর্তে যে জিনিসটা পাকিস্তান করছে সেটা নির্দিষ্টভাবে অসভ্যতাম এবং অসভ্য লোকেদেরকে যদি বার্তা দেওয়ার থাকে যে না, আমরা অসভ্যতাম করিয়ে ফেলেছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে নির্দিষ্টভাবে কিছু জিনিস অন্তত গুডউইল টেস্টের হিসাবে দেখাতে হয়। সেইটা অন্তত পাকিস্তান দেখাক। প্রথম ধাপ হিসেবে সন্ত্রাসবাদীদেরকে ফেরত দিক, দ্বিতীয় ধাপ হিসেবে তারা পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ফেরত দিক। না হলে এই হেল ফায়ার, এই যে শব্দবন্ধটা ভারতীয় সামরিক বাহিনী ব্যবহার করেছে, অর্থাৎ নরক দর্শন, পাকিস্তানকে ভারতীয় বায়ুসেনা বাহিনী নরক দর্শন করাবে এবং তার পাশাপাশি নৌসেনা বাহিনী, তাদেরও ছবি আমরা দেখেছি। নৌসেনা বাহিনীর যে সমস্ত জাহাজ, সেই জাহাজের ছবিও আমরা দেখানোর জন্য বলবো। সেই জাহাজগুলো কি করে তাক করে করাচির দিকে তাক করেছিল এবং যে খবর, যে গুঞ্জন হচ্ছিল যে করাচি বন্দরে কি সত্যি কোনো ধরনের কোনো ঝামেলা, কোনো ধরনের কোনো অ্যাটাক হয়েছে? হ্যাঁ, হয়েছে এবং তার একটা বড় সংখ্যক হয়েছে ভারতের তরফ থেকে এবং ভারত এটা সন্ত্রাস দমনের জন্য করেছে। যদি দরকার থাকতো করাচি বন্দরটা গুড়িয়ে দিতে পারতো ভারতবর্ষ, কারণ একেবারে অ্যাগ্রেসিভ মোডে ইন্ডিয়ান নেভি তারা কিন্তু নিজেদের শিপ প্লেসমেন্টটা করেছে। সুতরাং এই সমস্ত ডেভেলপমেন্ট একদিকে এবং ভারত সরকারের কোনো মিনমিন করে নয়, কোনো ইনিয়ে বিনিয়ে নয়, একদম স্পষ্ট অবস্থান, পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদেরকে দাও, টেবিলে বসো এবং আমরা আমাদের যে সন্ত্রাস দমন অভিযান সেটা চালিয়ে যাব। তোমরা যাই করো, তোমরা তিরিং বিরিং করো, আমরা আমাদের সন্ত্রাস দমনের জন্য যে অভিযান সেটা চালিয়ে যাব, জঙ্গিদের আমরা মারতে থাকবো। একদম ধন্যবাদ ময়ূক সিনহার। এইটাই ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে কথা বলছিলাম এবং ভারতের অবস্থান একেবারে স্পষ্ট। তা আজকে গোটা বিশ্ব দেখেছে, আজকে পাকিস্তান দেখেছে যে সন্ত্রাসবাদে বিন্দু মাত্র রেয়াদ নয়, শিব তাণ্ডবই দেখতে পাবে পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে মদত দেয়। সন্ত্রাসের রেয়াত নয়, পরিষ্কার বলে দিয়েছে ভারত সরকার। ভারত সরকার এবং ভারতীয় সেনা তাণ্ডব দেখিয়েছে প্রত্যাঘাতের তাণ্ডবে ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার প্রমাণস্বরূপ ছবি প্রকাশ করা হচ্ছে। শুধু তাই নয়, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আগে পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর ফেরত দাও, তারপর কথা হবে। চোখে চোখ রেখে কথা বলছে ভারত। এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখানোর চেষ্টা করব, সেই ছবি থেকে পরিষ্কার যে প্রত্যাঘাত হয়েছে 100%। এই মুহূর্তে ভোলারির ছবি দেখতে পাচ্ছেন, যে ছবি ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সেনা ঘাঁটি। পরের ছবি ভোলারির ছবি দেখতে পাচ্ছেন, পাকিস্তানের বিমান ঘাঁটি ভেঙে চৌচির হয়ে গিয়েছে। জাকোবাবাদ সেখানকার ছবি দেখতে পাচ্ছেন, ধ্বংস পাকিস্তানের বিমান ঘাঁটি। স্যাটেলাইট ছবি
পরের ছবি দেখুন, প্রত্যাঘাত হবে, চোখে চোখ রেখে প্রত্যাঘাত হবে। প্রত্যাঘাতের তাণ্ডব দেখছেন আপনারা। এই মুহূর্তে নূর খানের ছবি দেখতে পাচ্ছেন, নূর খান বিমানবন্দরের ছবি, যে বিমানবন্দর ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে প্রত্যাঘাতের তাণ্ডব এখন পাকিস্তান বুঝতে পারছে। পরের ছবি, আমরা পরের ছবি দেখানোর চেষ্টা করব। পরের ছবিতে সারগোদার ছবি দেখুন, যে সারগোদা নিয়ে বড় বড় কথা বলে পাকিস্তান, সেই সারগোদাও প্রত্যাঘাতে ভেঙে তছনছ হয়ে গিয়েছে। প্রত্যাঘাতের রুদ্রমূর্তি দেখেছে পাকিস্তান। সারগোদার ছবি দেখুন, ধ্বংস পাকিস্তানের বিমান ঘাঁটি। স্যাটেলাইট ছবি দিয়ে প্রমাণ করে দিয়েছে ভারতের বীর সৈনিকরা তাদের পরাক্রম, তাদের বীরতা। আগের ছবি, এবার পরের ছবি দেখুন, ভাওয়ালপুরের আগের ছবি, পরের ছবি। নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় এগিয়ে যায়, ভেঙে গুঁড়িয়ে যায়। মুরিদকের ছবি দেখুন, যেখানে যেখানে প্রত্যাঘাত চালানো হচ্ছে তার আগের ছবি, পরের ছবি, সেই ছবি প্রকাশ করা হয়েছে। দেখুন পাসলুরের ছবি, এয়ার ডিফেন্স রেডার, সেখানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পরাক্রমী প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এটা রুদ্রমূর্তি, এটা তাণ্ডব। বায়ুসেনা স্পষ্ট দেখিয়ে দিয়েছে যে তারা কি করেছে, কিভাবে সন্ত্রাস ঘাঁটিকে শেষ করে দেওয়া হয়েছে। ভাই সামনে রয়েছে, দেখে নাও আগে কি ছিল, পরে কি রয়েছে। আর ঠিক অপর দিকে আমরা যদি একবার নৌবাহিনীর কথা বলি, তাহলে সেই নৌবাহিনীর কি অবস্থান ছিল। নৌবাহিনী প্রত্যেক মুহূর্তে লড়াইয়ের জন্য একেবারে প্রস্তুত ছিল। আরব সাগরে নৌবাহিনীর জন্য, নৌবাহিনীর মহড়ার জন্য প্রত্যেকটা জাহাজকে নামিয়ে দেওয়া হয়। ডিরেক্টর জেনারেল নৌবাহিনীর তিনি বলছেন যে আরব সাগরে একদিকে মহড়া দেওয়া হয়েছে, লক্ষ্য বস্তুতে কিভাবে মিসাইল ছোড়া যায় তার প্রস্তুতি চলেছে, সেই মহড়াও করা হয়েছে। স্পষ্ট বার্তা, প্রত্যাঘাতের জন্য সমস্ত রকম প্রস্তুতি নৌবাহিনী করে রেখেছিল। এক চুল এদিক ওদিক হলেই নৌবাহিনী ঝাঁপিয়ে পড়তো। মূলত এক জাহাজ থেকে আরেক জাহাজে কিভাবে লড়াই করতে হয়, শত্রুপক্ষের জাহাজকে কিভাবে ডুবিয়ে দিতে হয়, তার প্রত্যেকটা মহড়া গোটা আরব সাগর জুড়ে চলেছে, লাগাতার চলেছে। প্রমাণ দেওয়া হয়েছে প্রত্যাঘাত কিভাবে হতে পারে। দেখুন পাকিস্তান একদিকে প্রত্যাঘাতের সামনে, ভারতের প্রত্যাঘাতের সামনে থরথর করে কাঁপছে। অন্যদিকে পাকিস্তান দেশের মধ্যে বালুচিস্তান সেনা, বালুচ লিবারেশন আর্মি, তারা চাইছে নতুন দেশ। পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হতে বসেছে। সোশ্যাল মিডিয়ার যে ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবিতে পরিষ্কার যে বালুচ মুক্তি সেনা রোজ হামলা চালাচ্ছে। তারা নিজস্ব জাতীয় পতাকা নিজেরা ঘোষণা করেছে, নিজেদের জাতীয় সঙ্গীত নিজেরা ঘোষণা করেছে, সমস্ত জাতীয় সড়ক
তারা অবরুদ্ধ করে দিয়েছে। বালুচ মুক্তি সেনা পাকিস্তানি সেনাকে বলছে বালুচিস্তান ছাড়ো, বালুচিস্তানের মুক্তি চায়, বালুচিস্তানের নতুন দেশ চায়। পাকিস্তানের নোংরামি আর তারা সহ্য করছে না, কারণ বালুচিস্তান জানে যে পাকিস্তান থেকে মুক্ত হতে হবে। মুক্ত না হওয়া পর্যন্ত থামার কোনো প্রশ্ন নেই, সাফ জানিয়ে দিয়েছেন বালুচ সেনা। পাকিস্তান বেছে বেছে পেহেলগামে হিন্দু পর্যটকদের খুন করেছিল পাকিস্তানি সন্ত্রাসীরা। তারপর থেকে ভারত প্রত্যাঘাত শুরু করেছে। প্রত্যাঘাতের মাঝেই পাকিস্তান জোরহাত করে বলেছিল সংঘর্ষ বিরতি করতে চায়, নিজেরাই ভেঙেছে স্মৃতিটা। আর তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পাক অকুপাইড কাশ্মীর আগে ফিরিয়ে দাও, তারপর হবে আলোচনা। একদম স্পষ্ট অবস্থান ভারতের। ভাই, তুমি ইট মারলে পাটকেলটা কিভাবে খেতে হয় সেটা স্পষ্টভাবে দেখে নাও। আমরা 3 সেনার ভূমিকা আপনাদেরকে দেখালাম, পাশাপাশি পাকিস্তান কিভাবে খান খান হয়ে যাচ্ছে সেই ছবিও একেবারে স্পষ্ট। আর আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা সীমান্তে পাহারা দেয়, তাদের প্রস্তুতি, তাদের পদক্ষেপ দেখুন। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড। পাহাড়ে এটা হাইকিং স্টিকের কাজেও লাগতে পারে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভারতের অস্ত্রশস্ত্র দেখে ঘাবড়ে গিয়েছে পাকিস্তান। সেই অস্ত্রশস্ত্র এক নজরে দেখা যাক। ভারতের অগ্নিবাণ, ভারতের তৈরি ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই অগ্নি মিসাইল। S-400 সুদর্শন চক্র, মোট লঞ্চারের সংখ্যা 400, গতি ম্যাক 14। S-400 মিসাইল দেখাচ্ছি 600 কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে পারে। আকাশ মিসাইল দেখাচ্ছি DRDO তৈরি করা মিসাইল, মাঝারি পাল্লার মিসাইল এবং সর্বোচ্চ গতি, সর্বোচ্চ পাল্লা
দেখাচ্ছি এই মুহূর্তে একসঙ্গে একাধিক টার্গেট ধ্বংস করতে পারে আকাশ মিসাইল, গতি ম্যাক 3.5, মুহূর্তের মধ্যে গিয়ে ধ্বংস করে দিতে পারে একাধিক টার্গেট। ডিআরডিওর তৈরি করা এই মিসাইল। এরপর দেখাচ্ছি বারাক 8 মিসাইল, সর্বোচ্চ পাল্লা 100 কিলোমিটার, সারফেস টু এয়ার মিসাইল, জমি থেকে ছাড়া হবে, আকাশে গিয়ে ধ্বংস করে দেবে যে কোনো টার্গেট। গতি ম্যাক 2, অর্থাৎ মুহূর্তের মধ্যে গিয়ে ধ্বংস করবে আকাশের টার্গেট। 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, 100 কিলোমিটার পর্যন্ত গিয়ে ধ্বংস করতে পারে বারাক 8 মিসাইল। এই সমস্ত মিসাইলগুলো ভারতের হাতে রয়েছে। ভারতের আকাশ কোনোভাবে লঙ্ঘন করা সম্ভব নয়। লালচক, গান্ডেরবাল, উধমপুর প্রত্যেক জায়গায় পাকিস্তান চেষ্টা করে নিজেদের অস্ত্র পাঠিয়ে, ড্রোন পাঠিয়ে ভারতের ওপর আক্রমণ করার। প্রত্যেকটা আক্রমণ প্রতিহত করেছে ভারত। এবার দেখায় ভারতের ফাইটার জেটগুলো। রাফাল মাল্টিরোল ফাইটার জেট 2130 কিলোমিটার বেগে যে কোনো জায়গায় উড়ে গিয়ে ধ্বংস করতে পারে শত্রুকে। বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এই রাফাল। পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম রাফাল। সমুদ্রের নিচে পর্যন্ত গিয়ে আঘাত করতে পারে, অর্থাৎ সমুদ্রের নিচের কোনো টার্গেটকে আঘাত করতে পারে। রাফাল ছাড়া কি আছে ভারতের কাছে? সুখোই 30 টুইন ইঞ্জিন মাল্টিরোল ফাইটার, দুটো ইঞ্জিন রয়েছে। 2120 কিলোমিটারে গিয়ে যে কোনো টার্গেটে আঘাত করতে পারে। একাধিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে বয়ে নিয়ে যেতে পারে, একাধিক মিসাইল বয়ে নিয়ে যেতে পারে সুখোই 30। এছাড়া ভারতের নিজস্ব তেজাস সুপারসনিক যুদ্ধ বিমান, অর্থাৎ র্যাডার পর্যন্ত ধরা পড়বে না। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি, মেক ইন ইন্ডিয়া তৈরি। গতি হচ্ছে ম্যাক 1.8। বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র একসঙ্গে বহন করে নিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে পারে তেজাস। সুপারসনিক অর্থাৎ শব্দের গতিতে ছুটে যেতে পারে। এরপর দেখাচ্ছি মিগ 29, আকাশ যুদ্ধ ব্যবহারের জন্য তৈরি মিগ 29। শব্দের দ্বিগুণের বেশি গতি, অর্থাৎ শব্দ যতটা দ্রুত পৌঁছয় তারও দ্বিগুণ গতিতে মিগ 29 পৌঁছয়। বিভিন্ন অস্ত্র নিয়ে শত্রুপক্ষ বোঝার আগেই ধ্বংস করে দিয়ে আসে। গতি 2230 কিলোমিটার প্রতি ঘন্টা। ভারতের বাংলার প্রথম ব্র্যান্ড ইন্টিগ্রেটেড স্টুডিও জ্যাক অলিভাল স্টুডিও থেকে এতক্ষণ দেখছিলেন বাংলার প্রাইম টাইম। আর এরপর দেখুন ফাটাক নিউজ। একটা ছোট ব্রেকের পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। মঙ্গল বেনারসি সঙ্গে নিশ্চিত উপহার সাহা টেক্সটাইল। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH। See you done. Morning, sir. New perfume? Yes. Nice perfume. Thank you. Introducing the all-new range of perfumes by Wild Stone. লোকেরা তো নোটিস করবে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন। ব্রহ্মসের প্রত্যাঘাতে ধ্বংস 4 পাক বিমান ঘাঁটি। রাওয়ালপিন্ডি বিমান ঘাঁটিতে প্রত্যাঘাত ব্রহ্মসের। 10ই মে রাওয়ালপিন্ডিতে প্রত্যাঘাত নিশ্চিত করে জানালো কেন্দ্রীয় সরকার। প্রত্যাঘাত ব্রহ্মসের ভোলারিজ, জাকোবাবাদ, স্কারদু বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ভারত কখনো আগে থেকে আক্রমণ করে না। এই যে ঘাঁটিগুলোর নাম বললাম, এই সব কটা ঘাঁটিতে জঙ্গিদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছিল। জঙ্গিরা এই সমস্ত ঘাঁটি থেকে ড্রোন ওড়াবার ব্যবস্থা করছিল এবং এই সমস্ত ঘাঁটি থেকে মিসাইল লঞ্চ করা হচ্ছিল। অবশেষে ভারত নিজে ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছে শুধুমাত্র প্রত্যাঘাতের জন্য। টার্গেট নির্ভুল, একেবারে নির্ভুল নিশানা, নির্ভুল প্রত্যাঘাত।
নির্ভুল প্রত্যাঘাতে 4 বাক বিমান ঘাঁটি যেখানে জঙ্গি প্রশ্রয় দেওয়া হচ্ছিল সেই 4 বাক বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। রাওয়ালপিন্ডি, বোলারি, জাকোবাবাদ, স্কারদু বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একের পর এক যে খবর পাচ্ছি আমরা, ব্রহ্মোস ব্যবহার করলো অবশেষে ভারত, বাধ্য হয়ে প্রত্যাঘাতে ব্রহ্মোস ব্যবহার করতে হলো। কারণ এই সমস্ত ঘাঁটি থেকে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হচ্ছিল। জঙ্গিরা এই সমস্ত ঘাঁটি থেকে ড্রোন উড়িয়ে, মিসাইল উড়িয়ে লাগাতার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। যদিও সবকটা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, ভারতের সুদর্শন, ভারতের আকাশ সুরক্ষা ব্যবস্থা সেই সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে। কিন্তু এই ঘাঁটিগুলো ধ্বংস করা অত্যন্ত জরুরি ছিল। গতকালই আমরা শুনেছি কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন যে আমরা পাকিস্তানের আক্রমণ করার ক্ষমতা নষ্ট করে দিয়েছি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, গতকালই কর্নেল সোফিয়া কুরেশি বলছিলেন যে পাকিস্তানের আক্রমণ করার ক্ষমতা আমরা নষ্ট করে দিয়েছি। এই ব্রহ্মোস ব্যবহার করার কথাই তাহলে তিনি ইঙ্গিত দিচ্ছিলেন, যে কথা কনফার্ম করা হয়েছে। এবং আমরা যে খবর পাচ্ছি এই মুহূর্তে, আমরা সূত্রের খবর দেখাচ্ছিলাম সমাজের, এখন ভারত সরকারের তরফ থেকে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। অর্থাৎ অপারেশন সিন্দুরে বা অপারেশন সিঁদুর যে অপারেশন যেটা এখনও অনগোয়িং, তার মধ্যে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল। এবং তুমি যেমনটা বলছিলে, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম শুধু নয়, গোটা পাকিস্তানের ডিফেন্স মেকানিজম, অর্থাৎ পাকিস্তান যেখান থেকে ফ্লাইটসগুলোকে ওড়ায়, পাকিস্তান যে র্যাডারগুলো ইউজ করে, পাকিস্তান যে রানওয়েগুলো ইউজ করে, পাকিস্তান এয়ারফোর্স অর্থাৎ PAF যে ধরনের টেকনোলজি ইউজ করে, সমস্ত জায়গাতে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছে এবং আনুষঙ্গিক অন্যান্য সমস্ত মিসাইল স্ট্রাইক করা হয়েছে। ব্রহ্মোস মিসাইল নিয়ে ভারত সরকার, আমরা দেখেছিলাম যে কাল অবধি আমাদেরকে কোনো আপডেট দেননি, দিতে চাননি হয়তো, কিন্তু এই মুহূর্তে প্রত্যাঘাতের জন্য ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছে। এটা দেশবাসী জানছে, আজ সকালবেলা জানছে যে অপারেশনাল ডিটেলসগুলো এই মুহূর্তে প্রায় অনেকটা সময় পরে এই মুহূর্তে আমাদের অপারেশন ডিটেলসগুলো আসছে। তার মধ্যে বাহাওয়ালপুর এবং মুরিদকেতে, যেখানে অত্যন্ত বেশি সংখ্যায় যারা টেররিস্ট ছিল, যারা সন্ত্রাসীরা ছিল, বিশেষ করে লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদের, সেখানে ব্রহ্মোস মিসাইল ইউজ। কাশ্মীর নিয়ে ভারতের একটাই অবস্থান, ফেরত দিতে হবে পাক অধিকৃত কাশ্মীর। কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর, কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা হবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। পাকিস্তান থেকে গুলি চললে একদিক থেকে গোলা চলবে, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর। সন্ত্রাসীদের ভারতের হাতে তুলে দিলেই আলোচনা, সাফ বার্তা প্রধানমন্ত্রীর। Across those 9 terror hubs, left more than 100 terrorists killed. সন্ত্রাস দমন করতেই প্রত্যাঘাত ভারতের। পাকিস্তান এবং POK'র 9টি জঙ্গি ঘাঁটি টার্গেট করা হয়, 100 সন্ত্রাসীকে খতম করা হয়েছে। ভারতের প্রত্যাঘাত নিয়ে প্রথম সাংবাদিক বৈঠক DGMOর বিবৃতিতে শিব তাণ্ডব স্তোত্র। I received a message on hotline from my counterpart in Pakistan. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs. পাক DGMO আমাকে ফোন করেন, 10 মে ফোন করে ভারতকে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। প্রথমবার একসঙ্গে 3 বাহিনীর কর্তাদের সাংবাদিক বৈঠক। পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় উস্কানি দেয়, ভারতের সাধারণ নাগরিকদের টার্গেট করে। প্রত্যাঘাত ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, রবিবার অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ সাংবাদিক বৈঠকে জানালেন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস। পাকিস্তানের 4টি বিমান ঘাঁটিতে ব্রহ্মোসের প্রত্যাঘাত। পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে গতকাল ব্রহ্মোসের প্রত্যাঘাত। ব্রহ্মোসে ধ্বংস রাওয়ালপিন্ডি, স্কারদু, জাকোবাবাদ, বেলারি বিমান ঘাঁটি।
বার্তা প্রধানমন্ত্রীর। গুলির জবাব গোলায়। পাকিস্তানকে শায়েস্তা করতে দেশের সেনাবাহিনীকে কড়া নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দাবি সূত্রের, গুলি চললে গোলা চলবে, নির্দেশ প্রধানমন্ত্রীর। পাকিস্তানকে কড়া প্রত্যাঘাতের বার্তা প্রধানমন্ত্রীর। মধ্যস্থতাকারী হিসেবে কাউকে চাই না, সাফ বার্তা নরেন্দ্র মোদীর। কথা হবে শুধু দুই দেশের মধ্যেই, নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়া দিল্লি। পাকিস্তানকে আলটিমেটাম, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে না ফেরালে কোনো কথা নয়, সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসীদের ভারতের হাতে তুলে দিতে হবে, সন্ত্রাসীদের না ফেরালে কোনো আলোচনা নয়, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। সন্ত্রাসকে মাটিতে মিশিয়ে দিতে সংকল্প প্রধানমন্ত্রী মোদীর। সেই মতোই শুরু হয় অপারেশন সিঁদুর। অপারেশনে মাটিতে মিশেছে 3 সন্ত্রাসী ক্যাম্প। বাহওয়ালপুর, মুরেদ, মুজাফফরাবাদকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের 3 উদ্দেশ্য পূরণ। সন্ত্রাস বন্ধ না হলে স্থগিত থাকবে সিন্ধু জলবন্টন চুক্তি। সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পরই সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বেঈমান পাকিস্তানকে এবার কড়া বার্তা দিতে তৈরি মোদী সরকার। সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দিতেই অপারেশন সিঁদুর। সাংবাদিক সম্মেলন থেকে জানালেন সেনার আধিকারিকরা, শুধু সন্ত্রাসীদের ঘাঁটি যে টার্গেট করা হয় এদিন তাও উল্লেখ করেছে সেনা আধিকারিক। অপারেশন সিঁদুরে নিহত 100-রও বেশি সন্ত্রাসী। রবিবার সাংবাদিক বৈঠকে ঘোষণা ডিজিএমওর। পিওকেতে 5টি এবং পাকিস্তানে 4টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন ভারতীয় সেনা। ধর্মীয় স্থানে হামলা চালায় পাকিস্তান। সাংবাদিক বৈঠকে জানালো ডিজিএমও। সীমান্তের পারে গুরুদুয়ারে হামলা পাকিস্তানের। সাংবাদিক বৈঠকে জানান সেনার ডিজিএমও। করাচিতে আঘাত হানার জন্য প্রস্তুত ছিল নৌসেনা। পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে জানালো ভারতীয় নৌসেনা। ডিজিএমও জানান উত্তর আরব সাগরে প্রস্তুত ছিল সেনা। 3 বাহিনী এগোচ্ছে দেখেই চাপে পড়ে সংঘর্ষ বিরতি ঘোষণা করে পাকিস্তান। 35 থেকে 40 পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন সেনা। 7 থেকে 10ই মের মধ্যে ভারতীয় সেনার প্রত্যাঘাতে পাকিস্তানি সেনাবাহিনীর প্রায় 35 থেকে 40 জওয়ানের মৃত্যু হয়েছে, নিকেশ করা হয়েছে। সাংবাদিক বৈঠকে জানান লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। 9 থেকে 10ই মে ভারতীয় আকাশসীমার অভ্যন্তরে ড্রোন এবং বিমান প্রবেশ করিয়েছিল পাকিস্তান। সাংবাদিক বৈঠকে জানালেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল ঘাই। পাকিস্তানকে বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করা হয়েছে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল। বিশ্ব মঞ্চে শক্তি প্রদর্শন ভারতের। শত্রুর বুক কাঁপিয়ে লখনৌয়ে উদ্বোধন হলো ব্রহ্মোস মিসাইল ইউনিটের, যা তৈরিতে খরচ প্রায় 300 কোটি। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস শব্দের প্রায় 3 গুণ বেশি গতিতে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে পারে এই ক্ষেপণাস্ত্র। জলে কিংবা স্থলে যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। এর গতিবেগ 4321 কিলোমিটার প্রতি ঘন্টা। ব্রহ্মোসের ওজন 1.5 টন। 6 মিটার দৈর্ঘ্যের ব্রহ্মোস মিসাইল গভীরে গিয়ে আঘাতের ক্ষমতা রয়েছে। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 1500 কিলোমিটার। লখনৌতে ব্রহ্মোস মিসাইল ইউনিটের উদ্বোধন রাজনাথ সিং এর। বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল ব্রহ্মোস। ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী। লখনৌতে ব্রহ্মোসের নয়া ইউনিটের উদ্বোধন প্রতিরক্ষা মন্ত্রীর। এই ইউনিটে তৈরি হবে শক্তিশালী ব্রহ্মোস মিসাইল। একই সঙ্গে ইউনিটে রয়েছে পরীক্ষা কেন্দ্র। দেশের জন্য ঐতিহাসিক দিন। আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল। ব্রহ্মোসের নতুন ইউনিটের উদ্বোধন করে বলেন রাজনাথ সিং, আমরা আমাদের লক্ষ্য পূরণ করবই। পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে ফের হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স। নাম না করে পাকিস্তানকে জোরালো বার্তা রাজনাথ সিং এর। যারা সিঁদুর মুছেছিল অপারেশন সিঁদুর তাদের যোগ্য জবাব দিয়েছে, মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী। ভারতীয় সেনা শৌর্য এবং সংযমের পরিচয় দিয়েছিল। অপারেশন সিঁদুরের জন্য সেনার সম্মান গোটা বিশ্বে। ব্রহ্মোসের নতুন ইউনিটের উদ্বোধন করে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। सेना ने शौर्य और पराक्रम के साथ साथ संयम का भी परिचय देते हुए पाकिस्तान के अन्य ठिकानों पर भी प्रहार करके करारा जवाब दिया है।